আমার আপন মার বিষয়টা শান্তিতে থাকতে পারে না। আচ্ছা, না থাকে তখন আমার আপন মা বেড়ানের সুতা কইয়া মানে যে আমি বাপের বাড়ি যাব বেড়াইতে এই বইলা বরং আমার আপন মা আর কি নানা বাড়ি চলে যায়, আমার নানা বাড়ি চলে যায়। জি, চলে যাওয়ার পরে ওখানে যায় থাকে, থাকার পরে এই মায়ের দিক থেকে করে কি তখন অন্য প্রায় আমাদের ওখান থেকে আমি পরের চাচার কাছে শুনছি 4টা থেকে 5টা গ্রাম পরে একটা ফকির ধরে, যাকে বলে ওজা হয় গ্রামে, আমাদের ভাষায় আর কি বলা হয় ওজা। ওজালি করে, তারা ক্ষয়ক্ষতি করতে পারে এবং ভালো কাজও করে ক্ষতিও করে। টাকার ভরসা আর কি সবকিছু করে, টাকার উপর নির্ভর করে। ওর ধারা এই মায়ের ক্ষতি করা শুরু করে, আমার আপন মাকে আর কি ক্ষতি করা শুরু করে আমার বড় মা। আচ্ছা, এক প্রকার ওজার কাছে যখন বলে যে এই মারে আমার ছোট সতীনের মাইরে ফেলাইতে দিব, তখন ওজায় রাজি হয় না, কয় ওর বংশের কোনো কিছু রাখা যাইব না। তখন ওজায় রাজি হয় না। রাজি না হওয়ার পূর্বে দেখা গেছে যে ওখান থেকে আছে ছাইরা দেয়, ওই ওজা ছাইরা দিয়ে অন্য আরেক জায়গায় আবার চলে যায়। আচ্ছা, আরেক জায়গায় চলে যায়, ওখানে ধরে সে ওজা রাজি হয়। কত টাকার বিনিময়ে রাজি হয় তা সঠিক আমি জানি না, কিন্তু এইটা জানি যে আমার চাচা বলছে যে একটা শীতকালে ওই সময়ের আমলে একটা শাল দেওয়ার কথা ছিল ওই ওজাকে, শাল, শীতের শাল দেওয়ার কথা ছিল। আর একটা গরুও দিচ্ছে, টাকা পয়সাও দিচ্ছে। কিন্তু বলা হয়েছিল ওই ওজাকে যে তখন আমার ওইখানে নানা বাড়ি আমার আর একটা ভাই হয়, ছোট একটা ভাই, 2.5 বছরের মাথায় আর কি একটা ভাই হয়। তখন বলছে যে 3 জন মারে ফেলাই দিব, ওদের বংশ কেউ থাকবে না। তখন ওই মা ওই ওজারা তার 3 জনের উপরে বান মারে, যেটা আমার চাচারা বলছে। বানার পরে দেখা গেছে ওই ওজা কাজ করার পূর্বে ওই ওজার নাকি আমার মা এবং একটা কাঁঠাল গাছের সাথে বান মারে, আমার চাচায় বলছে, এবং ওই আমার মা এবং আমার ছোট ভাইটা মারা যায়। এবং ওই 3 জনের উপরে যে বানটা মারে, 3 জনের নামের উপরে বান ক্ষতি করতে হয় ওইটা আর কি। জি, তো ক্ষতি করার পূর্বে দেখা যায় যে আমার নামের উপরে ক্ষতিটা লাগে নাই, আমার নামে যে কাজটা করছে কাজটা ওজার ছেলের উপরে কাজটা লেগে গেছে। যাই হোক, এরপরে আমার ওই মাটাও মারা যায়, ভাইটাও মারা যায়। মারা যাওয়ার পূর্বে আপনার মা মারা যায়, আমার আপন মা মারা যায়, আমার ভাইও মারা যায়। ভাইয়ের বয়স কত ছিল তখন ভাইয়ের বয়স ছিল 6 মাস। আচ্ছা, কি হয়ে মারা যায়? ওই যে বললাম ক্ষতি করছে। এই আপনার ধারণা যে এই বানই বলছে যে একই পর্যায়ে মারা যায় 6 মাস পূর্বে। এগুলো আপনাদের বিশ্বাস, কিন্তু হয়তো এগুলো মেডিকেল সায়েন্স বিলিভ করে না। ঠিক আছে, আপনি যেভাবে আপনার জীবনে শুনেছেন সেই ঘটনাগুলি আপনি বলছেন। তো আপনার কথা হচ্ছে যে আপনার বড় মা বান মেরে আপনার ছোট মাকে মেরে ফেলেছে। দেখুন, এগুলো আমাদের গ্রামীণ সমাজের বিশ্বাস, প্রিয় শ্রোতা, এবং এগুলো আসলে আজকের যুগে এই ধরনের কথা বিশ্বাস করাটা খুব কঠিন, কিন্তু ওনার জীবনে উনি যেভাবে জেনেছে সেভাবেই আমাদের কাছে বলছে। বিজ্ঞান হয়তো অন্যভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতো। আপনার মা যখন মারা যায় তখন আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল 2.5 বছর। 2.5 বছর। আর আপনার যে ভাইটা মারা যায় ওনার বয়স ছিল 6 মাস। 6 মাস, ওকে। তখন ওই আমার নানারা আমাকে রাখতে চায় ওখানে। রাখার পর্বে আমার মা, আমার বাবা, আমার মা, আমার ভাই, বড় ভাই এবং বড় বোন, এরা বাবাকে বলল যে দেখো আমাদের ভাই আমরা ওখানে দেব না, আমাদের কাছে রাখবো। আচ্ছা, ওখানে ও খুলনা থাকবে আর আমরা দেশে থাকবো, তা হয় না, এখানে রাখবো। অর্থাৎ হলো ওখানে তাহলে আমার খাওয়ান খরচ দেওয়া লাগবে, এই জন্য আর ওখানে দেয় না। না দেওয়ার পর মামাদের সাথে নানাদের সাথে ওরা অনেক চেষ্টা করে ওখান থেকে নিয়ে আসা রাখে তাদের কাছে। রাখার পূর্বে একটু বড় হই, 4-5 বছর বয়স, 3-4 বছর হয়। তখন থেকেই মানে ওরা আমার উপরে এর আগে অনেকবার চেষ্টা করছে মেরে ফেলানো জানে, কিন্তু মেরতে পারে না, চাস্তো চাচারা বাঁচাইছে। তো এক পর্যায়ে ওখান থেকে যখন 4-5 বছর বয়স হয় তখন থেকেই ওরা টর্চারিং করা শুরু করে। কার টর্চারিং করে? আমার সৎ ভাই, মেজো ভাই টর্চারিং করা শুরু করে। আচ্ছা, মানে এক প্রকারে আমার এই মা, আমার বড় বোন যেটা, ওটা হলো 7 বছর জন্ম হয় ওর নাকি। ও তখন মোটামুটি ভালোই ওর বয়স। ও তখন আমাদের দেশে আমার মা, এই বড় মা হাঁস পালতো, প্রায় 40-45টা হাঁস পালতো। ওই হাঁস সকালবেলা যেটাকে বলে আমন ধান বলে, যেটাকে বালাম চাল বলে, নাম শুনছেন বলতে না, ওই ধানটা আমাদের দেশে চাষ হয়। আচ্ছা, তাই ওই ধানের ভিতরে আমার শামুক টোকাইতে হইতো, হাঁসের খাবার, যেটা হাঁসের খাবার, ওটা কাইটা কেটে খাওয়া। আপনাকে স্কুলে দেয়নি? আচ্ছা, কিন্তু স্কুলে ভর্তি করছে। আচ্ছা, স্কুলে ভর্তি করছে, কিন্তু স্কুলের টাইমটা সকাল হলে পরে আমার একটা বালতি নিয়ে ওইটা টোকাইতে পাঠায়, হাঁসের খাবার টোকাইতে পাঠায়। টোকাই আনতে হবে, বড়টা বালতি ছিল সিলভারের, ওই বালতির টোকাই না হাঁসের কাইটা খাওয়াইতে হবে। আচ্ছা, যদি হাঁসের পেট ভরে তাহলে ওই সময় আমাকে মনে করেন যে ভাত দিত, ঠিক এতটুকু ভাত দিত, আর 2-3টা পোড়া মরিচ দিত, আর প্রায় 1 থাল পানি দিত। কিন্তু সবাই খাওয়া দাওয়ার পরে আমার খাবারটা থাকতো সবাই লাস্টে। আচ্ছা, এরপরে আসার পরে বলতো কি মার দিত একটা, মারতো, মেজো ভাই মারতো। আচ্ছা,
মারতো, যদি কেউ বলতো যে মারস করার এভাবে, ওরে এভাবে আর কত মারবি, মারস করলে স্কুলে জানা এই জন্য মারি, কিন্তু আসলে স্কুলে যাওয়ার টাইমটা আমাকে শামুক করতে পারতো। হ্যাঁ, রাতের বেলা ওরা যে ফুটবল খেলে আসতো, ওই কাপড় চোপড় সব আমার তার ধোয়াইতো, এমনকি ঘরের প্লেটটাও আমার তার ধোয়াইতো, থাল বাটি হাড়ি পাতিল আমার তার ধোয়াইতো। কিন্তু এর ভিতরে একটা কিন্তু আছে ভাইয়া, যে যখন আমার বাবা আসতো বাড়িতে ছুটিতে, তখন ওরা আমার তার কোনো কাজ করতো না। তখন বড় মাছ মুরগি রানলে, বাবা যেমন চাকরি থেকে আসলে একটা শখ করে একটা মুরগি রান্ধে না মা, মুরগি রানলে মুরগির রানটাই আমার পাতে দিত। আচ্ছা, যেতে আমার বাবা কোনো কিছু না বুঝতে পারে, এবং নিজের হাতে আমার মা গোসল করাইতো। মানে আপনার বাবাকে দেখাতো যে আপনাকে খুব আদর করে, খুব আদর করে, মানে এক প্রকারে ভালো খাওন, এবং আমি সবার আগে আমার বাবার সাথে বসে খাওয়াইতো। আচ্ছা, যাতে বাবার কোনো সন্দেহ না থাকে। হ্যাঁ, এবং মার কোলের কাছেও বসে খাওয়াইতো তখন ওই সময়টায়। আচ্ছা, বাবা চলে যাওয়ার পরে আবার ওইটাই শুরু, আগের মতোই শুরু। কিন্তু দেখা গেছে গরমের দিন আসলে ভাইয়া, আমি রাত্র ছোট মানুষ, ওই সময় তো আমার বয়স ওই 9, 10, 11 বছর হবে, কিন্তু আমি রাত্র মনে হয় যে 12টা, 1টা, 2টার আগে কখনোই ঘুমাইতে পারতাম না। একদিকে ওর ঘামাচি কুটে দেওয়া লাগতো, হাত পাখা দিয়ে বাতাস করে দেওয়া, কারণ তো ছিল না, ফ্যান ছিল না। আর যদি ঘুমাইয়ে পড়তাম তাহলে ভাইয়া একটা লাথি মারতো যে আমার চোখে থেকে আমি ওই সাইডে পড়ে যেতাম লাথির চোটে, যদি কোনো প্রকারে ঘুমাইয়ে পড়তাম। আবার কানলে আবার জোরে মারতো, কোনো কান্দা যান মারবে কিন্তু কানতে পারবো না। তো ওই সময় আমার একটা মোচড় দিয়েছিল, আমার আঙ্গুলের গিটটা এখনো সরে গেছে, কারণ ওই সময় ডাক্তারও দেখায় না, আর কখনো এক হয়নি আঙ্গুলের গিটটা। আমার শরীরে অনেক দাগ আছে, আমার নাক মুখে যে স্পটগুলা ওরই দেওয়া স্পট, এবং ওই ভাইরা হলো কালো, আমি হলাম সুন্দর, মাও সুন্দর ছিল। তো ওখান থেকে ওরা আমাকে সহ্য করতে পারতো না, খুবই অত্যাচার করতো। এই অত্যাচারের এক প্রকারে দেখা গেছে যে আমি যদি বাড়িতে ভাত খাইতাম, আমার গ্রামে আমি মনে হয় যে পাশাপাশি আমার আফসার মামা করে চাস্তো মামা নামাজ এই মার আত্মীয় আর কি, সে আমার নিয়ে মনে হয় যে তার বাড়িতে আমি যদি 1 বছরের ভিতরে 365 দিনের ভিতরে আমার মনে হয় 200 দিন তার ঘরেই আমি ভাত খাইছি। আচ্ছা, তার ঘরে ভাত খাইছি। আমাদের দেশে তখন সবার ঘরে প্রকৃতভাবে মোটামুটি অভাবই ছিল, অভাবের সংসারই ছিল, কিন্তু তার ভিতরে আমার ঘর সবচেয়ে সুখী সংসার ছিল, কারণ আমার বাবা চাকরি করতো। তো ওই মামায় তাল আছে না, তালের ব্যবসা করতো, মানে আমাকে এখান থেকে নিয়ে আর একটা জেলায় ব্যস্ত, তাল নিয়ে যাইতাম। ওই প্রতিদিন হাট করার পরে ওই সারা রাত্র নৌকা পাইতাম, আর রাত্রে ওই নৌকা বসে চিরা খাইতাম, মামা যা খাইতো আমারও তাই খাইতো, তাও বাড়ির চেয়ে ভালো থাকতাম। এক পর্যায়ে এভাবে চলে যাই, যাওয়ার পরে ওখানে থাকি, কিন্তু ওখান থেকে আবার ধরে নিয়ে আসতো প্লাস তাদেরকেও অনেক অত্যাচার করতো, কারণ আমার সৎ মামুর আছে বাড়িতে, আমাকে ধরে নিয়ে আসতো, ওখান থেকে ধরে নিয়ে আসতো, আইসা বলতো যে ওই স্কুলে যায় না, ওরা নিয়ে ওরা খারাপ বাড়াইতেছে। এরপরে আমার এই বড় ভাই আর সৎ ভাই এবং মা সৎ বোন, ওরা অনেক সময় করতো কি জানেন, ওই দেশে লাল শাক আছে না, লাল শাক ফালাইতো একটা বিটায়। আচ্ছা, তো ওরা করতে কি আমার একবেলা ভালো খাওয়াইতো, খাওয়াইয়া কইতো কি যে যা অমুক জায়গায় লাল শাক তুলে লই আয়, রান্নার কিছু নাই। কিন্তু অর্থাৎ ও দিদি আমার শাক তুলতে পাঠাইয়া, যেমন আপনার শাক তুলতে আমাকে পাঠাইছে, কিন্তু আপনাকে আবার বলে দিস। আচ্ছা আচ্ছা, ওকে, আপনাকে বলেছে, কারণ কি জানেন, যেহেতু আমাকে আপনি ধরে আবার মারেন, এই কারণে আপনাকে আবার দিতে বলে দিয়েছে, ও কিন্তু শাক তুলে ব্যস্ত যাইব, মানে ডাবল গেম করতো আর কি। হ্যাঁ, তখন ওরা এইভাবে করতো, করার পরে এক পর্যায়ে তখন আপনি জিনিসটা বুঝতে পারতেন যে ও তো যখন ওর মায়ে বলছে বা ভাই বলছে বা বোনাই বলছে, তাহলে নিশ্চয়ই ওরা দেখলো কেমনে, তেলে ওরা পাঠানো হয়েছে, তখন ওরা দেখাও না দেখার ভান করে চলে যেত। আচ্ছা, তো একদিন হঠাৎ, সবচেয়ে বড় কথা, একদিন আমি আমার চাচারা কুমার গাছ লাগাইছে, যাকে বলে শশা, এত বড় বড় আমাদের শশা, ঠিক এত বড় বড় শশা, একটা শশা 4 কেজি 5 কেজি করে ওয়েট হয়, 3 কেজি 4 কেজি করে ওয়েট হয়। শশাগুলো আপনারা দেখছেন কিনা বলতে পারেন, আমাদের দেশে হয়, বরিশালে হয় এই শশাটা, বেশিরভাগই হয় বরিশালে। আর চালকুমার, তো চাচারা চালকুমার লাগাইছে দূরের একটা ভিটায়, তো ওইখানে আমার পাঠাইছে ওরা চুরি করতে, আমার মেজো ভাই আর বড় ভাই মিলে পাঠাইছে, চুরি করতে পাঠাইছে যে ওইখান থেকে ওইটা নিয়ে আয়। এখন আমি গেছি, কিন্তু যাইতে হবে ভাই কোলা থেকে, ধান খাতের ভিতরতে যাইতে হইব। গেছি, যাওয়ার পরে কিন্তু আমার এক চাচা ছিল, নাম হলো শহীদ, মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। ওই চাচা টঙ্গে ছিল, মানে ওই শশা কুমার পাহারা দেওয়ার জন্য টং বানাইতো, দিনের বেলা টঙ্গে ছিল। ওই ভিডার কুমার আর ওই শশা আমার চাচা এখন পর্যন্ত আখ তরকারি, যেটাকে বলে আর কি, কখনো কাটে না আর কি, প্রথম হয়েছে। আচ্ছা, ওই জিনিসটা আমার তো, আর ওই চাচা সবচেয়ে খারাপ ছিল, ওই চাচার ভয়তে কেউ সহজে বাড়ির ভিতরে কোনো মহিলারও কথা কইতো না। আমরা এখানে একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের আজকে জীবন গল্প এখানে উঠে আসছে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি সবসময় বলি, প্রতিটি মানুষই তার একটা গল্প, যেটা লাখ লাখ মানুষের অন্তরকে কাঁপাতে পারে। সেটা যে মনে করছো যে ও আগ জিনিস চুরি করছে, এই জন্য তোর খেতে হইব না, ও নিলে কিছু হইব না, তো আমরা জানি ওই শিকার,
আমরা তো জানি যে ও এটার শিকার, যেহেতু ওরা নিতে দে, ওজন নিতে দে যাইতে ধরে, ওরা ধরিস না। তখন আর চাচা ধরে না। পরে আর কি আমার বলছে তুই এগুলো যাই না বেচলি, তুই কি জানো তুই যে খেতে কিন্তু আমরা কোনো কিছু বেশি নেই। কিন্তু পরবর্তী তখন আমি এগুলো নিয়ে আসছি, চাচা আর আমার ধরে নাই, ধরার পরে আমি দিলাম। কিন্তু আসলে জায়গা দেখি বাজারে বড় ভাই নাই, আমার যে জায়গায় নিতে গেছে ওই জায়গায় কেউই নাই, আমি একা। তখন আমি ডাক দিয়া আমার যে মামুর সাথে আমি তালের ব্যবসা, তালের নৌকা যাইতাম, তারে বললাম কি মামা এই ঘটনা করছি, বড় ভাই আর কথা কইছিল, সে তো আয় না কিরম, কয় হরস কি তোর তো মাইরা লাইব শহীদ দেখলে। মামার কাছে বললাম, বলার পরে মামায় বিক্রি করে দিল। তখনকার আমলে 30 টাকা 40 টাকা বিক্রি করে যাই করছি, এটা নে তোর কাছে নে। তাই আমি ওইটা আবার কিনা তখন বিস্কুট টিস্কুট খাইলাম, যা খাওয়ার খাইছি, আর টাকা পয়সা আমার কাছে আছে মোটামুটি ভালোই। তখন আসলাম বাড়ি, তখন চাচা মেজর চাচা বললো তুই কাজটা করছো কি, এইভাবে কাজ করতো, মাইরে ফেলাইতো। তখন এই অনেক অত্যাচারের পূর্বে দেখা যায় দিনের 24 ঘন্টা অত্যাচার করতোই, অত্যাচার পর একের পর এক অত্যাচার করতোই। খাওয়ান তো ঠিক মতো খাইতে পারতাম না, খাওয়া দাওয়া বেশিরভাগই ছিল মানুষের বাড়িতে। আচ্ছা, ওদের মায়ের ভয়তে একদিন দৌড় মারছি রাত্রেবেলা, আমি গিয়ে একটা ভাঙা কবরের ভিতরে ঘুমাই রয়েছি। আমি কিন্তু ফজরে আজান দিয়েছি, তখন আমি টের পাই দেখি কি আমি কবরের ভিতরে, ভাঙা কবর, ওই কবরের ভিতরে আমি ঘুমানো। আচ্ছা, ওইখান থেকে উঠে আসে। তখন আমার বড় চাচা, তার নাম হলো আবুল, সে বললো কি যে তুই একটা কাজ কর, তুই এরকম থাকলে তুই তো মরে যাবি, তোর মাইরে ফেলাবি, যে কোনো এক প্রকারের চাপে ফেলাই তোর মাইরে ফেলাইব, তার চেয়ে বরং তুই দেশ ছাড়। আমি কি করবো? কয় কত বছর বয়স তখন আপনার? তখন বয়স 10-11 বছর হবে। 10-11। লেখাপড়া একদমই হয়নি? না। আচ্ছা, আপনার ভাইগুলো কি লেখাপড়া করেনি? হ্যাঁ, তারা করে। আচ্ছা, তারা সবাই লেখাপড়া করে এবং প্রত্যেকেই লেখাপড়া করছে। মানে লেখাপড়া করতে পারেনি বলতে কি আপনাকে পড়ায়নি? আচ্ছা, তারপরে এই কথা শোনার পরে ওরা একদিন এই কথাটা জানে কি আপনি টের পাইছে যে আমি বাড়ি ছেড়ে টের পাইছে। আমার সাথে একটা চাস্তো চাচা ছিল ওই সাইডে, একই বয়সীর, বজলু নাম, ওর সাথে আমি বলছিলাম যে আমি বাড়ি থেকে চলে যাম। তখন ও আবার করছে এই জিনিসটা সবার কাছে বলে দিচ্ছে। আমি কইছি কি দেখ আমার কাকু কইছে আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে, আমি বাড়ি থেকে চলে যাবো। তখন ওই জিনিসটা কয়ে দিছে। তখন ওরা বললাম তুই এগুলো কই লিখা, কইছি তুই যাবি গা, আমার ভালো লাগে না এর লেখা। হ্যাঁ, তো ভালো লাগে না, ঠিক আছে। ওরা আবার করছে কি আব্বারে চিঠি লাগছে, তোমার পোলা বাড়ি থেকে মনে হয় চলে যাবো, রাগ করে তুমি কি করবা করো, পরে আমার কোনো দোষ দিতে পারবা না। তখন বাবা বদলি হয়েছে খুলনা সাতক্ষীরা কালীগঞ্জে। তখন বাবা ছুটিতে বাড়ি এসে তখন বাবার সবকিছু বলার পরে এই ঘটনা। তা আমি এক প্রকার পলাইয়া বরিশাল আসি। আচ্ছা, বরিশালে বরিশাল আসার আগেই পলাই বরিশাল আসার পরে আমার এক চাচতো বোন বিয়ে দিয়েছে বরিশালে, ওর সাথে দেখায়, ওরা আমাকে ধরে ফেলায়, ওরা আবার বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, বাড়িতে দেওয়ার পর বাবা করে কি ওইখান থেকে নিয়ে যায় সাতক্ষীরা কালীগঞ্জে, আমাকে নিয়ে যাইয়া ওখানে বাবার কাছে রাখা ওখানে প্রায় বেশ কিছুদিন মাদ্রাসায় ভর্তি করে দেয় আমার একটা। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসায় পড়ি, ওখান থেকে বাবা আবার বদলি হয় খুলনাতে, আবার বদলি হয়, কিন্তু ওখানেও মা চলে যায়। মা মানে বড় মা চলে যাওয়ার পরে তুমি আসছো কেন? আসলাম ওরা না দেখে ভালো লাগে না, এই জন্য দেখতে আসছি। বেশ ভালো কথা। ওখানে রাইন দেবে খাওয়াটা, যাই হোক কয়েকদিন থাকে, কিছুদিন থাকার পরে বাবা ওখান থেকে আবার বদলি হয়ে খুলনাতে আসে। আচ্ছা, খুলনাতে আসা মা করে কি এখান থেকে আমার এই মায়ের, এই বড় মায়ের মামাতো ভাই আছে, নাম হইলো জিনু। সে আবার ওখানে ওই পদ্মা মেঘনা যমুনা তেল কোম্পানি আছে না, ব্যবসা করে। কি ব্যবসা করে? চুরি ব্যবসা করে। তেলের গাড়িতে ট্রাকে যে তেলগুলো টানা না, যে কন্টেনার গাড়িগুলো আছে না, তেলের লরিগুলা, ওই লরিতে যে তেলটা নিয়ে আসে ওইখান থেকে ওরা 1 ব্যারেল করে তেল চুরি করে দিয়ে যায়। আর ওই যাওয়ার সময় ওখান থেকে দিয়ে ওরা গেট থেকে বাইরে কদ্দুর আইসে তেলটা দিয়ে যায়, ওই তেলের ব্যবসা করে আর কি। আচ্ছা, তো ওখানে আইনা ওই জিনুর কাছে আইনা আমাকে আমার বাবা দিল এই মায়ের বুদ্ধিতে। দেওয়ার পরে ওখানে থাকার পরে জিনু করে কি আমাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার কথা কই আনছে, কিন্তু স্কুলে ভর্তি আর আমার করে না, বাসায় বসে আমার পড়ায়, কিন্তু আমার ঘুমাইতে দেয় ভাইয়া পাক করে। আর ওই ঘরের হাড়ি পাতিল প্লেট টেলে সবকিছু আমার তার ধোয়ায়। আচ্ছা, কিন্তু জিনু এই জিনিসটা তার স্ত্রী আমার তার এই কাজগুলো করে এবং ঘুমাইতে দেয় আমার পাক করে। ওকে, ওই যেখানে পাক শাক করে না, ওই এক্সট্রা রুম থাকে, ওই রুমটার ভিতরে আমার ঘুমাইতে দেয়। বিল্ডিং না কিন্তু ভাইয়া, কাঁচা রুম। বুঝতে পেরেছি, মাটি। হ্যাঁ, তো ওখানে কিছুদিন থাকার দেখে ওখানে আমার এভাবে প্লেট ধোয়াটা স্কুলে ভর্তি আর করে না। তখন কয় কি আমি আব্বারে কই, আব্বা আমার তো স্কুলে ভর্তি করে না, আমি এদের থাকবো না। তখন কয় জিনু ওরা কি করলি? কয় ও তো কিছুই পারে না পড়ালেখা, ওরা কি ভর্তি করবো, বাড়ি আগে শিখাইতে আছে, পরে ভর্তি করবো মানে। তখন বাবার সব খুলে কই, একদিন হঠাৎ করে রাত্রেবেলা বাবা যায় দেখে যে আমি ঘরে ঘুমানো। তখন জিজ্ঞেস করে যে জিনু মিলন কই? তখন কয় কি যে আছে। কই আছে? কয় ঘুমে। কয় কোথায়? কয় ওই ঘরে। তা ওই ঘরে কোন ঘরে? ওই ঘরে ঘুমাইতে দিছি, ঘরে জায়গা হয় না, এই ওই ঘরে ঘুমাইতে দিছি। কিন্তু বাবা তখন বাইরে নয়, ওই বাবার বলছিলাম, তখন বাবার ওই পাকঘরের সাথে একটা পুষ্কুনি ছিল, ওখানে যাওয়ার পর দেখে কি যে ডাকতেছে জিনু, বাইরে নামছে। নামার পর দেখে আমি পাকঘরেই ঘুমানো।
তখন বাবা ওখান থেকে নিয়ে আসে, নিয়ে আসা যেখানে থাকে ওইখানে আমার 4-5 দিন রাখে। 4-5 দিন রাখার পরে তোরতে যা রাখা যাবে না, তো এই মার বোনজি ছিল ওখানে, নাম হলো সালেয়া, ওখানে দেয় আমারে। দেওয়ার পরে এই মায়ে গুড্ডে চালি করে যেভাবে হোক এই মায়ে ওখানে দেয় আমারে। আচ্ছা, দেওয়ার পরে ওখানেও তার একটা পোলা আছে ল্যাংরা লুলা, মানে লোল পড়তেই থাকে সারাদিন, কোলে করে হাগান লায়, কোলে করে মুতান লায়, সবকিছু। এখন সে পোলা এখনো বাইসে আছে, কিন্তু সে পোলা অনেক শেয়ানা হয়ে গেছে। সে পোলা আমার চেয়েও মনে হয় যে বয়সে আমার চেয়ে বড় ছাড়া ছোট হবে না। ওই পোলাটা আমার তার রাখাইতো ভাইয়া, কি বলবো, সারা গায়ে গুন্দে খালি লোল পড়তো, স্যাপ পড়তো, যা খাইতো একদম মতো সব ওই জায়গায়, মানে প্রতিবন্ধী যাকে বলে। জি, হ্যাঁ, ওইগুলো আমার তো ওই বাসা দেয় আমারে। ওই ওরা বলে যে আমার পড়াবো, কিন্তু আসলে আমার পড়ায় না, কিন্তু ওই বাসা দেয়। তখন বাবা কইলো কি তোর এখানে পড়ানো হইব না, তুই এই বাসায় থাক। প্রতিবন্ধী ছেলেটার বাসায়। হ্যাঁ, মানে এই মার যে বোনজির বাসায় দেয় আর কি। আচ্ছা, আমার বড় মার বোনজির বাসায় দেয়। আচ্ছা, কাজে দেয়। তার স্বামী আবার চাকরি করে ওই তেল কোম্পানিতে। আচ্ছা, ওই বোনজির কাছে দেয়, যাতে আমার তো বোন হয় তেলে। তো দেওয়ার পরে আমি ওখানে থাকি। থাকার পরে ওইগুলা টানা খিচা দেখা মানে আমার আর আমি সহ্য করতে পারি না। মানে ভাত খাইতে দেয় পেট ভরা, কিন্তু যেসব কষ্ট করায় তা সহ্য হয় না। ওখান থেকে আমি কই বাবাকে, বাবা আমি থাকবো না জায়গায়, থাকবো না কইছি। তারপর মানে সে জোর জবরদস্তি ওখানে রাখবে। মাও আছে, এখন বোন ঘরে সে না। এখন ওই মা ওখানে ওদের হলো ওখানে একটা মাঠের মতো, ওখানে ওরা নিজেরাই ঘর উঠেই থাকে, ওখানে রাখে। তো মা ওখানে যায় থাকে, প্রায় 3-4 মাস থাকে মাও। বাড়ি বড় বোন আছে, তার বড় মেয়ে বাড়ি সে না। তা বোন তো বড় হয়ে গেছে, সে ঘর ট্যাকেল দিতে পারে, যেহেতু মা ওখানে যায় থাকে। আর আমার তার এভাবে যা মনে হচ্ছে তাই আর কি, ওইগুলোই আর কি আমার তার করাইতেছে। গু মুখ সাফ করা, ওই সিলের যা কিছু সব কিছু আমার তার সাফ করায়, পরিষ্কার করায়। তখন আমি কই কি বাবা আমি এদের থাকবো না। তখন ওই মায় না জানে আমি কি করে না জানি পলাই দেশে এসে পড়ি, চুরি করে টাকা চুরি করে দেশে এসে প্রায় 200-300 টাকা আমি ওখান থেকে ওদের বিছনার তলতে নিয়ে আমি দেশে এসে পড়ি। আচ্ছা, পলাই দেশে জীবনে প্রথম চুরি করলেন? হ্যাঁ, এই জীবনে প্রথম চুরি করলাম। মানে ওগুলো সহ্য করতে না পারলে আর কি আমি ওখান থেকে চলে আসি, 200 টাকায় নিয়ে আসি। আচ্ছা, নিয়ে এসে তখন আমি ওখান থেকে দেশে চলে আসি। বাড়ি এসে পরে যেটা আমার মা ওদিনকে আবার না পাইয়া মানে বাবাও পায় না, তখন আমার খোঁজাখুঁজি করে এখানে কোথায় গেছে ছেলে কোথাও চেনে না। তখন বাবা মারে দেশে পাঠায় দেয়। দেশে এসে দেয় আমি দেশে আসছি। তখন তার ফোনের যুগ নাই, মোবাইলের যুগ নেই, তখন তার জানতার না। মাও দেশে এসে পরে, দেশে এসে দেয় আমি দেশে আসছি। তখন যে ভাই একটা মায়ের যে দেয় আমাকে বাড়ি বৈশা হাত পা বান্ধা পাও ফুরমুই দিয়ে মাথা নিচমুই ঝুলে যে আমার একটা গাব গাছের সাথে ঝুলে যে পরিমাণ মারলো, সেটা ধারণার কোনো মতো না। মা সৎ মামু মারলো। ওই তো তখন তো আসল মা তো মারাই গেছে, সৎ মামা মারলো। হ্যাঁ, সৎ মামা মারলো। আচ্ছা, একটা গাব গাছের সাথে ঝুলাইয়া মারলো। ভাইয়া এত মারা মারছে, আমার শরীরে কিন্তু রক্ত পড়ছে পিঠে গুন্দা। মানে যে মারটা কি আপনি বাড়ি থেকে চলে আসছেন এই কারণে? ওইখান থেকে খুলনা থেকে চলে আসলাম। জি, পালায় চলে আসলাম এই জন্য। মানে এতটা মারা মারলো, পরবর্তীতে ওইখান থেকে গাব গাছ থেকে নামাই একটা পাছার মারলো আমাকে, ধরে ঠ্যাং ধরে একটা পাছার মারলো। ভাইয়া কি কমো, আমি মনে হয় 6 মাসের মধ্যে আমি মনে হয় যে কোমর দাঁড়া করে সোজা করে আমি হাঁটতে পারতাম না। মানে আমি কোমর জায়গায় যে দাঁড়াবো এই ক্ষমতা আমার ছিল না, শুধু বসেই থাকা লাগতো। আর হাত পা গুলো আমার ফুলে গেল, একটা হাত পা ফুলে 2টা হয়ে গেল, এই পা গুলা ফুলে এইভাবে হয়ে গেল। এভাবে মানে মাটিতে বসে এভাবে খেলতে যায় বাথরুমে যাইতাম। অথবা ওই আমার চাচিরা কোনো সময় দেখা যাচ্ছে আমি বাথরুমে যাবো, তখন পানি উঠাই দিত। ছোট তো। কত বয়স তখন আপনার? তখন বয়স মনে হয় 12-14 বছর হবে। এইরকম আচরণ করলো? হ্যাঁ। আপনার বাবা ছিল না ওই সময়টাতে? বাবা ছিল না, বাবা চাকরি করে, বাবা তো খুলনা চাকরি করে। আচ্ছা, বাবা আসলে তো আমার খুব আদর করে। আচ্ছা, কিন্তু এই খবরটা আমার বাবাকে দিল না, ওরা দিল না, কেউ দিল না। তারপরে যেভাবে হোক বাবা একটা খবর পায়, এই খবরটা পায় বাবা যে আমাকে মারছে। তখন বাবা আসতে পারে না, ছুটি পায় না, বাবা আসতে পারে না। বাবা যখন আসে তখন আমি মোটামুটি ভাবে দাঁড়াইতে পারি। বাদল ডাক্তার করে নাম ছিল আমাদের এখানে, ও সেনাবাহিনী ডাক্তার ছিল, রিটায়ার্ড হওয়ার যারা মানপাশায় ফার্মেসি দিচ্ছে আর কি, ফার্মেসি ওইখান থেকে আমার ওষুধ এনে খাওয়াইতো ব্যথা কমার জন্য। ওই বাদল ডাক্তার দেখাই মোটামুটি সুস্থ করলো। সুস্থ করা হওয়ার পরে তা চাচারা বলছিল ওই সময়, সৎ চাচারা, যে দেখ তোরা যে অত্যাচারটা করছো, যদি মারা যায় তাহলে আমরা বাদী হয়ে ওর কেস চালামো, তোরা যতই যা মনে করছ কিছু করতে পারবি না, ও যদি মারা যায় তাহলে আমরা বাদী হয়ে তোদের বিরুদ্ধে কেস চালামো। তারা সবাই বেঁচে আছে, সে কথা বলছে। দেখা যায় আমি ওখান থেকে সুস্থ হয়েছি। সুস্থ হয়ে বাড়ি জিজ্ঞেস করার পরে কয় কি যে ওরে আমরা মারিনি, ও গাছে উঠা পড়ে যায় কোমরে ব্যথা পাইছে। আচ্ছা, তো আপনি কিছু বলতেন না বাবাকে? আমি বললে বাবা ওটা বিশ্বাস, আমার বলার সময় দিত না। মানে অর্থাৎ হলো যে আমার বাবা আসছে, কিন্তু আমার বাবার সাথে দিত না।
ও, বাবার সঙ্গে কথা বলার সুযোগই দিত না? সুযোগই দিত না, মানে ওরাই থাকতো 24 ঘন্টা। আচ্ছা। তো যেহেতু এখন খাওয়ার টাইমে ওই একখানে বসে খাওয়ান টান দিত, তখন তার বলার কোনো সময় নাই, কারণ আসলে দেখে যে আদর করে। তা যেহেতু বাবা অযোগ্য ছিল, বিশ্বাসের অযোগ্য ছিল, যে না এভাবে অত্যাচার কথা না, এত আদর করে, তাই সে মা এভাবে কিভাবে করে। তো এক পর্যায়ে সুস্থ হওয়ার পরে প্রথম জীবনে আমার চাচারা বলে যে, আমার বই আবুল চাচা, বড় চাচাই বলে যে তুমি বাড়ি থেকে বাবা চলে যাও। তখন কইলো যে তোরে আমি একটা কাজ কর, তোরে আমি বরিশাল গিয়া লঞ্চ উঠে দিয়ে আসি, তুই ঢাকা চলে যা, একটা ঠিকানা দেয় আমারে। ঠিকানা দেয়, একটা বাসার ঠিকানা দেয়, যদিও বাসাটা এই আপনাদের যেখানে বসে আছে এই এলাকায় হবে, কিন্তু আমি বাসাটা বলবো না। আমাদের দেশে একজন প্রভাবশালী লোকের বাসা, বাসার নাম বলবো না। কে দিচ্ছে আপনাকে, আরেকবার যদি বলতেন? আমার চাচা ম্যানেজ করে দিচ্ছে যে এই ঠিকানায় যা, ওখানে গেলে পরে তোরে ওই বাসায় থাকবি, ওই বাসায় খাওয়া দাওয়া করবি, ওই বাসায় কাজবাজ করবি, ওই বাসায় চলে যা। যাওয়ার পরে আমার লঞ্চ উঠে দিয়ে দেয়, তখন আমার সাথে 30 টাকা না জানি, হ্যাঁ 30 টাকাই আমার সাথে দেয়। ওই সময় 30 টাকার অনেক দাম ভাইয়া, 30 টাকা আমাকে দিয়ে দেয়। লঞ্চে তোর ভাড়া লাগে না, আমি ছোট মানুষ, আমার লঞ্চে ভাড়া লাগে না। আমি ঢাকাতে চলে আসি, কিন্তু ঢাকাতে চলে আসি তখন লঞ্চ ভেড়ে, তখন লঞ্চে কিন্তু নামার পরে টাকাটা আমার নিয়ে যায়, সদরঘাটের পোলাপানে নিয়ে যায় টাকাটা আমার থেকে, জোর করে নিয়ে যায়। আমি ঘুমান্ত অবস্থা না, জোর করে আমার থেকে নিয়ে যায় টাকাটা। আচ্ছা, মানে টাকাটা আপনার কাছ থেকে ছিনতাই হয়? হ্যাঁ, ছিনতাই বলতে মানে ওরা 5-6 জন ধরে আমার থেকে ছিনতাই করে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। একই বয়সের পোলা, হয় না, আমার বয়সী হবে, ওরা আমার চেয়ে বড় হবে না। 1 টাকা না জানি 1.5 টাকা দিয়ে একটা বন্ধুটি কিনছিলাম, ওই টাকাটা তখন ওরা দেখতে হবে, ওরা আমার ধরে আমার মানে ওই এক প্রকারের সিঁড়ির নিচে আর কি আমার নিয়ে যায়, ওখান থেকে আমার টাকাটা আমার কাছ থেকে ওরা নিয়ে যায়, আমার ছেড়ে দেয়। তখন আমি ওই ঠিকানাটা হারাই ফেলানোর পরে এখন আমি কি করবো, প্রায় ওইখানে আমি 15-20 দিন ওদের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। মানে যারা টাকা নিয়ে ফেলে তারা তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়? কেন আপনি তো ফিরে যেতে পারতেন, আপনি ফিরে যাননি কেন? ফিরে যাই নাই, কারণ আমি তো বাড়ি যাই কি করবো, চাচা বলছে তুই আর বাড়ি আবি না কোনোদিন। ও আচ্ছা, বাড়িতে গেলে এরকম অত্যাচার হয়? হ্যাঁ, অত্যাচার হয়, কিন্তু চাচা বলছে তুই আর কখনোই বাড়ি আসবি না, তোর আমি ঠিকানা দিছি, তুই একজনের দেখাই ঠিকানাটা তুই চলে যাবি, কিন্তু তুই আর কোনোদিন যদি বাইসেও থাকো, তুই ঠিকানা যদি নাও পাস, ওই জায়গা নাও পাস, বাড়ি আবি না, যতদিন তুই বড় নয় তোর ততদিন বাড়ি আবি না। এটা চাচা বলে দিয়েছে? হ্যাঁ, ওই ঠিকানাটা হারাই ফেলার পরে আমি এক পর্যায়ে ওদের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। মানে আমি খাওয়া দাওয়া করতে পারি না, কোনো কিছু করতে পারি না, আমি দেশেও আসতে না, তখন দেই করা এই জায়গায় ও জায়গায় টোকাই টাকায় খায়, এই হোটেল দিয়ে কিছু ফালাইলে, রুটি ফালাইলে, এটা ফালাইলে, ওইটা ফালাইলে, দইয়ের মিষ্টি, দইয়ের হাড়ি ফালাইলে, ওইগুলো খায়। তখন ওদের সাথে ওই বাসায় আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে দেওয়ার পরে আমার কাজে দেয়, কাজ করতেছি, ভালোই করতেছি কাজ। যখন কাজ করতেছি তো কাজই করতেছি, কিন্তু ভাইয়া রাত্র 2টা-2:30টার আগে ঘুমাইতে পারি না। আচ্ছা। আবার উঠতে হয় ফজরের আজানের আগে, উঠতে হবেই, মাস্ট উঠতে হবে। ওইটা তাদের নাস্তা রেডি করতে হবে, কিন্তু কাজটা খুব ভালো ছিল, খারাপ না, কিন্তু 2টা-2:30টার আগে আর ঘুমাইতে পারি না। ঘুমের জন্য খুবই মানে আমি পড়ে যেতাম, আমি তো ছোটো ছিলাম, কিন্তু ঘুম হইতো না। আমি ওখান থেকে এক পর্যায়ে ময়লা ফেলাতে পাঠাইতো, তখন ওখান থেকে আমি পলাই, মাসখানেক কাজ করি, নিজের ইচ্ছাকৃতভাবে আমি পলাই যাই। ওখান থেকে পলাই যাওয়ার পরে আমি আবার সেই শাহালি বাবার মাজারে আসি, আবার বন্ধু বান্ধবের সাথে আবার দেখা হয়, ওদের সাথে আমি আবার মিলার পরে ওইখান থেকে বেশ কিছুদিন থাকি, ওদের সাথে যায় আমার জীবন কাটতে প্রায় 3-4 বছর চলে যায় শাহালি বাবার মাজারি। চলে যাওয়ার পরে আমি এক পর্যায়ে মোটামুটিভাবে ওখান থেকে যাইতেছি কাগজ টোকে, তখন এক হোটেলে বলতেছে যে এই তোরা কাজ করবি, প্লেট দুবি, চিটাইঙ্গা হোটেলটা হলো মিরপুর 7 নম্বরে, এখনো আছে। তাই বলছে হোটেলে কাজ করবি, প্লেট দুবি। তা ওরা কেউ রাজি হইলো না, আমি রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাই আমি হোটেলে কাজ নিলাম, কাজ দিয়ে প্লেট ধুতেছি আর থাকতেছি, খাইতেছি, খাওয়ান দাওয়ান খুব সুন্দর পাইতেছি, এখন 3 বেলা খাওয়ান পাইতেছি খুব সুন্দর। কিন্তু প্লেট ধুতে ভাই আঙ্গুলে ঘা হয়ে গেল। অত বড় হোটেল না, হোটেলে কাজ করতে মানে আঙ্গুলের ভিতরে 2 হাতে মানে ঘাড় জ্বালায়, রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না, একবারে পচা গন্ধ বেড়ে যেত হাতে গুন্দা। তখন কইলাম কি না আমি কাজ করবো না। তখন আমার 100 টাকা বেতন ধরছিল, মাসিক বেতন 100 টাকা। তখন করার পরে তখন কইলো কি যে কাজ করবি না, কাজ করতে হবে। আমি আমার হাত শেষ হয়ে গেছে, আমি কাজ করতে পারবো না, কাজ করবো না। তখন কইলো যে তাই তোর কাজ না গেলে তোর বেতনও দেবো না। 3 মাসের মতো কাজ করতাম, ওরা আমার বেতনটা দিল না, কিন্তু হাতের ঘাট তারও নয়। ওখান থেকে আমি চলে আসি, আবার সেই শাহালি বাবার মাজারে চলে আসি। আসার পরে ওদের সাথে দেখা হয়, বন্ধুদের সাথে। আর এখন আর কোনো কাজের আশা আর করি না, এখন আর কোনো কাজও পাই না, কাজের আশাও করি না। তাই একদিন এইভাবে কোরবানি আসছে, কোরবানির দিন টোকাই খাইতেছি, কিন্তু মাংস টোকাইয়া বিক্রি করছি। বনানি তো আইছিলাম মাংস টোকাই বিক্রি করছি, বিক্রি করে প্রায় আমার কাছে 70-80 টাকার মতো হয়েছে মাংসটা বিক্রি করার পরে। কিন্তু এখন আমরা ভাত খামু, ভাতের হোটেল খোলা নাই, কোথাও কোনো হোটেল খোলা নাই কোরবানির দিন।
ভাত খাওয়ার মতো কোনো স্থান নাই। তখন ওই মিরপুর 2 নম্বর স্টেডিয়ামটা তখন হয়, নতুন কাজ করা শুরু করছে। এক পর্যায়ে উপরে কিছু কাজ হয়েও গেছে, নিচে খোলা। তাই ওখানে আইসা ঘুমাইতাম, রাত্র স্টেডিয়ামে ঘুমাইতাম, আর দিন হইলে এই কাজ করি। ওই টাকা আছে কিন্তু হোটেল খোলা পাইতেছে না, খাইতেছি না। তো টাকা কয়টা আমরা খাইতে টাকা কয়টা রুটি মুড়ি খাইতে শেষ। তাই 3-4 দিন পর্যন্ত ভাত খাই না। তো একদিন দেখি কি মিরপুর 10 নম্বরে একটা ডাস্টবিন, তা আমরা তো ভাত খাই না, ভাত তোর খাওয়া নাই, ওই টাকা দিয়ে মনে করেন রুটি মুটি খাই, এই জানে যা পাই ওইটাই খাই, কিনা এটা টাকাও শেষ, এখন আর খাওয়ানো পাইতেছে না, টাকাও শেষ কিন্তু কোনো কাজও নেই। আর ভাঙ্গারি দোকানটাও খোলে না যে আমরা কোনো কিছু টোকাই বেচমু, এ ধরনের কোনো এই নাই। তখন ডাস্টবিনের পাশে যাই আমরা খাওয়ান খুঁজতেছি, ময়লা সাফ করতেছি। তখন দেখি যে ভাত একটা পলিথিনের ভিতরে ভরা অনেকগুলো ভাত। তো এটা খুলছি, খোলার পরে ওই ভাত বের করছি, আমরা 2 জনে ভাতটা খাইছি, অনেকটি ভাত খাইছি। আর দেখি অনেকগুলো কলা ফেলানো, কিন্তু উপরে ছোলাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু ভিতরে কলা ভালো। ওকে, ওগুলো আমরা খাইছি, কলাগুলো খাইছি। আর ভাত ওইখান থেকে নিয়েও আসছি সাথে করে, যে কালকে খামো। কিন্তু আসছি পরে ওখানে স্টেডিয়ামে আসছি পরে ভাতগুলো আবার আমাদের লগে যারা আসছিল ওরা আবার নিয়ে খাইয়া ফেলাইছে। ভাত কিন্তু ভাইয়া ভালো ভাত ছিল না মোটামুটি। জি, ডাস্টবিন থেকে এই পচা খাবারগুলো মানুষ খায়। ঢাকা শহরে এরকম অসংখ্য ঘটনা ঘটে মাঝে মাঝে। আমরা এই ধরনের একটা ভিডিও কিছুদিন আগে আমি আমার পেজেও দিয়েছিলাম। বলুন তারপর। আমরা ওইগুলা খাইলাম, খাওয়া দাওয়ার পরে আমরা ডাস্টবিন থেকে অনেক খানাই খাইছি, যেমন এই বিয়া চূড়া যেসব হাড্ডি খাইটে ফালা, এগুলো আমরা টোকায় ডাস্টবিন থেকে খাইতাম। ওকে, হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারটা ডাস্টবিনই আমাদের বেশিরভাগ ছিল, আর হোটেলের সামনেই বেশিরভাগ ছিল যখন টাকা পয়সা না থাকতো। তো এক প্রকারে আমি শালিবার মাজারে এভাবে ঘুরতে প্রায় আমার বয়স তখন প্রায় 15, 16, 17 বছর হয়ে যায়। জি, 17-18 বছর হয়ে যায় আমার বয়স। মোটামুটি ভালোই হয়, কিন্তু ভাইয়া আমার শরীরে মনে হয় যে চাম্মকুন হয়ে গেছিল। আমার চেহারা আর কি চেহারা ছিল না, চুল এত বড় ছিল। যাই হোক, চুল টুল অনেক বড় হয়ে গেছিল। চুল যে কবে কাটাইছে আর নিজেও কইতে পারবো না। এবার থাকার পরে একদিন এই হাঁটতে এই কাজ করতেছি, তখন ওই আবুল নামে একটা ছেলের সাথে পরিচয় হয়। ওটাও টোকাইছিল। আচ্ছা, ও এক প্রকারে কয় কি মিলন চল, কই কয় মিরপুরের দিক চল। মিরপুর থাকি 1 নম্বরেই, কিন্তু কয়েছে মিরপুরের দিক চল। আসলাম, তখন ও কইলো কি যে মিলন, কয় কি, কয় খারাইলাম। ও দেখলাম কি ভাইয়া কাপড় শুকা দিয়ে রাখছে মহিলারা, 2টা কাপড় চুরি করে নিয়ে আসলো টান দিয়া, আপনার চোখের সামনে? আমার চোখের সামনে নিয়ে আসলো। কয় চল তাড়াতাড়ি চল, মানে মোচড়ে 2টা কাপড় নিয়ে নে, কয় চল তাড়াতাড়ি চল। ওখান থেকে দৌড়তে আমরা আইসে পড়ছি, মিরপুর এককালে স্টেডিয়ামের কাছে এসে পড়ছি দৌড়তে। আইলাম আর মিরপুর 1 নম্বর মার্কেটে এসে ওই 2টা বিক্রি করে ফেলাইলো, সাথে বিক্রি করে ফেলাইলো, 100 টাকা বিক্রি করে ফেলাইলো। জি, বিক্রি করে ও আমার ভাত খাওয়াইলো। ভাত খাওয়ানোর পরে ভাতটা খাইলে রাত্রবেলা ঘুমাই রয়েছি। সকালবেলা ওইটা আমি একলাই হাঁটতে আসলাম মিরপুর 7 নম্বর দিকে। 7 নম্বর দিকে আসার পরে আমি ওই যে হোটেলে কাজ করতাম ওই হোটেলের সামনে আসছি। আসার পর আমাকে কাজ করবি, আমি কি না কাজ করবো না, পেটে ভরা আমার ভাত আছে পেটে, সকাল রাত্রে খাইছি, আমার আরো 10 টাকা আমার সাথে আছে। আমি বললাম না, আমি কাজ করবো না, আমি হোটেলে কাজ করবো না। ওকে, হ্যাঁ, কাজ করবো না। তো পাশে একটা ভেভিটিসির গ্যারেজ ছিল বিহারির। জি, তো এই গ্যারেজের সামনে আমি ঘোরাফেরা করতে আসি। তখন ওই নাম ছিল লোকটা হেলাল। তো কইতেছে এদিকে আইসি, আর পরে কয় কাজ করবি গ্যারেজে? আমি কই করবো। কয় টাকা পয়সা পাবি না, গাড়ি মুছে যা পা এটা নিবি আর কাম শিখবি, কোনো বেতন পাবি না, মানে হচ্ছে মানুষজন যা টিপস দেয় ওটা। হ্যাঁ, আর আমি কইলাম তাহলে আমি থাকবো কই? কয় তুই থাকবি এই গ্যারেজের সামনে থাকবি, মানে ওর গ্যারেজ আটকে যাওয়ার পরে সামনে থাকার জায়গা, আর থাকার জায়গাও আছে, সাথে একটা চলন্ত ক্লাব আছে। আচ্ছা, ক্লাব আছে, ক্লাবের বারিন্দায় ঘুমান যায়। তা দেখলাম মোটামুটি খারাপ না। তাই আমি কইলাম কি যে হ্যাঁ আমি থাকবো গ্যারেজে, কাজ করবো। কয় বুঝিস কিন্তু? হ্যাঁ বুঝল। তো সে পকেট থেকে আমার 10টা টাকা বাইর করে দিস। কয় যা আগে ওইখানে আবার জিল আছে, কয় যা জিলে যাই গোসল করে। আর ওই গ্যারেজ থেকে আমার একটা তোয়াল্লা দিছে, কয় গোসল করে ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ, তো গেছি গ্যারেজে, গিজিলে গেছি, গিজিলে সাবান কিনে নিয়ে গেছি, সাবান নিয়ে গিজিলে যায় গোসল টোসল করে আইসি। আটার পরে খুব ভালো করে গোসল টোসল করছি। আসার পরে কয় কি যে ঢুকলাম সেলুন ঢোকার পরে চুল টুল কাইটা দিল আর কি, তার টাকা দিয়েই চুল টুল কাইটা টেটা দিয়া আমার তার গ্যারেজে রাখলো। আচ্ছা, গ্যারেজ এখন কাজ করতেছে। আর ওই যে বন্ধু বান্ধব গুলো ওরা কাগজ টোকাইতে আসে, ওরা প্রতিদিন আমার কাছে আসে, এসে প্রতিদিন এসে কয় বেটা এইসব কাজ থো বেটা, তুই আমাকে লাগায়, হ্যাঁ আয় এদিকে আয়, চল জায়গা। কইতাম কি না যাবো না।
প্রতিদিন 2-3বার আসতুই, সকালে একবার, দুপুরে একবার, অথবা রাত্রে একবার আসতুই। খুব স্বাভাবিকভাবেই এত বারবার নক করলে তো মন দুর্বল হওয়াটাই স্বাভাবিক। কইতো চল থাকা লাগবে না, চল জায়গা। তো বারবার বলতো, দিনের ভিতরে 2-3বার করে এভাবে আসতো। তা আমি যাইতাম না। তো এক পর্যায়ে আমি যাইতাম না, না যাওয়ার পরে আবার পাশে ক্লাব ছিল, চলন্ত এক ক্লাব। ওই ক্লাব থেকে আবার ওই ক্লাবের যে মেইন লিডার, তার নামটা আমি বলতে চাই না, সে বলতো কি, জহুরুল তুই একটা কাজ কর, কি তুই ক্লাবে আয়। ক্লাবে ওখানে ছিল জুয়ার আড্ডা। আচ্ছা। ফুটবল প্লেয়ার ছিল, ফুটবল খেলতো, আর জুয়া খেলার ক্লাব ছিল ওটা। জি। জুয়া খেলা হতো আর ক্লাবে ফুটবল খেলা হতো। ওই ক্লাবে আমাকে কয়েকবার করে সে লিডারে আমাকে অফার দিল যে তুই ক্লাবে আয়, ক্লাবে কাজ বাজ করবি, এখানে থাকবি, ভালো থাকবি। তাই সেখানে এক পর্যায়ে এদিকেও ছাড়তে পারি না, আর ওদিকেও যেতে, ওদিকে আবার বন্ধু বান্ধব জ্বালাইতেছে। তাই একদিন আমি যার কাছে বড় হই, যার গ্যারেজে থাকি, তাকে একটা চাপ সৃষ্টি করলো ওখানকার পোলা পাইনে। আচ্ছা। যে তুই ওকে রাখিস না, ও তো বিহারি, তুই ওরে রাখিস না। আপনাকে বলতো বিহারি? না, আমার যে মালিক, গ্যারেজের মালিক, আচ্ছা, তাকে বললো সে বিহারি। আমি তো আর বিহারি না, আমি তো বাঙালি, সে বিহারি। তারে বললো যে তুই ওরে রাখিস না, জোরে ছেড়ে দে। তাই ও বললো কি, তোর তো এ জায়গায় থাকা হবে না। আমি বললাম ক্যা? কয় কি যে না, তোরে আমি রাখবো না। তো এক পর্যায়ে সে আমাকে বাইর করে দিয়েছে গ্যারেজ থেকে। দেওয়ার পরে ওরা আমার ডাকে, তখন ক্লাবে আমি চলে যাই। ক্লাবে যাওয়ার পরে ক্লাবের কাজ ছিল আমার হলো শুধু যে যা চাইতো ওইটা আয়না দেওয়া, চা পান টান এসব আয়না দেওয়া, অথবা টাসের ভান্ডিল লাগতো ওইগুলো কিনে আয়না দেওয়া, অথবা দেখা গেছে একটা হোটেলের চাইনিজে পাঠাইছে যে একটা মদের বোতল নিয়ে আসতাম। এই পর্যন্তই আমার কাজ ছিল। আচ্ছা, এই অবস্থায় আপনার কয় বছর কাছে আপনি বাড়ির সঙ্গে যোগাযোগ করেন নাই? বাড়ির সঙ্গে ওই ছোটবেলায় যাচ্ছি, আর সাথে আর বাড়ির সাথে আর কোনো যোগাযোগ। এটা কয় বছরের গল্প? প্রায় তখন আমার বয়স 17-18 হয়ে গেছে। 17-18 নয়, বলছি বাড়ি ছাড়া হয়েছে কয় বছর? বাড়ি ছাড়া হয়ে গেছে প্রায় 8-10 বছর। 8-10 বছর, ওকে। তারপর হয়ে গেছে। এখন এই ক্লাবে আমি ক্লাবে থাকি, ক্লাবে থেকে এই কাজ করি, আর ওইগুলা কাজ করি, টাকা পাই ডেলি 40 টাকা 50 টাকা করে ডেলি আমাকে বেতন দেয়। আর ওই সিগারেট টিগারেট আইনা যেটা থাকে ওটা আমারই থাকে। এভাবে প্রায় আমার কাছে বেশ কিছু টাকা জমা হয়। তো ওই টাকাটা আবার আমি জমা রাখি অন্য আরেকটা দোকানে, একটা চার দোকানে জমা রাখি। জমা রাখার পরে প্রায় বছর 2 ওখানে কাজ করি। ক্লাবে কাজ করার পরে ওখান থেকে আমি চিন্তা করলাম কি যে না, আমি বাড়ি যাম। তো বাড়ি যাবো, অনেক সময় দেখা যায় পুলিশ ধাওয়াইতো। আচ্ছা। তাহলে পরে ওই ভয় পাইতাম। ওখান থেকে আমি বাড়ি যাওয়ার নেট করে আমি ওখান থেকে চলে আসি। আইসা ওই বন্ধু বান্ধবগুলো আসে, ওদের সাথে প্রত্যেকদিন দেখা হইতো। তো আমি মনে করলাম কি যে আমার কাছে তো বেশ কিছু টাকা এখন ক্যাশ হয়েছে। আবার ওই বিহারির লাগে আলাপ করলাম যে ভাই আমার গাড়ি চালানো শিখান যাইব, ওর সাথে কইলাম। তখন কয় ভাই তোরে আমি গাড়ি চালাতে শিখাতে পারবো না। কে? তোরে শিখাতে গেলে সমস্যা আছে, তোরে আমি এই জায়গায় যতদিন আছি আমি তোর গাড়ি চালানো শিখাতে পারবো না। আমি বললাম তাহলে গাড়ি চালানো শিখান যাইবো না? কয় না, তোর আমি শিখাতে পারি একটা শর্তে। কি? তুই এ জায়গায় বসে শিখতে পারবি না। আমি তোর শিখামো ঠিকই, কিন্তু তোর এই জায়গাতে থাকতে হবে। সমস্যাটা কে করবে? গাড়ি চালানো শিখলে ক্লাব থেকে যদি আমি ওখান থেকে ক্লাবের থেকে যদি আমি বাইরে এসে তার কাছে গাড়ি চালানো শিখি, তাহলে তার উপর একটা সমস্যা হবে। ক্লাব থেকে সমস্যা হবে। হ্যাঁ, ওর কারণে তো আমার ওর গ্যারেজে রাখে নাই। আচ্ছা। তাই ওখান থেকে ও কইলো পারে, আমি কইলাম কি তাহলে আমি ক্লাব ছাড়বো। কিন্তু আমার বন্ধু বান্ধবের অভাব নাই, আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, প্রায় বহুত বন্ধু বান্ধব হয়ে গেছে। আবার টোকাইরা তো আছি, এছাড়াও আমার ওখানেও বন্ধু বান্ধব হয়ে গেছে। থাকার পরে আমি ওখান থেকে চলে আসি। কিন্তু ওই বিহারিরে আমি ওই সময় এরশাদের আমলে 6,000 টাকা দিই গাড়ি চালানো শিখতে। সে বলছে 6,000 টাকা দেওয়া লাগবে। আচ্ছা। 6,000 টাকা দিয়ে পার ফিট আমার কাছে আরো 1,000 টাকা ছিল। 6,000 টাকা দিয়ে তার কাছে আমি গাড়ি চালানো শিখি। কি হবে, আমি মিরপুর স্টেডিয়ামে ঘুমাই, আর ওই টাকাটা খাই তার কাছে। সে রাত্রেবেলা আমার গাড়ি চালানো শিখায়। কিন্তু আসলে আমি এখানে একটা বোকামি করছি, আমি গাড়ি চালানো শিখে আমি গাড়ি পাবো না তা আমি ভাবিনি। আমি মনে হচ্ছে যে গাড়ি তো আমি পামই, অনেক মানুষের সাথে পরিচয়, গাড়ি পামই। কিন্তু আসলে আমি গাড়ি চালানো শিখে কিন্তু আমি গাড়ি পাই নাই। আচ্ছা। না পাওয়ার পর আমার টাকা পয়সা সব একুলো গেল, এখন আর কোনো কুল রইল না। তখন আবার মিরপুর আসি। মিরপুরে এসে শালিবার মাজার থাকি, কিন্তু আর এখন ওই ক্লাবের সামনে যাই, কিন্তু ক্লাবে আর আমার নিবে না। কিন্তু ক্লাব থেকে আমার ছাড়তে চায় না, কিন্তু ওই ক্লাব থেকে না করে আসার পরে না আমার নিবে না, ওরা এখানে লোক নিয়ে নেস না। থাকার পরে এখন ওই মিরপুর থাকি, কিন্তু আমি গাড়ি চালানো শিখছি, কিন্তু আমি গাড়ি পাইতেছি না। যার কাছেই যাই কোনো প্রকার আমি গাড়ি পাইতেছি না। গাড়ি না পাওয়ার পরে কিন্তু আরেকটা জিনিস, আমি ওই মিরপুর শাহ আলিবার মাজার থাকি, এরপরে ওই আবুল নামে ওই যে ছেলেটার সাথে যে আমি
2টা কাপড় চুরি করছিলাম, ও যে চুরি করছিল ওর সাথে আবার দেখা। আচ্ছা, দেখার পরে ও নেশা করতো, তখন ওর সাথে দেখার পরে এখন আর কাগজ আর টোকাই না, আর টোকাই কত টোকার রাস্তায় আর যাই না, মানে কাগজ টোকাইতে পারিও না আর যাইও না। আমি ক্লাবেই থাকি বেশিরভাগই। ওই ছেলেটার নাম কি ছিল? আবুল। আবুল, হ্যাঁ। আবুলের সাথে যাইতাম। ও কিন্তু আগেও কাগজ বেশি এটা টোকাইতো না, ও বেশিরভাগই চুরি করতো, ওই আমার সাথে নিয়ে যাইতো। তো একখান যাইয়া ও চুরি করতো, আইনা আমার একখান বসাই থইতো যে তুই এই জায়গায় দাঁড়া, এই জায়গায় দাঁড়াইছি, ও যাইয়া নিয়ে আসতো, নিয়ে আসা দিয়া দৌড়া, এভাবে করতাম। করার পরে বেশ কিছুদিন পর ওর কাছে আমি শিখতেছি। এখন ও আমিও চুরি করি, ও চুরি করে, শুধু একমাত্র কাপড় চোপড় চুরি করি। আচ্ছা, ওই দিয়ে চলি আমরা, ওই দিয়ে খাই। কিন্তু ও নেশাগ্রস্ত হয়ে গেল, ও নেশা খায়। নেশা খাওয়ার পরে এক পর্যায়ে ওই ওর সাথে আমিও নেশা খাওয়া শিখে গেলাম। কি দিয়ে শুরু করলেন? প্রথমেই তো দেখলাম গাঁজা খাইতো। আচ্ছা, গাঁজার পরে ওই ও যা ভাত খাইতো তার চেয়ে বেশি ও গাঁজা খাইতো, কিন্তু আমি ভাত খাইতাম। ওই একই তো নে টান দে, নারায়ণগঞ্জ নিয়ে গেল। এখন নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে ওখানে যেয়ে ও হিরোইন খাইলো নারায়ণগঞ্জ বৈশা। আচ্ছা, তারপরে ও খাওয়া শিখাইলো। খাওয়া শিখানোর পরে যার পরে ওখানে যা হয় আর কি, পুঁতিতলায় ও নিয়ে গেল, আমার টাকা পয়সা ওই দিল। ওর কাছে টাকাটা থাকতো, আমার কাছে আর তো টাকা দিত না। যাই বিক্রি করতাম টাকা পয়সা আমার কাছে দিত না, কিন্তু ওর সাথে আমার রাখ। তাই আমি চিন্তা করতাম টাকাগুলো সব একলাই খাইবো, টাকাগুলো সব একলাই খাইবো, আমি টেনশন থাকতো। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা দিত না। ওর কাছে টাকা পয়সা চাইলে মানে আমার সাথে ওর সাথে মারামারি লেগে যেত অনেক অনেক সময়, প্রায় মারামারি লেগে যেত টাকা পয়সা চাইলেই। আচ্ছা, কইতো তোর কি দরকার, তোর যা লাগে তো পাইতি আসোস, আমি যা খরচ করি তুই খরচ করো, টাকা পয়সা অনেক থাকলে এলো। আমি বললাম আমার ভাগেরটা আমার ভাগে দিয়ে দে। না, ভাগে হইব না, ভাগ হইব না, ওর কাছে থাকবে। আচ্ছা, তখন ওরে ও এক পর্যায়ে ওই রাত্রেবেলা সন্ধ্যার পর পর ও আমারে অনেক মারে, মারার পরে ওরেও আমি মারি, দুজনই মারামারি করি। দুজন মারামারি শুরু করলেন, মানে দুজনের মধ্যে মতবিরোধ হতে? হ্যাঁ, দুজনই মারামারি শুরু করি। তখন প্রায় 4-5 জন মানুষ টের পেয়ে গেছে, প্রায় একে একে আস্তে আস্তে মানুষ 4-5 জন থেকে আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গেছে। তখন হয়ে যাওয়ার পরে তখন কইলো কি হয়েছে, আমি বললাম ও চোর, ও চুরি করছে। কি চুরি করছে? ও ঘর চুরি করছে, ওই ঘরে কাপড় চুরি করে নিয়ে আইছে। তখন ও কইলো কি না ও আনছে, আমি কইলাম না ও আনছে। এবার সে কইলো সত্য কথা কথা, আমি কেউ চুরি করে নিয়েছে, এলে আটকাইছে, এই জন্য ও আমার এমনই করছে। এই হয়ে গেল আল্লাহ শত্রুতা, ভালো রকম এক পর্যায়ে শত্রুতা হয়ে গেল। যাই হোক, ওখান থেকে আর পাবলিকে যাই হোক, পাবলিক আর বেশি একটা মারধর করে না আমাকে, ওখান থেকে ছেড়ে দিচ্ছে, অল্পতেই ছেড়ে দিচ্ছে, বেশি একটা মারে নাই, পয়সা অল্পতেই ছেড়ে দিচ্ছে। ওরে কয়েকটা দিছিল, আমার দেই নাই, আমার মারি নাই। আচ্ছা, ওরে কয়েকটা পিটান পুটান দিছিল, লাত্তি লুত্তি দিছিল, দিয়ে আর ভাগাই দিছে, আমার আর মারেই নাই। আমার কথার উপর নির্ভর করছে যে আমি ওরে আটকাইছি, এর লেগে আমার আর মারে নাই। তো ছেড়ে দিয়ে ও রাত্রেবেলা আইয়া মিরপুর স্টেডিয়ামে ঘুমাই রয়েছে, ঘুমের মধ্যে ও আমার ইট দিয়ে টাক মারছে, টাকটা মারছে কালে এই জায়গায়, ইট দিয়ে টাক মারছে পরে মানে আবুলে ও মাইরে খেলাইবো আমার, ওর টার্গেট হলো এটা, আমি কয়ে দিলাম কা। এরপর যাই হোক, ব্যথা তো পাইছি, ফাইটে রক্ত বেরিয়ে গেছে এখান থেকে, ঘুমের মধ্যে তাও। হ্যাঁ, ঘুমাই রয়েছে, আমি তো জানি না ও আসবে। আমি তো এই স্টেডিয়ামের ভিতরে ঘুমাই রয়েছি, লঙ্গি মুড়া দিয়া, একটা লঙ্গি মুড়া দিয়ে ঘুমাই রয়েছি। প্রায় সময় আমরা আমার তো ঘুমাতো একটা লঙ্গি একটা ইট, এছাড়া আমার ঘুমানোর আর কোনো কিছু নাই। একটা লঙ্গি একটা ইট অথবা গায়ে যা আছে। আর শীতকালের দিনে তো মনে করেন যে আল্লাহর মতে সালা 2টা সালা কিনা বাস ওই মুড়া দিয়ে ঘুমাই থাকতাম, যে কোনো জায়গায় আমরা ঘুমাইতে পারতাম। তাই এখন ও টাকটা মারছে, আমার রক্তে ওই জায়গাটা কালে লাল হয়ে গেল, ওইরা রক্ত বাইরে মনে করেন একেবারে পাকাটা ভিজে গেল, টাকটা মারছে। মানে আরেকটা টাক মারছে আমার এই জায়গাটা এখনো দাগ আছে, এই গিরাটার উপরে টাকটা মারছে, এই জায়গায় রক্ত বেড়েছে। আমি দৌড়াবো যে দৌড়াতেও পারি না। এবার যাই হোক, হাত পাও ধরে আর কইলাম ভাই তোর পা ধরেছি, তুই আমার মারিস না। তো পাশে আরো 2-3টা লোক ছিল, বয়স্ক লোক, সৈন্য, ওরা আবার দিনমজুরি কাজ করে। ওরা আবার ওই জিনিসটা দেখে ওরা উঠছে, ওঠার পরে ওরা আবার ওরা ধরছে, ধরার পরে কইছে মারছস খাওয়ার পর ওরে মারছস খা কইছে, ও করছে ওই ইট ধরে আর একটা বুড়া লোকের গায়ে মারছে। ওই লোকটারও ব্যথা পাইছে, লোকটা সিরিয়াস। তাই আর কিছু কয় না, ছেড়ে দিছে। কইতেছে টোকাই পড়া যা মন চাই করুক, সর চলে গেছে। এরপর আর হাত পা ধরে যাক মাইটে ঠেকানোর পরে ওই অবস্থা তো রইলাম। ও করলো কতক্ষণ পরে আবার কতগুলো পাতা লই আইছে, পাতা আইনা দেশে এই জায়গাটা ডলে দেশে ডলে দিয়ে রক্ত বন্ধ হয়েছে, যা আর কি হয় আর কি নিজের মধ্যে। এভাবে হইলো, হওয়ার পরে বন্ধ হইলো, হওয়ার পরে বন্ধ কি আর হয়, রক্ত পড়তে অনেক রক্তই পড়ছে, বন্ধর পরে সেলাই মেলাই আর কিছু না, আনন্দে রক্ত পরে, ওদিকে মুসি আর ওদিকে মনে করেন যে রইতেছে এইভাবে থাকার পরে পরের দিনকার কইলাম কি ভাই তুই আমার যে মারলি, আর আমি কি করবো ক,
আর আমি উঠে পাও দিয়েও পাড়া দিতে পারি না ঠিক মতো, গিরের উপর মারছে যে গিরা ব্যথা করে, আমি ডাইন বাম পাও দিয়ে পাড়া দিতে পারি না। এবার সে কয় ও আবার একটা লঙ্গির তেনা না সিরা এবার বাঁধ দিছে এই জায়গাটা, পাতা বাঁধ দিয়ে রাখছে, ওই বাঁধছে, মাথাটা বাঁধা দিছে, বাঁধে টেঁধে দিয়ে আমার কান দিয়ে ভর দিয়ে লয়ে গেছে। এই স্পেশাল একটা হোটেল আছে, হোটেলের ভিতরে নিয়ে গেছে, হোটেলের ভিতরে আইনা ভাত খাওয়াইছে, ওই ভাত খাওয়াইছে, ভাত টাত খাওয়াইটাই আবার স্টেডিয়াম আইনা আমার ঘুমলাই থেকে গেছে, কয় তুই এনে ঘুমা, তোর খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, তুই এনে ঘুমা, আমি খাওয়ানোর ব্যবস্থা আমি করবো মানে। তাই আমি যা সারা দিন ওই ঘুমাই উঠে বই টই, ও দুপুরবেলা আবার আইসে একটা পোল্ট্রি বিক্রি করে ভাত আর মাংস গরুর গোস্ত কিনে নিয়েছে, তখন 6 টাকা প্লেট গরুর গোস্ত এইভাবে কিনে নিয়ে আইসে আর কি, 2 টাকা প্লেট ভাত এই কিনে নিয়েছে পোল্ট্রি করে, আর একটা পোল্ট্রি করে এই পানি নিয়ে আইসে। হ্যাঁ, তাই ওই নিয়ে এসে নিয়ে আসার পরে খাইলাম, ও খাওয়ায়, রাত্রেও খাওয়াইলো, প্রায় 3-4 দিন খাওয়াইছে, কারণ সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পরে আবার ওর লাগে হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 এইভাবে এই কাজই করি। কিন্তু ও 3-4 দিন আমার খাওয়াইছে, মারছেও, খাওয়াইছেও, মাইরও দিয়েছেও, খাওয়াইছেও, কিন্তু ওই সময়টা ওরা মারতে পারিনি, কিন্তু মারসালাম মিরপুর ভাইয়া, ওই যে চোরের ধরা খাইছি, ওই যে কইছি চোর, ওই জায়গায় ওরা মারসালাম, আর ওই জায়গায় মার খাইছেও, কিন্তু ওই সময়টা আমার মারছে, ওই সময় আমি মারতে পারিনি, কিন্তু আমার একটা জেদ ধরে আমি মারবো, ও যে আমার মারছে আর আমি মারবো সুস্থ হইয়া। এরপরও খাওয়ানোর পরে আমি আর ওই জেদটা ভুলে গেলাম যে না ও খাওয়াইছে আর মারবো না, থাক, যাক দুজনে এইভাবে গেল। ওইখান থেকে এখন এই আসলাম আস্তে 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 সদরঘাটও আমরা আসি, টাকা পয়সা হইলে সদরঘাট আসি, তেজগাঁও আসি, রেল স্টেশনে তেজগাঁও বস্তিতে আসলাম, মিরপুর দেয়া জায়গায় তো দেয় চুরি চেঁচড়ামি করে, এখন ওই এই তেজগাঁও আসা বেশি। তো একদিন মিরপুর দিয়ে আমি একটা সাইকেল চুরি করছি, মিরপুর দিয়ে সাইকেলটা চুরি করছি, দেখছি একটা সাইকেল থুইছে, আমি দেখছি, কিন্তু সাইকেলটা তালা দেয় নাই, কিন্তু আমি সাইকেল চালাতে পারতাম, নিচতলায় থুয়ে লোকটা উপরে উঠে, তালা দেয় নাই, লাল একটা সাইকেল, মানে ইন্ডিয়ান ছোট সাইকেলগুলো আছে না ওইগুলা, সাইকেলটা আমি ওইখান চুরি করে লই এসেছি, কিন্তু এটা আবুল জানে না যে আমি সাইকেল চুরি করছি, ও দেখে নাই, ও গেছে এইগুলিতে, আমি গেছি এইগুলিতে, কিন্তু এইগুলিতে আমি দেখছি সাইকেলটা অনেক থুইছে, ওই সাইকেলটা ও গেছে ওইগুলিতে, আমি এইগুলিতে সাইকেলটা লই আমি বেড়ে গেছি, ও তো আমার খোঁজ করে, মানে একটা গল্লি ভাগ করা ছিল যে এই গলিতে ও ঢুকলে আমি এই গলিতে ঢুকতাম, আর ও ওইগুলিতে ঢুকলে আমি ওইগুলিতে ঢুকতাম, এইভাবে। তো আমি সাইকেলটা নিয়ে আসার পরে ও আর আমার পাইতেছে না, আমি করছি সাইকেলটা বেসন কোনো রাস্তা তো আমি চিনি না, বেসনের রাস্তা চেনে ও, এখন আমি আইসা মিরপুর 10 নম্বর আইসা খারাইছি, অরিজিনাল 10 থেকে সাইকেল চুরি করছি, 10 নম্বরে খারাই আমি চিন্তা করতেছি কোন দিক যাম, এখন কই আল্লাহ এখানে ধরে হালায়, আমি হেন দিয়ে ঢুক জায়গা আইসি ধরে হালায়, আবার সাইকেলটা চালাই আবার গেছি একটা সোজা কাজীপাড়া এসে খারাইছি পরে আনা আর পাই না পরে আনা প্রায় খারাই রয়েছি, প্রায় রাত্র 9টা 9:30 পর্যন্ত খারাই রয়েছি, তখন ওরে পাই না পাওয়ার পরে আন কই কোন দিক যাম, পরে আবার চালাই 10 নম্বরে মিরপুর 1 নম্বরের দিকে আইসি, তখন স্টেডিয়ামের সামনে আইসি, 2 নম্বর স্টেডিয়ামের সামনে আইসি, তখন দেখি 7 নম্বরের ভিতরে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও বাইরেতে আছে, ওই রাস্তা দিয়ে একটা ব্যাগ কান দিয়েও বাইরেতে আছে, তখন আমি ওর দেখে খারাইছি, কারণ পরে আমি আবুল খারা, কি আমি কি দোষ এরা একটা সাইকেল চুরি করে লিয়েছি, কি কষ্ট, আমি কি হয়, কয় ল হেলে ঢাকাই থাকবো না, বেশি রেছে ঢাকা সারমো, আমি কি কই যাবি, চিটাং যাম, আমি কি হেয়া কয় কি হয়, ও চিটাং চেনতো ভাইয়া, আমি কিন্তু চিটাং চেনতাম না, ও চেনতো, আমি কোনো সময় যাই না, আমি তো ঢাকাই। তখন আমি বললাম চিটাঙে কি কেমন, শহর কেমন, কয় কি এরকমই চলে আসছে, আর ভালো উন্নত, আর না, আর সাইকেলটা দেখাইলাম, সাইকেলটা দেখে কয় কি উঠলাম পিছনে আমি বইছি, ও চালাইতে পারে সাইকেল, চালাইতে পারে ও, আর ও চালাইতে, আমি কি বেসপি কয় তেজগাঁও আর আমি ব্যাগ করলে বয়ে রয়েছি, আর ও চালাইতেছে, তাই আমি ও শেওড়াপাড়া ছাড়ছে পরে ও আবার আমার কাছে দিছে, তুই চালা এবারে, আমি কতক্ষণ পিছনে বই, আবার ও ব্যাগটা লয়ে বসে, ব্যাগের ভিতরে কাপড় চোপড়, হ্যাঁ, এভাবে করতে করতে আইলাম তেজগাঁও এসে সাইকেলটা বেচলো, ওই সময় 500 টাকা সাইকেলটা বেচলো, সাইকেলটা 500 টাকা বিক্রি করে দিল, আর কাপড় চুরও বেচছে প্রায় 400-500 টাকা আমার হয়ে গেছে, ওই কাপড় চুরের টাকা প্রায় 1000 টাকা উপরে হয়ে গেছে আমার দ্বারা ক্যাশ। আর আমি কইতেছি কি সাইকেলের টাকাটা তো আমি আনছি, ওইটার টাকাটা আমার কাছে দে, আর তোর কাপড় চুরে তোর কাছে রাখ, কইতেছে তোরা না একদিন কইছি তুই এলে কোনদিন বাজাজি করবি না, আমার কইতেছে তোরা যে এত মারলাম তারপর তোর হয় না, আমার কইতেছে, হ্যাঁ। তখন আমি কইলাম কি আর কোনো বেশি একটা কথা কইলাম না, চিন্তা মারামারি করবো যাবো থাক, হ্যাঁ। আমি কি করবি আন,
কয় ল আগে কমলাপুর এলাম। কমলাপুর মনে করেন রাস্তার পাশে বসে ভাতটাত ব্যস্ত, ওখানে এসে দুজন ভাতটাত খাইলাম। খাওয়াটার পরে ওই রাত্রে আর ট্রেন পাইলাম না, ও যাইব চিটাগাঙ্গে, রাত্রে ট্রেন পাইলাম না। তখন আবার ওই গাঞ্জা কিনলো, গাঞ্জা টাঞ্জা কিনা খাইলো কমলাপুর বসেই। আচ্ছা, গাঞ্জা কিনলো, গাঞ্জা কিনা খাইলো, আবার হিরোইন কিনে নিয়ে এলো, হ্যাঁ খাইলো। মানে পুরো দমে চুরি করছেন আর এসব করে যাচ্ছেন দুজন মিলে। আমরা প্রিয় শ্রোতা এই জীবন গল্পের এই পর্যায়ে আরেকটা বিরতি নেব। আজকে এখানে আছেন জহিরুলকে যদি আপনারা দেখতে চান বা জহিরুল সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় প্রাসঙ্গিকভাবে, তাহলে আসতে হবে আমার ফেসবুক আইডিতে www.facebook.com/kibriya.rj KEBRIA.RJ, পেজটি আছে RJ Kibriya নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। আনফর্চুনেটলি দিস ইজ নট স্টিল ভেরিফাইড পেজ। আমি জানি না ফেসবুক কি কারণে ভেরিফাইড করছে না, বাট উই হ্যাভ আমার যে জায়গায় বসায় রাখছে আমি ওই জায়গায় কিন্তু আমার হাত ধরে চেষ্টা করতে, রানিং ট্রেন চলতেছে এর ভিতরে দৌড়েছে, কিন্তু আমি পারতেছি না। আমি যে আরো অনেক পোলা বানি ওকে ধরে যে বইছি, মানে আমি আর ছাড়ি না। এখন এইভাবে করতে 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 আল্লাহর রহমতে চিটাগাঙ্গে যাইতে আমার মনে হয় যে বেলা 5টা বাজে গেছে। চিটাগাং যাইতে যাই নামছি, নামার পরে প্রথম জীবনে চিটাগাং শহরে গেলাম। চিটাগাং শহরে যাই নামছি, নামার পরে ওই স্টেশনে ঘুমাই রয়েছি। ঘুমানোর পরে ও ঘুমাই রয়েছে, আমি ঘুমাই দোনোদের খাইটে ঘুমাই রয়েছি। ঘুমাই থাকার পরে এখন ওই জায়গায় আর ওর যে জিনিস লাগবে নেশা, এটা ও আর পাইতেছে না, কোনো প্রকারই পাইতেছে না। কিন্তু ও খোঁজাখুঁজি করতেছে অনেক, কিন্তু গাঞ্জা পাইছে, কিন্তু আর ওই হিরোইন আর পাইতেছে না। এখন ও হিরোইন খাইবে করতে, কারণ হিরোইনের লেগে ও তছনছ করে হালাইতেছে, কিন্তু কোথাও পাইতেছে না। হ্যাঁ, আমি কি তুই বলে আগে আইসোস, তুই বলে হয় রয়েছি না, মানে আমি সব জায়গায় চিনি, কিন্তু যে জায়গায় ব্যস্ত জায়গায় নাই, ও জায়গায় নাই। মনে হয় পুলিশ ধরে লেগে গেছে। হ্যাঁ, পুলিশ ধরে লেগে গেছে। আমি তাহলে কি করবি? কয় কি করবো তো ক? আমি কি তুই জানাস তুই কি করবি? আমার না খাইলেও চলবে, তোর খাওয়া লাল তুই খা, আমার না খাইলে চলবে। হ্যাঁ, না খাইলে চলবে আমার। হ্যাঁ, তখন কয় দোষ আমার খাওয়াই লাগবে। তখন ও মানে এক প্রকারে হিরোইন পায় না পাওয়ার পর ও আসে দিঘির পার, লাল দিঘির পার আসে, ওই চিটাঙ্গি লাল দিঘির পার আছে, ওইখানে আসে। ওখানে এসে মাজার আছে আর কি, মাজার এরিয়া আসে ওখানে খোঁজ করে, কিন্তু গাঞ্জা পায়, কিন্তু ওই জিনিস আর পাইতেছে না, ও কোনো প্রকারই পাইতেছে না। পাওয়ার পর ও কইতেছে কি, মিলন এই ধরুন পাইতেছে না, গেলাম কি করবো? আমি কি করবি তুই সে জানোস? কয় ল। আমি কই যাবো? কয় ল এতে যাই, এই ট্রেন স্টেশন যাই, বরতলি যাই। আমি কইলাম বরতলি যাবি? হ্যাঁ যাই। কিন্তু হ্যাঁ নে পাবো না। আমি কি পাবি কোথায়? অনেকে খায় না, দেখলে কেটা খায় খোঁজ করবো। আমি কইলাম ওটা কাজ করার দরকার না, ওর বাদ দে। এরপরে ওর লাগে আবার ওই অনেক লোক আছে ওর সাথে পরিচয় ভালো, ওই আমাকে পজিশনে যারা আর কি আছে, ওর লাগে ভালো একটা সম্পর্ক লাগে, ওর লাগে। তখন কথা জিগে লোক কি ভাই আবুল পাওয়া যাবে না এ জায়গায়, খালি গাঞ্জাই পাবি, এছাড়া অন্য কিছু পাবি না, এছাড়া ও এ জায়গায় বেছে না। হ্যাঁ, পাইতে হইলে ভাই একমাত্র বরতলেই যাওয়া লাগবে। কয় বেটা বরতলে এ জায়গায় নাই। হ্যাঁ, ও জায়গায় তো পাইলো না পাওয়ার পরে ও কইল তাহলে একটা কাম করে, একটা পোলা বুদ্ধি দিল, কি আবুল তুই কতটি ট্যাবলেট কিনে নিয়ে। কি ট্যাবলেট? কয় ও হিরোইন সে কম না। হিরোইন সে কম না মানে কয় ইলেকট্রনিক ট্যাবলেট কিনে লয়ে আয়। ভাইয়া ও 4-5 পাতা, তখন মনে 10 টাকা করে পাতা বিক্রি করে, 4-5 পাতা ট্যাবলেট এনে দিল। আইনা ও দেখলাম কি সব ট্যাবলেট হাতের মধ্যে লইছে, লইয়া গজগজাই চাবাই খাইয়া লাইলো ট্যাবলেটটি। আচ্ছা, ট্যাবলেটটি খাইয়া লাইলো চাবাইয়া, 4-5 পাতা ট্যাবলেট। আমার কাছে খাওয়া, আমি না আমিও খাম না, আমিও খাই নাই কোনো সময়, খাম না, তুই খা, তুই আগে খাইয়া। আমার টার্গেট হলো যে ও আগে খাইয়া বুঝুক কেমন, কিন্তু আমি গাঞ্জা খাইছি, কিন্তু আমি ওই ওখানে যাই আর আমি ওই ভিতরে আর নাই, কারণ আমার ওই ধরনের কোনো নেশা নাই যে আমার খাইতে হবে। কিন্তু ওরও আছে, ও মানে কাঁপতে আছে থরথরাইয়া। দেখলাম খাইয়া কতক্ষণ পরে চা খাইয়া আল্লাহর রহমতে ঘুমাই গেছে। আচ্ছা, ঘুমাই যাবার আমি তো চিন্তা করতেছি, আল্লাহ আমি কোনো সময় আইনে কি করবো, কোনো দিক পাইতেছি না, কি করবো। এবার করতে করতে ওই সকাল হয়েছে, আনতে ওর ঘুমই ভাঙে না, আর উঠছে উঠতে দেই প্রায় 12টা বাজে উঠছে। আর ওরে যা খাইতে দেই, ওর কাছে টাকা আছে, টাকা দিয়ে রুটি আনছি, কলা আনছি, কি ওরে যা খাইতে দেই, ও খাইতে পারে না, চোখ মুখ লাল হয়ে রয়েছে, খাইতে পারে না, এক কামড় খায় আর খায় না। আচ্ছা, খায় না, আনতে খালি আছে, খালি মাথা নিচ মুই দিয়ে থাকে, খালি আছে মাথা নিচ মুই দেয়। কি রে, আমার ভয় লেগে গেছে, কি মরবেটার বেনি যে এতগুলো ট্যাবলেট খাইয়া লাইলো একবারে। এবার ওর লগে যারা পরিচিত আছিল ও করে বলাইলাম যে অবস্থা, কয় এটা কিছু হইব না, ও 2-3 দিন ঘুমাই থাক। আর ওই ঘুমের থেকে উঠতো ওই একদিন, এক রাইতে একদিন, পরের দিন কারো পরের 2 রাইতে একদিন পুরা ঘুম, রাত্রে খাইছে তো
ওই একদিন গেছে, পরে রাত্রেও গেছে, পরের দিন দেখি মোটামুটি ঠুকে ঠিক হয়েছে, গোসল টোসল করাইছি, গোসল করে মনে হয় ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে আমি বললাম কি করবি আবুল, কয় আরে কইলাম যে কি করবি আবুল, কয় আগে কিছু খাওয়া। আমি বললাম টাকা পয়সা দে, কিন্তু ওর কাছে টাকা পয়সা আছে, আমি নিছি, কিন্তু ও আলাপ পায় না। কিন্তু অনেক সময় দেখা গেছে ঘুমের ভিতরে পকেট চাইপা ধরে বসে। ও এমন একটা অবস্থা ছিল, এইটারই করে নেশাখোর, কিন্তু আসলে ও ওই টাকা ধরলেও আলাপ পাইতো, যত খাও কিন্তু ও টাকা ধরলে আলাপ পাইতো। আচ্ছা, পকেট চাইপা ধরতো, পকেট চাইপা ধরতো। তো এইভাবে করার পর আমি করলাম কি তাহলে একটা কাজ কর, টাকা দে। আমি টাকা তুই নিছিস কত? আমি কই নিয়ে তো তোর লাগে খাওয়ান টাওয়ান আছে, এই অবস্থা আমি খাইছি, তোর লাগে খাওয়ান আনছি। তারপর বাড়ি করে দেখালো, আমার ধরে টাকা আছে প্রায় 700 টাকার মতো আছে, এখনো ক্যাশ আছে, ক্যাশ টাকা 700 টাকার মতো ক্যাশ টাকার পর আমি কই আমি কি করবি, কইল বরতলা আইলাম, বরতলি আইলাম আর কি স্টেশনে, রেল স্টেশনে আইলাম, বরতলি ভাত টাত খাইলাম, ওই মানে ফুটপাতে যা বেছে আর কি, গাবলাই করে ভাত রাখে, তরকারি রাখে, ডিম রাখে, ওই আমরা খাই আর কি। খাইয়া টাইয়া ওই না ঘুমাইলাম, ঘুমানোর পর আমার করতেছে কি করবি, কয় আমি ঢাকা যাম, ঢাকা যাম। মানে ও মানে পাইতেছে না, ও ঢাকা আইব। তখন আমি কই কি ভাই আমি ট্রেনে যাবো না, আমি যাবো গাড়িতে যাবো। তখন কয় কি তুই ট্রেনে যাবি না? আমি কি না, জি আমি কই না আমি ট্রেনে যাবো না, আমি গাড়ি যাবো। তুই গাড়িতে যাবি কোন? আমি কিছু গাড়িতে যাই, আমি সায়দাবাদ নামবো, তুই কমলাপুর নামবি, আমি সায়দাবাদ নামবো। আচ্ছা, হ্যাঁ কইতেছি। আমি কই দেখ তোর কাছে টাকা আছে ভাই, তুই আমার এখন 200-300 টাকা দে, আমি গাড়িতে যাই। আমি ভাই ট্রেনে যাইতে আমার ভয় লাগে, আমি ট্রেনে যাবো না। ওরা কইতেছি আমি সাথে যাইতে পারবো না। কয় 200-300 টাকা তুই করবি কি, তুই গাড়িতে তোর ভাড়া নেবো না? আমি কি না ভাই ভাড়া নেবে, তুই গাড়িতে যা, তুই ট্রেনে যা, আমি গাড়িতে যাম। এই কথা লয়ে অনেকক্ষণ দুজন তক্কতকি করতে এবার ওরই বন্ধু বান্ধব ওরা কইতেছে তাইতে ওজন গাড়িতে যাচ্ছে না, এই ট্রেনে যাচ্ছে না, তাহলে তুই ওরা টাকা দিয়ে দে। ওকে, ওরা টাকা দিয়ে দে। তখন ও আমার 200 টাকা দেয়। এরপর ওরে আমি অনেক কাহিনী করি অনেক ওর লাগে অনেক রিকোয়েস্ট করার পরে ওর 700 টাকা ছিল, ও নেয় 400 টাকা, আমার দেয় 300 টাকা। ওকে, ও 400 টাকা নেয়, আমার 300 টাকা। আমার করতেছে কয় তোর লাগে দেখা হইব কোন জায়গায়? আমি তোর লাগে দেখা হইব, তুই একটা কাম, তুই যদি আগে যাস তাহলে তুই আগে গেলে তুই সায়দাবাদ আবি। ওরে কইতেছি, আর আমি যদি আগে যাই কয় কি তুই গাড়িতে আগে যেতে পারবি, আর আমি যদি আগে যেতে তাহলে আমি কমলাপুর আমো, কারণ আমাকে তো স্থান চেনাই, কেটা কোন জায়গায় থাকবে, আমাকে তার স্থান নতুন করে চেনানো লাগবে না। করার পরে আমি ও ট্রেনে ওঠে, ওইখান থেকে ট্রেনে ওঠে, আর আমি দেওয়ানার ট্রেনে উঠবো, কিন্তু দেওয়ানার ট্রেনে উঠবো এমন টাইমে ও ওখান ট্রেনে উঠছে, ট্রেন যায়। আমি যখন ব্রিজের উপরে, তখন দেখি আমি ওই দেওয়ানার ব্রিজের উপরে যখন আমি আছি, তখন দেখি ব্রিজের নিজের ট্রেনে যাইতেছে, ট্রেনের ছাদে আমার হাত দিয়ে ইশারা দিয়ে দেয় তুই গাড়িতে আয়। তো এই ব্রিজের উপরেই আবার আপনার ওই দিনমজুরি কাজ করে না, লেবার টেবার, ওই লেবার টেবার ওখানে ওই মানে মানুষের আর কি কিনে নেয় আর কি, যারা কয় বদলাভ আছে, আমার দেশে কয় বদলাভ আছে আর কি, ঢাকা শহর বা অন্য জায়গায় দিনমজুরি কাজ করে যায়, রাজযোগাল টোগালি, ওখানে আবার ওই লোকগুলা বেচা কিনে হয় ওখান দিয়ে। তখন বেচা কেনার পর আমি ওখানে যাইতেছি, আর আমার কাকে এই কাজে যাবি, আমার কইতেছে, কিন্তু আমার কিন্তু কাজ করার কোনো নেট নাই। কাজ যাবি? আমি কি কাজে? কয় রাজযোগালি কাজে। ও বলতেছে, আবুল বলতেছে আপনাকে? না আবুল তো গেছে ট্রেনে চলে, আমি আমি এই দেওয়ানার গাড়ি। কে কাকে বলতেছে রাজ্যকালী কাজের কথা? ওই মানে আমারে বলতেছে আর কি, ওই যে যারা লোক নিতে আইছে না, ওরাই বলতেছে। আচ্ছা, ওরা বলতেছে আর কি যারা লোক নিতে। আবুল কোথায় গেল? আবুল ট্রেন ঢাকা চলে আইতেছে। আচ্ছা, আপনি ওখানে থেকে গেলেন? আমি ওদের থেকে যাইনি, আমার তো 300 টাকা দিয়ে দিয়েছে, আমি গাড়িতে আইবো ঢাকা। আচ্ছা, কিন্তু আপনি জান নাই? না, আমি ঢাকা আইবো গাড়িতে, দেওয়ানার দিয়ে গাড়ি তুলবো, দেওয়ানার অথবা অলঙ্কার দিয়ে গাড়ি তুলবো। হ্যাঁ, ও তোমার সব রাস্তা দেখাই দিয়েছে। জি, আমি গাড়ি তুলবো, আমার টাকা দিয়েছে না 300, ওই দিয়ে আমি গাড়ি তুলবো। তখন ও কইলো যে আমার কইলো কি কাজে যাবি? মানে আমি ওখান থেকে জানি এখানে লোকগুলো অনেক লোক এই জায়গায় বিক্রি হইতেছে, এখান থেকে আর কি বদলা সদলা নেয় আর কি, কিনে 100 টাকা দিয়ে নেয় আর কি, কনেক্টর নেয় আর কি, যারা কাজে লোক নেবে আর এখান থেকে নিয়ে যায় আর কি। আচ্ছা, নিয়ে যায়। তার আমি ওখান থেকে আমার আশা লাগবে, কিন্তু এই ব্রিজের উপরেই আর কি, ঢালটাই আর কি বিক্রি হইতেছে পুরো। আমার দেখে কয় রাজ্যকালী কাজে যাবি? ওরাও মনে করছে কি যে আমি কাজ করেন, হ্যাঁ আমিও কাজ করি। জি, আমি কনেক্টর। আমি কই কোনো কথা কই না, কয় বেটা তুই রাজ্যকালের কাজ পারস? আমি কি ভাই আমি কোনো কাজ কাম করিনি, রাজ্যকালের কাজ টাজ করিনি। কয় কাজ করস না? আমি কই না। কয় 100 টাকা করে হাজিরা দম, আমি শিখাইল মুখ কাজ, যাবি? কনেক্টর। হ্যাঁ, কয় যাবি মানে সাইড কনেক্টর হইব আর কি। জি, যাবি? আমি কই খাওয়ান দন? কয় খাওয়ান দন ডেলি 3 বেলা খাবি, 40 টাকা দেওয়া লাগবে। 3 বেলা 40 টাকা দেওয়া লাগবে। আচ্ছা, ওরাই পাক করে খায় আর কি, সবাই মিলে আর কি, বাজার সাদা করে অনেক পাক করে খায়। 100 থেকে 40 টাকা চলে গেলে থাকবে 60 টাকা। হ্যাঁ, আচ্ছা। তাই আমি কইলাম কি যে 100 টাকা করে দেবেন কি, ডেলির টাকা ডেলি দিয়ে দেবেন? কইতেছি ডেলির টাকা ডেলি দেবেন। কয় কি না, খোরাকি পাবি, ডেলি 40 টাকা করে পাবি খোরাকি, আর 10 টাকা পাবি পট খরচ, 50 টাকা পাবি ডেলি, আর 50 টাকা থাকবে, 50 টাকা মাস শেষ হিসাব হইব। আমার কইতে আছে। আচ্ছা, মাস শেষ হিসাব হইব।
50 টাকা পাবি, 50 টাকা থাকবে। তা আমি চিন্তা করলাম 10 টাকায় তো আমার হইব, কিন্তু আমি তো ওই নেশা আল্লাহর মতে খাওয়া শিখছি যে এটা তো আর হেরা জানে না, কিন্তু আমার নেশা না খাইলে আমার চলবে। এখানে আসলে আল্লাহর রহমতে শব্দটা যায় না, ঠিক আছে, আপনি হয়তো বলার প্রেক্ষাপটে না বুঝিয়ে বলে ফেলেছেন। হ্যাঁ ঠিক আছে, বলেন তারপর। আমি অত দূর নেশা খাওয়া শিখি নাই, যেহেতু আমি নেশা খাইছি ঠিক, কিন্তু আমি অত দূর আল্লাহর রহমতে আমি শিখি নাই যে আমার খাইতেই হবে। আচ্ছা, তখন আমি কইলাম কি যে আমি যাবো, তখন কয়েক চল। তো ও আরো 2-3 জন লোক নিছে আমার মতোই বয়স্ক, ওরাও বেশি বয়স্ক না, কিন্তু ওরা আগে কাজ করছে, রাজ্যকালী কাজ করছে, কিন্তু আমি কিন্তু আর করিনি। কিন্তু আমি কিন্তু গাড়ি চালানো শিখছি ভাইয়া, আমি কিন্তু ঢাকা বইয়ে ওর কাছে টাকা দিয়ে কিন্তু গাড়ি চালানো শিখছি, কিন্তু আমি গাড়ি পাইলাম না, চালাতে পারলাম না। এরপর কিন্তু আমি আবার খারাপ লাইনে চলে গেলাম। যাই হোক, এটা তো গেছে ওই জায়গায়, ওই পর্ব চলে গেছে। এরপর আমি এর সাথে চলে যাই ওখান থেকে, যার পরে আমি রাজমিস্ত্রি কাজ করি, রাজ্যকালীর কাজ করে মিস্ত্রির সাথে, একটা মিস্ত্রির সাথে এক একজন জোগাল্লা। আচ্ছা, এইটাও গিয়ে দেই, সিমেন্ট বালু মাইকা দেই। ওরা প্রথম দেখাই দিয়েছে যে এই কটা বালুর সাথে এই কটা সিমেন্ট দিবি, 5টা সিমেন্টের 5টা বালুর সাথে একটা সিমেন্ট দিবি, এবার দেখাই দিয়েছে। মাইকা টেকে দেই, এই ঢালাই টালাই বানানো শিখে গেলাম, মোটামুটি ভালোই শিখলাম, বেশ কিছুদিন কাজ করা। খাওয়ান দাওয়ানো ভালো, মোটামুটি খারাপ না। দেখা গেছে ভাত, ডাল, মাছ, ডিম একটা থাকি, ডাইলের সাথে ডিম থাকি, ভাজি হইলেও ডাল থাকে। জি, হ্যাঁ। তো আমি আমার খাওয়ান পাইতেছি, খুব সুন্দর খাওয়ান, কাজও করতেছি, কিন্তু কাজ যে করি এটা আমার কাছে ভালোই লাগে, কিন্তু সকাল সন্ধ্যা কাজ করি তা তো আমার কাছে খুব ভালো লাগতেছে। কাজ করতেছি সকাল সন্ধ্যা, কারণ এটার কাজ তো, ওরাও কাজ করতেছে, খুবই মজা লাগতেছে, কাজ করতেছি সকাল সন্ধ্যা, তাও ভালো লাগতেছে, টাকা তো পাইতেছি। 50 টাকা করে দেয়, 10 টাকা মনে করেন সন্ধ্যার পরে যাই গোসল টোসল করে সবাই মিলে, একটা দোকান আছে, ওই দোকানে মিলে সবাই খাই এটা ও খাই এটা, টিভি দেখে, টিভি চলতো ওই সময়, ঠিক আছে, দোকানে এই চালাইতো, বিসিআর চালাইতো, বিসিআর ছবি টবি দেখাইতো। তো ওই সবাই একটা মানে ওটা মনে হয় যে কোনো একটা হইব, এই যেরকম প্রজেক্ট করে না, প্রজেক্টের ভিতরে কি কাজটা, অনেক মানুষ ওই জায়গায় আসতো, দোকানের সময় ভিড় পড়ে, একটাই দোকান আছিল, ভিড় পড়ে থাকতো। ওটা কোন জায়গায় ভাইয়া, দেওয়ানার দেয়া অলঙ্কার দিকে আসতে হাতের বাম পাশে। আচ্ছা, বুঝছেন, একটা প্রজেক্টের মতো বিল্ডিংটা আমার মনে হয় এখন আমার চোখের সামনে ভাসে, ওইখান থেকে আমার মানে কাজের শুরু। জি, ওইখান থেকে বিল্ডিংটা আজও পর্যন্ত আমার চোখের সামনে ভাসে মনে হয়। ওকে, তারপর তখন আমি ওখানে তার সাথে কাজ করি, কাজ করতে করতে এক পর্যায়ে ওখানে অনেক দিন কাজ করি, প্রায় বিল্ডিং এর, আমি যখন কাজে যাই তখন দোতলা পর্যন্ত কমপ্লিট, কিন্তু শুধু দোতলা ছাদ পিটানো হয়েছে, অন্য কোনো কাজ হয় নাই। নিচ দিয়েও কাজ হচ্ছে, দোতলা ছাদ পিটানো হয়েছে, অন্য কোনো কাজ হয় না, কোনো গাঁথনি টাতনি কোনো কিছু করে না। ওইখান থেকে আমি কাজ করা শুরু করি ওখানে, কাজ করতে করতে। কিন্তু আমি ওই 50 টাকা করে দেয়, বাদ বাকি টাকা আর আমি ওর কাছ থেকে আনি নেই। বেশ কিছুদিন, প্রায় বছরখানিক কাজ করা হয়ে যায়। আচ্ছা, মানে যে আপনাকে কাজের জন্য নিয়েছিল, আচ্ছা, কাজ করে আমার কাছে, তুই দেশে টেসে যাস না, এর মধ্যে ঈদের টাইম আসছে, হ্যাঁ। তবে এখানে একটা কথা রেখে গেছি, কথাটা আমার মনে ছিল না। এই আমি যখন এই মিরপুর স্টেডিয়ামে থাকি, ওখানে পিছনে একটা কথা রয়ে গেছে, কি বলবো? জি বলুন। হ্যাঁ, ওইখানে আমি একদিন, আমার মনে আছে যে আমি 3 দিন অনাহারে ছিলাম, আমার জ্বর হয়েছিল। আচ্ছা, জ্বর হয়েছিল, প্রচুর পরিমাণ জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে তখন কোরবানির টাইম, এত পরিমাণ জ্বর হয়েছিল যে মানে আমি শুইতে পারতাম না, কোনো প্রকার আমি থাকতে পারতাম না কোনো জায়গায়। আগুন জ্বালাই আমি সেক দিতাম, আগুনে বসে বসে থাকতাম, মানে ঠান্ডা লাগতো আপনার? হ্যাঁ। এই জ্বরটা হওয়ার পরে আমি 3-4 দিন পর্যন্ত আমি কোনো ভাত টাত খাই নাই। আমি সেই মহিলার আজ পর্যন্ত দোয়া করি, আল্লাহ জানি আমার মাথা যত চুল আছে, আল্লাহ ততদিন হায়াত দেয়, ওই মহিলা জানি আল্লাহ পাকে আমি দোয়া করি, আল্লাহ আমি যদি কোনো ন্যাকের কাজ করে থাকি, ওই মহিলার সেই ন্যাকগুলো দিয়ে তার ব্যস্ত নজর করে মারাও যায়। তো বারে শুক্রবার ভাইয়া আমি মনে হয় 4-5 দিন পর্যন্ত ভাত খাই নেই ভাইয়া। আমার সবচেয়ে কঠিন, ওই আমার জীবনে আমি যত কষ্ট করছি তার চেয়ে বেশি কষ্ট লাগে আমার ওই জায়গাটায়। আমার জীবনে আমি 4-5 দিন আমি কোনোদিন ভাত, ওই জ্বরে অসুখে, জ্বর কাকে কয়, জ্বর না কি আল্লাহ জানে, কিন্তু আমার শরীরে আমি উঠে খাইতে পারতাম না। তো বারে শুক্রবার দিন আমি ল্যাংড়াতে যাইয়া দেখি, মানে আমার টার্গেট হলো যে আমি কোনো ডাস্টবিনটা যাই খাওয়ান খুঁজবো, কিন্তু ওই খাওয়ানটা পাই নাই, কোনো ডাস্টবিন যাইতে পারি, কিন্তু স্টেডিয়ামের পিছনে, আউট স্টেডিয়ামের পিছনে যাই দেখি টিভি চলে একটা ঘরের ভিতরে। শুক্রবার দিন তো তখন শুক্রবার ছবি দিত টিভিতে। জি, ওই নারকেল গাছ ছিল, ওই জানলা খোলা, ওই নারকেল গাছের লাগে এলান দিয়া আমার পেন্দনে একটা শর্ট প্যান্ট, নারকেল গাছের এলান দিয়া আমি আরটা ছালা একটা আমার গায়ে। তো ওই মহিলা টিভি দেখতে আছে, হঠাৎ করে বাইরের দিক চাইছে, আমি নারকেল গাছ এলান দিয়া টিভির দিক চাই রয়েছি। এখন কইতেছে কি, এই তুই কি ভাত খাইছো? আমার ছালা একটা গায়ে। আমি কই কি, না। ছালা গায়ে দিয়েছিলেন? হ্যাঁ, ছালা গায়ে ছিল, মানে ছালা গায়ে একটা শর্ট প্যান্ট পেন্দনে। আচ্ছা আচ্ছা, জ্বর তো আমার শরীরে। কই ভাত খাইছো? আমি কই কি, না। তো শেষ বেল তো, রোদটা পড়তেছে গায়ে, খুব মজা লাগতেছে আর কি।
গায়ে যে রোদটা পড়ে না, ওই দিক দিয়ে পশ্চিম দিক থেকে রোদটা পড়ে, খুব মজা লাগতেছে গায়ে রোদের, মানে রোদ যদি ঘুরে আমি ওই দিক ঘুরি। কিন্তু তখনও তো নেশা করেন? হ্যাঁ, তখনও তো নেশা করেন না? তখন বেশি এটা নেশা, তখন তো ওখানে আমি বেশি এটা নেশাগ্রস্ত ছিলাম না, তখন মৃত্যু ছিলাম। ওকে, হ্যাঁ, তখন নেশাগ্রস্ত ছিলাম না। তখন নেশাগ্রস্ত ছিলাম না বলতে কি, শুধু সিগারেটই খাইতাম। তখন আমি ওই ধরনের নেশার ভিতরে তখন ঢুকি নাই, লিপ্ত হই নাই। ঠিক আছে, বলেন। তখন ওই মহিলা কয় কি ভাত খাইছো? আমি কই কি না। কয় ভাত খাবি? আমি কই খামো। তো ভাইয়া মহিলা ডাক দে, দুয়ারটা খুলছে, দুয়ারটা খুইলে আমি দুয়ারটা খুলছে পরে আমি মানে আমার ডাকতেছে। তো ওর এ সাইডও এইভাবে রাস্তা, এ সাইডও রুম, এ সাইডও রুম, মাঝখান আর কি রাস্তা, ছোট ছোট রুম। তো ডাক দিয়ে কয় আমার কি আয় ভিতরে আয়। আমি সালা লয়ে তো আমি গায়ে দিয়া ভিতরে ঢোকা ধরছি। আমি সালাটা খুলে তো আমি কি কাকি আমার শীত করে, আমি সালা খুলতে পারবো না। হ্যাঁ, ক্যা শীত করে গা? আমি কই কাকি আমার জ্বর। তবে মাথা হাত দিয়ে দেয় কি আসলে আর প্রচুর পরিমাণ জ্বর শরীরে। হ্যাঁ, কয় কি তুই বইতে দিছে। বইছি, বওয়ার পরে ভাই আমার ভাত দিছে, ওনার 4-5 দিন আমি ভাত খাই নাই, 3-4 দিন আমি ভাত তো চুহি দেয় নাই। ভাত কি কোনো খাওয়ানি চুহে দেয় নাই, কিন্তু আমার কেউ খাওয়ানো দেয় নাই। হ্যাঁ, মানে উঠতে যে যাম ওই ক্ষমতা আমার কাছে ছিল না, হুশই ছিল না জ্বরে। কিন্তু আল্লাহ আমার বাঁচাই রাখছে হায়াতে, মারলেও মারে ফেলাইতে পারতো, কিন্তু আল্লাহ আমার বাঁচাই রাখছে। তো মহিলা ভাত দিছে না, আর মাংস দিছে, একটা বাড়িতে এতগুলো মাংস দিছে। আচ্ছা, খাইতে। আচ্ছা, তো আমি ওইখান থেকে যে কতগুলো ভাত যে খাইছি ভাইয়া, বিষয় না যে কি পরিমাণে আমি ভাত খাইছি। কিন্তু ভাত খাওয়ার পরে যখনই আমি পানি খাইলাম ভাইয়া, এই যে আমার জ্বরে ধরলো, আমি ওইটা আসবো, এই ক্ষমতা আমার নাই। তখন ওই মহিলা কইলো কি বাবা তুই যাস না। আমি তাহলে আমি থাকবো কই? কয় তুই এখানে থাক, তোর আমি ভিতরে দিয়া মানে। কিন্তু মহিলা বাড়ির ভিতরে কি রাখার কোনো জায়গা নেই, সেও থাকে ভাড়া। আচ্ছা আচ্ছা, সেও ভাড়া থাকে। কিন্তু অনেকগুলো গোস্ত দিয়ে আমার ভাত দিছে। ভাতটা দেওয়ার পরে আপনারা জিজ্ঞেস করেন না ইন দ্য মিন টাইম কোত্থেকে আসছেন, কি করেন, কিছু জিজ্ঞেস করেনি? না, ওই সময় আর আমার কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আচ্ছা, ওই মুহূর্তে আমার কোনো কিছু জিজ্ঞেস করে, কারণ এবার পোলাবান সে বহুত দেখে। আচ্ছা, বহুত কাঙালি পোলাবানে আমাকে ওই জায়গায় বহুত পোলাবান দেখে, কারণ তার তো ওখান থেকে রাস্তা সরাসরি রাস্তা, স্টেডিয়াম থাকে। এবার সে কাকে তুই কর, তুই এখানে বয়। এরপরে করলো কি মহিলা আমারে শরীর টরীর মশাই টোসাই কতগুলো তেল দিয়ে দিল মাথায়। বাবা, তেল দিয়ে টিয়া, মানে অনেকক্ষণ তেল দিয়ে টিয়া হাতের পাজাতে মাথায় তেল দিয়া, হাতের এতে তারও তেল দিয়ে ডলে অনেক গরম টরম করে টেরা। এবার সে কয় তুই যাই বয় একটু, আমি তোর চা জাল দিয়ে দিই। এবার রং চা জাল দিয়ে দিল, চা খাওয়াইলো। এবার না 5টা ট্যাবলেট কিনে দিল। ওখান থেকে তার ঘর ট্যাবলেট ছিল, ওই ট্যাবলেট কিনে দিয়েছে আমার কাছে। ট্যাবলেটগুলো খা, 3-4 পদের ট্যাবলেট দিয়েছে, ট্যাবলেটটি খা। তারা অনেক ট্যাবলেট দিয়েছে। আপনার মনে সন্দেহ ছিল না যে আমাদের যেখানে মানুষ তাকাই না সেখানে এই মহিলা কেন এত সেবা যত্ন করছে আমাকে? হ্যাঁ, তা তো আমি ওইটাও সন্দেহ তো হইলো কাজে। আমি তো চিন্তা তার কাকি বলাইছি আমি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। প্রথমটাকে তাকে আমি কাকি ডাকছি। রিজিকের মালিক আল্লাহ, কে কখন কাকে কোথায় কিভাবে হেল্প করবে বলা যায় না। আমার ট্যাবলেট খাওয়াইতো, এরপর চা দিছে। চা দেওয়ার পরে চাটা খাইছে, খাওয়াটা পরে আমার পিনা। হ্যাঁ, তুই এসে জানলার পাশে খাড়াই থাকবি, টিভি দেখবি খাড়াইয়া। তাতে আমি বুঝবো যদি তোর কাকায় বাড়ি না থাকে তাহলে আমি তোর খাওয়াই দেবো। আর তোর কাকায় বাড়ি থাকে তাহলে মনে করবি তোর কাকায় বাড়ি, আমি তোরে ডাকি নিয়ে লেগা কইলো। কইলো কর পরে আমি কই কি আচ্ছা। তো মহিলাকে সব কিছু বললাম। তখন মহিলা আমার ওই দিনকারও মনে করেন যে আমার নাস্তা খাওয়াইটাই মাথায় একটু তেল দিয়ে টিয়া দিয়েছে। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি। চলে আবার তো সুস্থ, ওখান থেকে মোটামুটি ভালো গেলাম। এরপর তো আবুল সাথে আবার এই মিক্সার হয়ে গেলাম। এরপর তো আবুল সাথে চট্টগ্রাম চলে যাবো। ওই যে বেটা লোকটার সাথে আমি কাজে যাই, ওখানে রাজমিস্ত্রি কাজে যাই। কাজে গিয়া কাজ করি, প্রায় 1.5 বছর কাজ করি। এর ভিতরে আমি ওই ঈদের সময় আমার কইতেছে কনেটার কইতেছে, এই সবাই টাকা নেয়, তুই তো 50 টাকা করে তো দিয়েছি, তুই কি টাকা পয়সা নেস না? তোর কি বাড়িঘর নাই? আমার বলতেছে তুই কি বাড়িঘরে যাবি না? ঈদের সময় আম তো বন্ধের টাইম, তুই কি করবি? মানে ঈদ এসে পড়ছে সামনে আর কি, ঈদ এসে পড়ছে। রমজান মাসে কিন্তু আমরা ওখানে থাকি, কাজ করছি, রমজানের ঈদ কাজ করছি, কিন্তু আমাকে তো রোজা নাই, আমরা তো রোজা থাকি না। কথা বলতেছেন, আমরা তো সারাদিন কাজ করি না, ভাত পাকে আমাকে বাইরে হাজার আমের এমনি রোজা সারা হাজার আমার রোজা গাছ সেরকমেরই খাওয়া দাওয়া চলতেছে। কারণ সারাদিন পরিশ্রমের শরীর তো, আমরা রোজা থাকতে পারি না। আর কেউ রোজা থাকে না, 2-3 জন রোজা থাকে। আর ওই রাত্রে ভাত নিয়ে রাখা দেয়, ওই রাত ফজর সময় খায় ওইদের রোজা থাকে। তারা দিনে খায় না। মুরব্বী যারা মিস্ত্রি, হ্যাঁ কয়েকজনের রোজা থাকে। এবারে আমি কইলাম কি কনেটার কাছে তোর সবকিছু খুইলা কইলাম যে আমি বাড়ি যে কেউ। কিন্তু ভাই একটা জিনিস আমার সুবিধা হলো, এই কিন্তু আমি নেশা ছাড়লাম, নেশা জগতে কিন্তু আর নাই। আমি নেশার জগৎ ছেড়ে দিলাম, নেশা জগতে নাই। তখন আমি নেশা ছেড়ে দিলাম। তখন আমার নেশা, তখন আমি এর কাছে সব কিছু কইলাম। কটার পরে কয় কি যে তাহলে তুই কী করবি? আমি কি ভাই তাহলে আমার যে টাকা টোকা আছে ওই টাকাগুলো দিয়ে আমার যে কাজ শেষ হইলে আমি কোনো ব্যবসা করবো, টার্গেট করলাম। কয় তাহলে কাজ কর।
কাজ করতে করতে তার ওইখান থেকে আমি 19,000 টাকা নেই ভাইয়া, সর্বমোট আমার কাজের বিল 19,000 টাকা আমি সে আমার দিয়ে দেয়, ক্যাশটাকে 19,000 দিয়ে দেয়। কিন্তু এতদিন কাজ করলেন সেজন্য সে এত টাকা দিল। হ্যাঁ, কিন্তু টাকাটা দিয়েছে সে কিন্তু আমার একটা কথা বলছে যে তুই টাকাটা নিয়ে কোথায় যাবি ক? আচ্ছা, তুই তো দেশে যাবি না। তখন আপনার কাকির কথা মনে পড়ছে বা সামথিং লাইক দিস, যেহেতু আপনি পিছন দিকে গিয়েছিলেন গল্পটা বলতে। ঠিক আছে, বলেন। হ্যাঁ, তখন আমি কইলাম কি যে তুই আমার কইলো কি তুই তো দেশে যাবি না, তুই টাকাটা নিয়ে কি করবি ক? আমি কই কি দেশে যাবো না, আমি এক জায়গায় যাবো। কয় কি করবি ক? নাহলে তুই একটা কাজ কর, তোরে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দেই, হ্যাঁ তোর নামে একটা অ্যাকাউন্ট করে দিই, তুই আরো কাজ কর, তুই আমার সাথে কাজ কর। তো যখন তোর পুরো টাকা হয়ে যাবো, পারফেক্ট টাকা হয়ে যাবো, তখন তুই নিজেই তুই বুঝে নিবি, তোর একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিই। আসলে ও আমার খুব ভালো বুদ্ধি দিছিল, কিন্তু কোনোটা আমার খুব ভালো বুদ্ধি দিয়েছিল, তোর একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিই, তুই ওই ব্যাংকে টাকাটা রাখ, আর তুই প্রত্যেক মাসে তোর একটা আমি অ্যাকাউন্ট করে দিই, প্রত্যেক মাসে ওই ব্যাংকে টাকা জমা থুবি, তোর কাছে আমার আর টাকা জমা রাখা লাগবে না। কিন্তু ওই কর্নেটাটা ছিল ভাইয়া হুজুর টাইপের, নামাজ পড়তো 5 ওয়াক্ত। জি, হ্যাঁ, তার চেহারাটা ছিল নুরানি চেহারা, কনেটার খুবই ভালো ছিল। কনেটারা কেউ টাকা মেরে রাখে না, কেউ সাথে কোনদিন বাধা হয়েছে, কোনো লেবার সাথে কোনদিন বাধা হয়েছে বাজারে, তার সাথে কথা তো কথাই, যা বলছে তাই করছে। হ্যাঁ, কেউ যদি বলতো আমি কাজ করবো না, বেতন দিয়ে দিয়েছে, যাও চলে যাও। হ্যাঁ, আর তার কাজ সবসময় কমপ্লিট থাকতো, কিন্তু সে আমার টাকা কোনদিন মারে নাই। তার সাথে আমি কখনো মিথ্যা বলতে পারবো না, সে আমার কোনদিন একটা টাকা আমার মাইরা খায় না। সে আমার বললো এই কথা, তোরে আমি একটা অ্যাকাউন্ট করে দিই। আমি বললাম কি না, আমি ঢাকা যাম। ঢাকা যায় কি করবি? তা আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি কাকির কাছে চলে আসবো, কাকির কাছে আইসা বলবো, কারণ তার আমি কাকি বলাইছি, সে আমার একটা রাস্তা দেখাই দেবে, দেখি সে কি কয়। তাহলে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আমি করিনি ওখান থেকে, না করে আমি চলে আসছি টাকাটা নিয়ে। কিন্তু টাকাটা নিয়ে চলে আসছি, আমার সাথে কারোর সাথে দেখা, আমি সরাসরি গাড়ি তুলে ওখান থেকে চলে আসছি। চলে কোয়ারেন্টাইন আমার গাড়ি তুলে দিয়েছে। তখন আপনার সৌদিয়া গাড়ি চলে, সৌদিয়া এসলম গাড়ি চলে, এসলম সৌদিয়া পরিবহন চলে। সৌদিয়া পরিবহনে আমার টিকিট কেটে 160 টাকা 200 টাকা টিকিট কেটে আমার 30 টাকাটা কোয়ারেন্টাইন পকেটে দিতেছে। আমার ওখান থেকে টাকা দেয় নাই, আমার ব্যাগের ভিতরে টাকাটা দেওয়ার পরে কোয়ারেন্টারে আমার টিকিট কেটে দেওয়ার পরে আমি গাড়িতে চলে আসি। সরাসরি আমি কাকির বাসা যাই দেখি কাকি নাই, তারা ঘর ছেড়ে চলে গেছে, বাসা ছেড়ে। পাইলাম না পাওয়ার পরে এখন কি করবো, চলো চিন্তা করে গেলাম যে আল্লাহ আইও কি ভুল করলাম, কিন্তু আমার সাথে টাকা না। আমি খালি ভয় করতেছি ওই আবুলের, যদি ওর সাথে আবার এই এত বছর পর দেখা হয় তাহলে তো আমার এই টাকা থাকবে না। তখন কি করবো? তো ওই যে গ্যারেজে আমি যার সাথে গাড়ি চালানো শিখছি, যার কাছে গাড়ি শিখি, ওইখানে একটা আলতাফ নামে একটা ড্রাইভার ছিল, আলতাফ নামে। ওই ড্রাইভারটার সাথে ভালো একটা মোটামুটি সম্পর্ক ছিল, আমার সাথে সম্পর্ক ছিল। ওর সাথে আমার সাথে দেখা, আচ্ছা দেখা হয়ে যাওয়ার পরে ও বলতেছে যে কিরে তুই কি করো এখন? আমি কইলাম কি ভাই আগে আমার তো গাড়ি পাইলাম না, কোনো কিছু পাইলাম না, আমি তো রাজমিস্ত্রি কাম শিখছি, রাজমিস্ত্রি কাজ করতে রাজযোগালি কাজ করি, এই রাজযোগালি কাজ টাজ করিটরি আনার অন্য কোনো কাজ টাজ করি না। গাড়ি তো আর আমরা দিল না, গাড়ি চালানো শিখলাম হেলাল বাড়িতে, কিন্তু হেও গাড়ি দিল না, আর গাড়িও চালাইতে পারলাম না। কিন্তু মাঝখান তো এভাবে দুর্ঘটনা ওর কাছে উনি বললাম। তারপরে কইলো কি যে তোরে আমি গাড়ি দিব। ওর বাপ আবার ছিল গ্যারেজের ম্যানেজার, যাত্রাবাড়ি এই নজরুল মহাজনের গ্যারেজের ম্যানেজার ছিল ওর বাপ, যাত্রাবাড়ি তোলাই পারে নজরুল মহাজনের গ্যারেজের ম্যানেজার ছিল ওর বাপ। আর ও গাড়ি চালাইতো, বেবি চালাইতো। তখন কইলো কি যে মিলন এই জরুল তুই একটা কাম কর, কি কয় তুই যদি আমারে কিছু টাকা দিতে পারোস তাহলে তোরা আমি গাড়ি নিয়ে দিতে পারবো। আমার বাবা তো ম্যানেজার, তোরা আমি তুই কোনো কথা বলবি না, তুই কোনো কিছু বলবি না, যা বলার আমি বলবো। আমি কিভাবে বলবি? কয় তখন আমার একটা লাইসেন্স করলো, 2 নম্বর একটা লাইসেন্স করলো। তখন ওই সময় 2 নম্বর লাইসেন্স করতে 200-300 টাকা লাগে, তখন আমার কাছে 600-700 টাকা নিয়েছিল, নিয়ে একটা লাইসেন্স করে দিল। তখন আমি করলাম কি তুই আমার গাড়ি দিবি? কয় হয় দিব। তখন ওর বাসায় আমার নিয়ে গেল, ওর বাসায় নিয়ে ও আমারে ও বিয়া করছে। ও আমার সে বয়সে অনেক বড়, হ্যাঁ বিয়া করছে, বয়সে অনেক বড়। কিন্তু ও বাসায় নিয়ে আমার ভাতটাত খাওয়াইটা হলো, ঘুমাইলাম। তখন কিন্তু ভাইয়া আমি খুবই পরিষ্কার, তখন আমার মানে আমি এখন যেভাবে ওইভাবেই তখন আমি মোটামুটি ভালোভাবে এখন। আর আমি ওই পিছনের আর কোনো আমার কাছে কোনো নাই। হ্যাঁ, ওই যে কারণ বাজারে যাওয়া যায়, সালাম রোডে ঘুমাইছি, ওইসব লাইনে আমার কাছে আর নাই এখন। হ্যাঁ, এরকম আমার মতো কষ্ট করে বহুত মানুষ আছে এখনো রাস্তাঘাটে। আমি আজকেও লঞ্চে এসে নামছি, সদরঘাট দেখলাম, এই জায়গাটা দেখলাম, বহুত মানুষ। আমি এদিক চাই দেখি, গাড়িতে আসি আর চাই দেখি যে রাস্তায় কত মানুষ রাস্তার পাশে ঘুমাই রয়েছে। সদরঘাটে দেখলাম অনেক মানুষ বাচ্চা লইয়া এই জায়গা লইয়া, যে সদরঘাটে ওঠার সময় দেখলাম বাচ্চা কোলে লইয়া ঘুমাই রয়েছে। তখন বলে ওই তাকে আর কই যে এই তো আমার জীবন ছিল। তখন আমি ওর কাছে গেলাম, যাওয়ার পরে ওর বউরে আমি ভাবি বলাইলাম,
ভাই উঠে বলাইলাম, বলানোর পরে যাক ওরে আমি কইলাম যে তুই কি আমার সত্যিকার গাড়ি লয়ে দিবি? তখন কইলে হয় দিমু তোরে। তখন ওরে আমি ওইখান থেকে টাকা দিলাম, 10,000 টাকা দিলাম ওরে আমি, ওর বোর কাছে দিলাম 10,000 টাকা, যে 10,000 টাকা আপনার কাছে রাখেন আমার ডকুমেন্ট। ও আমার কইছিল কয় তুই আমার ডকুমেন্ট দিতে পারোস টাকা পয়সা দিয়া, তখন গাড়ি চুরি হইতো ভাইয়া, বেবিটিসি চুরি হইতো। তখন কইছিল যে তুই যদি 10,000 টাকা জোর করে দিতে পারোস তাহলে তোরা আমি গাড়ি নিয়ে দিব। আচ্ছা, তখন ওরা আমি 10,000 টাকা দিলাম, আর 600 টাকা দিয়ে একটা লাইসেন্স করলো। ও লাইসেন্স করে গ্যারেজে নিয়ে এলো, নেওয়ার পরে প্রথম আমার জীবনে নজরুল মহাজনের গ্যারেজে আমি গাড়ি পাই, আমার গাড়ি দেয়। গাড়ি দেওয়ার পরে ওই যে যে বাসা থাকে ওই বাসায় আমি, ও আমার পাশাপাশি একটা মেস বাসা নিয়ে দেয় ভাড়া, মেসে থাকি। তো আমার সাথে কিন্তু ভাইয়া টাকা আছে প্রায় আরো 7,000 টাকা আছে আমার সাথে, ওই রাজমিস্ত্রির টাকাই আমার সাথে আছে। কিন্তু ওই টাকাটার খবর ওরা আমি বলি না, ওই টাকাটার খবর আমি বলি না যে আমার কাছে আরো টাকা আছে। আমি বললাম কি দেখ আমার জীবনে আমি যা করছি সবই তোরে আমি দিয়ে দিলাম, আমি প্রায় ওর সামনে আমি 11,000 12,000 টাকার মতো বাড়ি করি, 10,000 টাকা তোরে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর বাদ বাকি টাকাটার খবর আমি আর ওরে বলি না। 7,000 টাকা ছিল তো না, বরাবর ও কয় কি যে আচ্ছা তোরে আমি গাড়ি লই দিম। তো লাইসেন্স করিডোরে গাড়ি ছিল না আমার, 3-4 দিন রাত্রে আমার দেখাইলো, আবার নতুন করে দেখাইলো আর কি গাড়ি ছিল না। তো চালাইলাম, ওর যাত্রী লইতো, যাত্রী লইয়া ও গাড়ি চালাইতো, ও আমি গাড়ি চালাইতাম, ও পাশে বয়ে থাকতো যাত্রী নিয়ে। তখন জনকণ্ঠ আবার মতিঝিলে আসছিল, শাপলা চক্রে জনকণ্ঠ ভবন ছিল, আপনি জানেন কিনা সঠিক বলতে পারি না। জনকণ্ঠ ভবন তখন বাংলা মোটর, তখন জনকণ্ঠ ভবন আর মতিঝিলে ছিল। তখন জনকণ্ঠ ভবন সাংবাদিক ডিউটি করতো রাত্রে, পেপার টানতো রাত্রে। তখন জনকণ্ঠ ভবনে ও রাত্রে ডিউটি করতো, পেপার টানতো। আচ্ছা, পেপার টানার পরে ওই রাত্রে যখন পেপার টেপার ভরাটার পরে ও করতো কি পিছনে যায় বই, তোর আমি গাড়ি চালাইতাম। গাড়ি চালানোর পরে 4-5 দিন দেওয়ার পরে কইলো কি তুই পারবি ভাইয়া, আমার গাড়ি দিল। কিন্তু গাড়ি দিল ভাইয়া নাইটে, আচ্ছা নাইটে চালাইতেছি গাড়ি, নাইটে দিল। ও জনগণ আবার আমার ডিউটি লইয়ে দিল, ডিউটি নিয়ে দিল 5,000 টাকা মাস। রাত্র 10টায় গাড়ি লাগবে, 12টায় ডিউটি শুরু, 10টা প্লেস করতে হবে গাড়ি, 12টায় শুরু, 4টে পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত। 4টার পরে যে ট্রিপ মারবো ওইটা হলো আমাদের, আর ওদিকে যা মারবো ওটাও আমাদের। কিন্তু মাসের শেষ 5,000 টাকা আমি ওখান থেকে পাবো। কিন্তু 5,000 টাকা 1,000 টাকা যাবে কন্ডাক্টরে নিয়ে যাইবে। আচ্ছা, যে ওখানে গাড়িগুলো খাটায় সে 1,000 টাকা নিয়ে যাইবে। আচ্ছা, আর বাদ বাকি আমি 4,000 টাকা পাম। তার আমরা করতাম কি গাড়ির জমা হলো নাইটে 100 টাকা, এক নাইট গাড়ি চলো মালিকের দেওয়া লাগবে 100 টাকা। জি, তখন বেবিটিসি জমা চলে দিনে চলে 200 টাকা, 150 টাকা, 180 টাকা, 3 পদের জমায় চলতো। নূতন পুরান এভাবে সিস্টেম করে জমাটা চলতো। তাই রাত্রে দেওয়া লাগতো 100 টাকা, 100 টাকা দেওয়া লাগতো। তাই আমি ওই গাড়ি রাত্রে চালাই, আর জনকণ্ঠে আমি ডিউটি করি, আমিও ডিউটি করি, ওও ডিউটি করে। ওকে, কত সালের ঘটনা মনে আছে এটা? হ্যাঁ, এটা তখন আপনার বিএমপি প্রথম আসছে, মানে সাল বলতে পারবেন না কিন্তু আপনার ঘটনাগুলো আমি সাল বলতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, বলেন। হ্যাঁ, আমি তো লেখাপড়া করি না, যেহেতু আমার সালটা আমার মনে নাই, সঠিক আমি বলতে পারবো না। তখন ওই বিএমপি ক্ষমতায়, আমার একটু সঠিক স্পষ্ট আমার মনে আছে, বিএমপি ক্ষমতায়। তখন ওরে আমি ওই মানে গাড়ি চালাইতেছি, ওখান থেকে 4,000 টাকা করে প্রতি মাসে পাইতেছি। ওই টাকাটা আমি আর রাখবো, ওই টাকাটা রাখার মতো আমার কোনো স্থান নাই। আমি ব্যাংকেও কোনো, কিন্তু ওর বাবা আবার ওই গ্যারেজেরই ম্যানেজার, ওর বাবার কাছে আমি টাকাটা জমানো ধরলাম। ওর বাবা অনেকের টাকাই জমা রাখতো, অনেক ড্রাইভারের টাকাই ওর বাবা জমা রাখতো, কিন্তু আমার টাকাটাও তার কাছে জমা রাখলাম। কিন্তু লোকটা গুল্লির সিগারেট খাইতো, কিন্তু লোকটার ভিতরে যে এতটা শয়তানি ছিল তা আমি বুঝতে পারিনি। লোকটার ভিতরে এতটা শয়তানি ছিল, কিন্তু লোকটা সিগারেট খাইতো, চেহারাটাও লম্বা চূড়া ছিল, অনেক লম্বা চূড়া ছিল লোকটা, চেহারাটা ছিল বাঘের মতো ওর বাবার। তখন ওই বাসাতে, ওর বাসাতে আমি খাওয়া দাওয়া করি আর মেসে যাই ঘুমাই। এই মেয়েরা ওইখানে বাসা ভাড়া থাকে। ওর বাবা রিস্কার ব্যবসা করে দোলাই পারে, ওদেরও প্রায় 10-12টা গাড়ি আছে, রিস্কা আছে, আমি জানি রিস্কা। আমি তো গাড়ি চালাই এই জায়গায়, দোলাই পারে গাড়ি চালাই, তা যেহেতু আমি সবকিছু জানি। হ্যাঁ, তাই ওরা রিস্কার ব্যবসা করে, আর এই মেয়েরা গার্মেন্টস চাকরি করে। মেয়েটা আচ্ছা গার্মেন্টস চাকরি করে, কিন্তু ওদের বাসার লগে আর একটা আবার কষাই কাজ করতো, তার বাসা ছিল ওখানে একই বাড়ির ভিতরে আর কি, পাশাপাশি রুম, 3টা বাসা পাশাপাশি রুম। অনেক রুম আছিল, প্রায় 9-10টা রুম ছিল ওই বাড়িটা। তখন ওই আমি তো আমার খাওয়া দাওয়া কিন্তু ওই বাড়িতে, ওই আলতাবার ঘরে। তখন একদিন হঠাৎ করে আমারে বলতেছে এই মেয়েটা, সকালবেলা আমি গাড়ি চালিয়ে আইছি, গাড়ি চালিয়ে আসার পরে ওই ভাবির ঘরে গেছি, ভাবির ঘরে দিয়ে শার্ট প্যান্ট খুলছি, লঙ্গি পিনবো, গোসল করবো, গোসল করে ভাতটাত খাইলে যাই ঘুমাই থাকবো। তখন বলতেছে আমার হঠাৎ করে যে কই যাও। তখন আমি চায় রয়েছি যে আমি চিনি না শুনি না, হঠাৎ করে ঘরে বসেই রয়েছে, বসে রয়েছে। তখন আমার কাকি ভাত খাইয়ে যাইস, আমি ভাত রান্ধা না, ভাত রান্ধলে খাইয়ে যাইস আর পরে আইস। তখন আমি এসে আসতেছি, তখন আসতেছি পরে ওই কষাইয়ের বউ আমারে ডাক দিছে। জি জরুর, আমি কি জি ভাবি, হ্যাঁ ভাবি বলাইতাম। এদিকে আইলাম, ঘরে এলাম, ঘরে বয়
তো এই ঘরে আমি যাইতাম। আর একটা মেয়ে ছিল, ফারজানা নাম ছিল, ছোট্ট এতটুকু। ওই মেয়েটারে খুব আদর করতাম, মেয়েটাও খুব কাকা কাকা বলাইতো। হ্যাঁ, তারপরে কয়েকে যে আয় ঘরে। আমি ঘরে গেলাম, ফারজানারে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমার হাতে একটা আপেল দিল আর একটা কলা দিল ভাইয়া। আমি কই ভাবি খামো না হন? কয়েক খা। আমি কি না খামো না? কয়েক খা, একজন দিছে তোরে। আচ্ছা, একজনে দিয়েছে তোরে? একজনে দিয়েছে তোরে। আমি কি কে দিয়েছে? একজনে। কয় তুই আগে খায় পরে কমানে। আমি কই না আগে কও। কয় কি না তুই আগে খা। আমি কই না তোমার আগে কইতেও তারপর খাম। কে দিছে এটা কও। কেউ দিনে আমি দিছি, তুই খা। আমি কেছি তুমি এই কইলে একজনে দিছে, আবার কও কেউ দিনে তুই খা, তো এটা কেমন কথা কও? তারে কইতেছি। তখন কয় কি তোরে খাইতে কইছি খা, খাইতে কইছি খা। তাই আমি খাইলাম। যখন খাইলাম আপেলটা, কলাটা খাইছি, কলাটা খাবার আপেলটা একটা কামড় দিছি। তখন কয় কি যে আপেলটা আর কলাটা তোরা মুখে দিছে সালেহা। হ্যাঁ, আচ্ছা, সালেহা দিছে। জীবনের বাঁক কখন ঘুরে যায় বলা খুব মুশকিল। দেখুন, এই মানুষটা ছোটবেলায় কি একটা অসহনীয় পরিবেশের মধ্যে বড় হয়েছে, তারপরে জীবনের একটা লম্বা সময় প্রায় 2 দশকের মতো সে হচ্ছে ফুটপাতে কাটালো। সেখান থেকে কেউ একজন তাকে নিয়ে গেল, কুড়িয়ে নিয়ে যাওয়াই বলবো আমি, নিয়ে গিয়ে একটা কাজ দিল। সে কাজের পরে সে সব নিজের পরিশ্রম করে দাঁড়াবার চেষ্টা করছে, এবং সেখানেও একজন মানুষ যখন হয়তো পরিণত বয়স, সে সময় এসে কোনো একটা মেয়ে হয়তো তার হৃদয়ে স্থান করে নিচ্ছে। অদ্ভুত এই জীবন। এবং আমরা তো জন্মের পর থেকেই প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা দৈহিকভাবে হোক বা মানসিকভাবে হোক, যেটা যে জায়গাটা থেকেই হোক না কেন। কথার এই কারণেই বলছি সামনে এগিয়ে যাওয়া বলতে আমি বিষয়টা বোঝাচ্ছি যে আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। ইটস আ জার্নি, লাইফ ইজ এ জার্নি। এবং এই জার্নিতে আসলে থেমে থাকার কোনো সুযোগ নেই। আপনি হয়তো কোনো একটা কাজ করলেন না, তার মানে যে আপনি থেমে আছেন, বিষয়টা কিন্তু এরকম না। সময় আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, বার্ধক্য আসছে, তারপরে হয়তো মৃত্যু আসবে। এবং অভিজ্ঞতা, জাস্ট সময়ের গতিটা এত স্পিডি, মানে আপনি যদি একটু নিজেকে সময়ের ওপর রাখেন, দেখবেন জীবনে প্রতিদিন আপনি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। সেই অর্থে একটা জীবন তো হরেক রকম অভিজ্ঞতার সম্মিলন হবেই। এবং এটা প্রথম না আজকের এই জীবন গল্পে। প্রতিটা জীবন গল্পই আমাদেরকে প্রতি মুহূর্তেই ভাবনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই ভদ্রলোক আসলে কোথায় আছেন সেটা আমরা দেখব একেবারে শেষ ঘন্টায় এসে। একটা কথা বলতে চাই এই পর্যায়ে এসে, যেহেতু মাথায় মোড় চলেই আসলো, সেটা হচ্ছে ডু নট ইরেসপেক্ট এনিবডি। কজ রাস্তায় যে লোকটি ছালা জড়িয়ে ধরে বসে আছে, ওই মানুষটাও জীবনে অনেক কিছু হতে পারে, কিংবা আপনার জন্য ভয়ানক রকম উপকারের হতে পারে। সো প্রত্যেকটা জায়গায় আসলে সম্ভাবনাময়। হ্যাঁ জি, জহিরুল ভাই, তারপর কি হলো? তখন তার সাথে তো এই খাওয়া দাওয়া খাইলাম, কলা খাইলাম, কলা খাওয়া আপেল খাওয়া দিলাম। তখন ওই কথা বললো, বলার পর আমি বললাম যে ভাবি ও আমারে আপেল দিব কা, কারণটা কি? কয় তুমি কারণ বোঝো না? আমি বললাম কি না, তুমি আমার কও। কয় তোমার কারণ বোঝা লাগবে না, তুমি খাইছো, খাইলে তুমি কেন ভাত খাইছো ওই বাসায়? আমি কি না। কয় তাহলে এখান থেকে খাইয়া যা। ওই ফারজানার বাবা কিন্তু কষাই কাজ করতো যাত্রাবাড়িতে। আমি বললাম কি না ভাই, ভাত পরে এসে খামো আনে। কয় আরে এনে খাইয়া যা। তা ভাত খাইতে বইছি, ভাত দিছে সামনে, ভাত সামনে দেওয়া জোর জবরদস্তি করতেছে, ভাত খেয়ে যা। তখন কইলাম কি তার ভাত দিছে থুয়ে যাবো, তাই খাইতে বইছি। খাইতে পারবো তখন বলতেছে যে এই ঘটনা তোরে ও ভালোবাসে। আমার সরাসরি বলে দিল ভাবি তোরও ভালোবাসে, কিন্তু তোর সামনেও কোনো কথা বললাম, তো সকালে কিছু বলছিল, আমি এই কথা বলছিল। তারপরে তোর কি পছন্দ হয়? আমি কি পছন্দ না পছন্দ সেটা এখন কি বলবো? আমার তো এখানে কেউ নাই, আমার এখানে কেউ নাই। আর আমার পছন্দ হইলেও বাকি না হইলেও বাকি, আমার তো যায় কেউ নাই, আমার ঢাকা শহর কেউ নাই। আছে একমাত্র শুধু আলতাবের তা আমি গাড়ি চালাই, তারও আমি 10,000 টাকা আগে দিয়ে লইছি। ততদিনেও আপনি বাড়ি যাননি? না। ওকে, মানে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি বেঁচে আছে মারা গেছে, না কোনো খোঁজ খবর না? ওকে, কোনো খোঁজ খবর নাই। বাড়িতেও আমি যাইতেছি না, আমি আমার কোনো আত্মীয় স্বজন নাই, আর আমি বাড়ি দিনে অনেক বছর হয়ে গেছে। তো যেহেতু এটা ভাবি আমার পক্ষে সম্ভব না মনে হয় যে, আর এ ধরনের কোনদিন হবেও না, তার চেয়ে ভাবি আমার দিক দিয়ে তুমি মাফ করে দাও। কয় আগে জিগাই দেখে আমি কি হয়। তখনও আমারে পরের দিনকে আবার বলতেছে, ডাক দিছে আমারে, হাত দিয়ে ইশারা দিছে, যাতে আলতাপ বাইরে ছিল এবং ওর বউ পাকঘরে ছিল, এই জন্য হাত দিয়ে ইশারা দিছে, কয় টুক শুনে যাস, কথা শুনে যাস। তখন বলার পরে এমন বলতেছে যে তুই একটা কাজ কর। আমি কি? কয় তুই ওরে নিয়ে ঘুরতে যা, ঘুরতে যাই ওরে তুই সব কথা খুলে বল। ও বলছে যে তোর সাথে ও সম্পর্ক করবে। আমি কি ভাবি এটা আমি কিভাবে যাবো? কয় আমি তোরে দিয়ে আসবো। আমি কোথায় দিয়ে আসবা? কয় তোরে আমি আগে যাত্রাবাড়ি দিয়ে আসবো। মেয়ে তুই আগে যাবি যাত্রাবাড়ি, ওরা আমি যাত্রাবাড়ি নিয়ে যাবো, ওইখান থেকে তোরা যাবি, ঘুরতে যাবি। কোথায় যাবো? হ্যাঁ, ভাবির আর জিজ্ঞেস করলাম যাবো কোথায়? আমি কিন্তু তুমিও চলো, ভাবির কইলাম। কয় কি যে না আমি যাবো না, তুই আমি গেলে ধরা খাই যাবো, তোরা যা।
তখন ওরে নিয়ে যেমন যাত্রাবাড়িতে আগাই দিয়ে গেছে, আগাই দিয়েছে ওরা রমনা পার্কে ঘুরতে আইসি ওরে নিয়ে। তো ঘুরতে আইসা ওরে ও ওখানে আমি এখানে, এত দূর তফাৎ, মানে কেউ কারো ইতে না, রিস্কে আসছে ঠিকই, কেউ কারো কাছে বসি না, আচ্ছা দূরত্বই। তখন আমি বললাম কি, ওরে বললাম সালা, নাম ধরে বলতেছি তখন, যে দেখেন ডাইরেক্ট আমি তখন আপা করে বলাই আর কি, সালে আপা আপনি যে, তখন আমার ঠাস করে বললো কি যে আপনি ওইভাবে নাম এই সালে আপা করে আর বলায়েন না, এমনি বললেন, এমনি কথা বল, হয়তো নাম ধরে এখন। তারপর আমি নাম তোমার কোনো দিলাম না, আমি কই শোনো, কই কি, আমি কই তুমি যে সম্পর্ক করতে চাইতেছো, কিন্তু আসলে কিন্তু আমার ঢাকা শহর কোনো গার্জিয়ান নাই, তুমি ভাবে আমি কিন্তু একা, আচ্ছা আমি দুনিয়ায় একা। আমি তার কাছে বললাম যে আমি এই দুনিয়ায় একা, আমার না আছে মা, না আছে বাপ থাইকাও নাই, বাবা চাকরি করে, কিন্তু সে বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি অনেক বছর ধরে ঢাকাতে থাকি, আমি যার আন্ডারে গাড়ি চালাই তাকে আমি 10,000 টাকা দিয়ে নিছি। সালিহাকে বললেন এগুলো আপনি? বললাম সবকিছু, যে আমার কিন্তু কেউ নেই, আছে ঘরে সৎ মা। আমি যদি তোমাকে নিয়ে, আমার দেশও চিনি, বাড়িও চিনি, কিন্তু আমি যদি তোমাকে নিয়ে বাড়ি যাই, কিন্তু আমি সৎমার তারা কিন্তু তুমি থাকতে পারবো না, তুমি দেশে থাকো না। কিন্তু ঢাকা শহর আমার পক্ষে সম্ভব না আবার বাড়ি করার। বাট যা পাই গাড়ি চালাইয়া কিছু খাই, আর কিছু থাকে আলতাবার বাবার কাছে জমাই। সেখানে কত টাকা কি হয়েছে তা আমি হিসাব করলে বুঝবো, আমার খাতায় লিস্ট আছে, নোটবুক আছে। বললাম হ্যাঁ, কিন্তু এই নিয়ে তার সংসার চলবে না। জি কয়েক তুমি কি আমারে ঢাকা শহর রাইখা, আমারটা সরাসরি বললো, ঢাকা শহর রাইখা তুমি কি ঘর ভাড়া দিয়ে থাকতে, তুমি চাকরি করলে, আমি চাকরি করলে, তুমি গাড়ি চালালে, তাতে কি আমার সংসার চলবে না? আমার বলতেছে। আমি কই তাও তোমার গার্জিয়ান তোমার সাথে বিয়ে দেবে না, জানিস না বিয়ে দেবে না, সেটা আমি ম্যানেজ করবো। তো এইবার মনে করেন ভাইয়া প্রায় 2.5 বছর মতো চললো ওর সাথে সম্পর্ক। কিন্তু ভাইয়া ওই ঘুরতে একদিনই গেছি, আরেকদিনকে শুধু ছবি দেখতে গেছি হলে, আর কোনোদিন ওর সাথে আমি কোথাও ঘুরতে যাইনি। এমনি কথাবার্তা চলতো, ওই যখন অফিসে যাইতো না তখন কথাবার্তা চলতো, আর যখন অফিসে ছুটি হইতো তখন আসার সময় কথা বলতাম ওর সাথে, এতটুকুই, এর বেশি কিছু না। তখন আমি ওই আলতাবের আবার একটা বন্ধু ছিল, নাম ছিল দুলাল, ওর সাথে আবার আলতাবের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। ওই দুলাল ছেলেটা অনেক খারাপ বলতে, ও দুলাল, তখন আমি ওই মেয়ের সাথে যে সম্পর্ক, সালার সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু ওই জিনিসটা টের পাইতে পায় ওই ছেলে আর বাবা, টের পাইয়া যায় যে আমার সাথে ওর সাথে একটা সম্পর্ক হয়েছে। আচ্ছা, সম্পর্ক হওয়ার পরে তখন টের পাইয়া ওরা আর আমাকে জানায় না, কাউকেও জানায় না। ওর বাবা মানে ওর মায়েরও মনে হয় যে বলে নাই, কিন্তু ওর বাবা জানতে পারে, সবকিছু জানতে পারে। মানে ওর বাবা আবার আলাপ করছে গিয়ে আলতাবের বাবার সাথে, যে এইভাবে ওই ছেলেটা আপনার কি হয়? তখন ওই আলতার বাবা বলছে আমার কিছুই হয় না, এইভাবে পার্টে সবকিছু সে আবার বলে দিয়েছে। বলে দেওয়ার পরে এখন চিন্তা করতে হবে যে মেয়েরা যখন আজকে ওই ওর বাবা সালেহার বাবা টের পেয়ে গেছে যে ওর সাথে আমার সাথে মেলা দিনের সম্পর্ক হয়ে গেছে, প্রায় 2.5 বছর 2.5 বছর সম্পর্ক হয়ে গেছে, যেহেতু আপনি বললে ছুটবে না, তখন সে কি করলো, রিস্কাগুলো বেঁচে ফেলাইলো ভাইয়া। রিস্কাগুলো বেচা একবারে ওইখান থেকে সাইরা চলে গেল দেশে। হঠাৎ করে একদিন গাড়ি নিয়ে টাকা খাই না, মাল সামান সব ভৈরা, কিন্তু ওর মায়েরাও বলছে কিনা তাও বলতে পারি না। মাস শেষেরও বাকি আছে মানে 4-5 দিন। এমনটাই মাল সামান সব ভরে টেরা, আমি মেসে ঘুমাই রয়েছি, আমিও জানি না, ঘুমাই রয়েছি। মাল সামানা ভরে টেরা চলে যেতেছে ট্রাকে। ওদের বাড়ি ছিল মাদারীপুর কালকিনি থানা, চলে গেল। আচ্ছা, তো এমন টাইমে যখন মাল সামানা ভরতেছে, এমন টাইম ওই কষাইয়ের বউ ফারজানার মা, সে আমার বাসায় গেছে, যাই আমার ডাকতেছে, হ্যাঁ এই ওট উঠছি ঘুমিটা, এদিকে আইসি। কয় কি? আমি কি ভাবি? কয় এই ঘটনা সালার তো লই যেতেছে, ওর বাবা তো নুর ইসলাম খা টের পায়া সব ফ্যামিলি সহকার সব দেশে চলে যেতেছে, কি করবি? আর আমি কই কি করবো কোন? কয় তুই একটা কাজ কর। আমি কি? কয় তুই, আমি ঠিকানা রেখে দেবো, তুই ঠিকানা মতো তুই টেলিগ্রাম করবি, আমার বলতেছে। তাহলে তুই যা থাকতে ওই যা থাকবি, এ কিন্তু সব কিন্তু করে দিতেছে কিন্তু ওই ফারজানার মা। তারপরে আমি ওই এখান থেকে আমি ওরা চলে যাওয়ার পরে আমি যে গেলাম, কিছুদিন পরে প্রায় 3-4 মাস পরে একটা টেলিগ্রাম আসছে, ঠিকানা দিয়ে দিয়েছে এখান থেকে, আর ওখান থেকেও ঠিকানা দিয়ে দিতেছে। টেলিগ্রাম আসছে কি তার বিয়ে হয়ে যেতেছে, শুক্রবার দিন তার বিয়ে হয়ে যেতেছে। আমার কাছে টেলিগ্রাম আসছে বুধবার। আচ্ছা, ওই ফারজানার মার বাসায় টেলিগ্রাম আসছে। তখন বুধবার দিন আমার কাছে টেলিগ্রাম আসার পরে আমি যাই আলতাবের আব্বার কাছে বললাম যে কাকা, তার কাকা বলাইতাম যে কাকা আমারে ফারজানার মা আমার যেটা শিখাই দিল আর কি, যে তুই কিছু টাকা নিয়ে তুই দেশে চলে যা। তা আমি যাই বললাম যে কাকা আমারে কিছু টাকা দেন। সে আমারে বললাম কয় টাকা? আমি বললাম কি 1020 টাকা দেন 1020। তার কাছে আমি হিসাব করে দেখলাম তার কাছে আমার 80,000 টাকা জমা হয়েছে।
তার কাছে আমার 80,000 টাকা জমা আছে, আমি খরচাপাতি গিয়েও তার কাছে আমার 80,000 টাকা জমা আছে। তা আমি বললাম আর 20,000 টাকা দেন। তা সে কইলো কি বাবা আমার কাছে এখন টাকা নাই, তোরে আমি 1010 টাকা দিতে পারি। টাকা দিয়ে কী করবি? আমি টাকাটা আমার লাগবে, টাকাটা আমার লাগবে। তাই কইলো কি সে আমার 10,000 টাকা দিয়েছে, পরে 10,000 আমি দেন 10,000 টাকা দেন, আর আপনি আমার দেন টাকা রাখেন, আমার টাকা লাগবে, টাকা লাগবে। এই কথা বলছি, বলার পরে কয় আচ্ছা ঠিক আছে। আমি আসছি ওখান থেকে, আমি টাকাটা নিয়ে 10,000 টাকা নিয়ে আমি ওদের বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে তখন আমি ওদের বাড়ি যেয়ে উঠি। বাড়ি যেয়ে ওঠার পরে ওর বাবা এক পর্যায়ে আমার উপরে খুব রাগ হয়ে যায়, আর ওর মাও খুব রাগ হয়ে যায়। ওর মা হাতে পায়ে দৌড়াদৌড়ি করে, বাবা তুমি এই রাত্রে চলে যাও। মানে চাচ্ছিল না আপনার সাথে বিয়ে দিতে? এই রাত্রে চলে যাও, এই রাত্রে তুমি যদি থাকো তাহলে বাবা আমার মান সম্মান থাকবে না। শুক্রবার দিনে ওর বিয়ে হয়ে যেতেছে, জি, অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে, বাজার সদায় করেন না। আমিও দেখতেছি যাই যে বাজার সদায় আসলেও করা। তাই এই কথা বলার পরে কিন্তু এর ভিতরে ওর সাথে আমার সাথে, এই যে একদিন শাহ আলী বাবার মাজারে গেছিলাম ভাইয়া, শাহ আলী বাবার মাজারে নিয়ে গেছিলাম ওরে, ও গেছিল আমার সাথে। যার পর ওই আমার কইছে শাহ আলী বাবার মাজারে গিয়ে আমার সব কথা শুনে ও রাজি হয়েছে। আমি বললাম তুই মাজারে গিয়ে কইতে পারবো? হ্যাঁ পারবো। তখন মাজারে গিয়ে কইছিল যে আমার জীবনে যদি আমি বাইচা থাকি তাহলে সংসার করবো তোমার সাথে, যদি বাইচা থাকি, আর যদি মারা যায় তাহলে তো চলে গেলাম। আর তুমি কি কও? আমি করলাম তখন আমি ওর সাথে কথা দিছিলাম যে যা, আমিও যদি বাইচা থাকি আর যদি আমি বিবাহ করি তাহলে তোমার আমি বিবাহ করব। ওরা আমি বললাম এই কথাটা, বলার পরে ওই কথাটাই ধরে রাখছে। তো যাওয়ার পরে ওর মা যখন যতবার আমার চেষ্টা করতেছে, ওর চাচারা যতবার আমার চেষ্টা করতেছে, ততবারই ও ব্যারিকেড দিতেছে। ও বলতেছে না, যদি আমার বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার এই ছেলের সাথে বিয়ে দাও, আর যদি না দাও তাহলে কিন্তু বিবাহ দুইটাই হবে একলগে। সরাসরি বলে দিল সালেহা। হ্যাঁ সালেহা বলে দিল। কিভাবে কয়, আমার তোমরা একদিকে বিয়ে দেবো আর একদিকে ওখানে যাই উঠবো আমি লাশ, কেউ ঠেকাইতে পারবে না, আমি যে কোনো প্রকার আমি সংসার করবো না, আর তোমরা কোনটা করবো ভাইবা দেখো। তখন এক পর্যায়ে মানে বাড়ির ভিতরটা হই পড়ে প্রায় মানুষ হয়ে গেছে প্রায় 150 ওই বাড়িটার ভিতরে। তখন আমি ওখানে স্টেট ওখানেই আমি, তখন মানে আমি এক পা পিস পাও দেই নাই। এবং ওই বাড়ির যেহেতু মেয়েটা ফাইট করছে সুতরাং আমার এখান থেকে পিস পা দেওয়ার কিছু, যেহেতু আমার কোনো কথাই নেই এই জায়গায়, আমি কোনো কিছু বলতেই আছি না, কিন্তু আমারে ওরা অনেক চেষ্টা করতেছে। তখন ওরা এক পর্যায়ে জিজ্ঞাসা করছে ডাইকেই, ওই দেশের মান্যগণ্য ব্যক্তি নাম হলো সিরাজাহন, তার কথায় মানে চেয়ারম্যান ওড়ে বসে, সে আসছে ওইখানে এসে আমার বলতেছে তোমার বাড়ি, আমি বললাম সবকিছু বললাম, তোমার গার্জিয়ান? আমি আমার গার্জিয়ান বলতে কেউ নাই। সরাসরি আমি বলে দিলাম আমার গার্জিয়ান বলতে কেউ নাই। হ্যাঁ, আমার বাবা সরকারি চাকরি করে এইভাবে। তখন বলার পরে তখন মেয়েরে জিজ্ঞেস করছে তুই কি ছেলের সাথে বিয়ে হবি? কয় কি হ্যাঁ। তখন আমার শ্বশুর বললো, তখন তোমার শ্বশুর হয় নাই, ওর বাবা আর কি বললো যে ও যদি এই ছেলের সাথে বিয়ে হয় ও আর কোনোদিন আমার মুখ দেখবে না, মানে ওরা আমি তেজপুত্র করে দেব। আচ্ছা, মানে ওরে আর ঘরে উঠাবে না। জি। হ্যাঁ, বলার পরে এখন ও বলতেছে যে আমি যদি আমার তদবিরে থাকে, আমার 4 আঙ্গুল কপাল থাকে, তাহলে আমি ওর ভাত খামো, যেহেতু ওর সাথে আমি কথা দিছি। আর যদি না থাকে তাও আমি আর তোমার বাড়ি আর কোনদিন আসবো না, আমি আর কোনদিন আসবো না। আমি নিজের পায়ে চেষ্টা করে দাঁড়াবো, না হলে আমি মারা যাবো যেখানে যাই, কিন্তু আমি আর এই বাড়িতে আসবো না। কিন্তু আমার বিয়ে দিলে এই ছেলের সাথে দিতে হবে, ওর সাথেই বিয়ে দিতে হবে। ডাইরেক্ট ও বললো, স্টেট কার্ড বলে দিল ওই জায়গায়। তখন সিরাজওয়ান কইলো কি দেখো নুর ইসলাম ডাক দিয়ে গেছে, যেহেতু মেয়ে এক পায়ে রাজি, তুমি বিয়ে দিয়ে ওখানে অসুখী হবা, তুমি এর চেয়ে বরংস বিয়ে এখানে তুমি দিয়ে দাও। হ্যাঁ, ভাগ্যে যারা নসিব আছে, অনেক মেয়ে সারাসারি হয়ে যায় না, তারা আবার বিয়ে হয় না, তুমি একটা কাজ করতে বুঝো। তা আমার শ্বশুর কোনো প্রকার রাজি হলো। আমার শ্বশুর বললো, সরাসরি বললো কি যে আমি এই মেয়ের পরিচয় দেবো না, মেয়ের পরিচয় দেবো না। তো পরিচয় দেবো না, না। সিরাজওয়ান আমারে ওই রাত্রেবেলা আমারে নিয়ে গেল তাদের বাড়ি, বিয়ে দেবে আর কি আমার সাথে কইয়া গেল, বিয়ে দেবে আমার সাথে নিয়ে গেল, মেয়েও নিয়ে গেল, নিয়ে যাবে। আমার বলছে যে তোর সাথে টাকা আছে কত? আমি কইলাম কি যে আমার ওই 10,000 টাকা নিয়ে গেলাম, আবার ওই ফারজানার মার কাছ থেকে নিয়ে গেছি 3,000 টাকা, আমার কাছে প্রায় আরো 1,000-3,4 টাকা ছিল, প্রায় মোটামুটি 18-19,000 টাকা আমার সাথে তখন। ওই 10,000 টাকা নিয়ে, টাকা তো শুধু ওই 10,000ই না, আমার কাছে তো কিছু ক্যাশ টাকা ছিল। জি, ওই টাকাটা নিয়ে আমি কইলাম কি যে এই টাকা আছে, কয় তাহলে একটা কাজ কর, তুই ঢাকা ওঠার মতো কোন জায়গা আছে? আমি একটা ভরসা করছিলাম যে ফারজানা আমার কাছে উঠবো, ওই জায়গায় উঠছি, ওটা রাস্তা আমার ওইটাই, এছাড়া কোনো রাস্তা নাই। তখন আমি ওরে ওখানে তারা বিয়ে দিয়ে দিল, আমার সাথে বিয়ে দিয়ে দিল। কত সালে বিয়ে করলেন সেটাও মনে নেই? হ্যাঁ, আজ থেকে কত বছর আগে? 2000 সালের 1 বছর বাকি আছে আর কি, 1999 সালে। আচ্ছা ঠিক আছে, বলেন। 1999 সালে, এটা আমার স্পষ্ট খেয়াল আছে, এই জিনিসটা আমার খেয়াল আছে। 1999 সালে আপনি বিয়ে করলেন? হ্যাঁ হ্যাঁ, 1999 সালে আমি বিয়ে করলাম। বিয়ের পরে আমি ওরে নিয়ে এখন বলতেছে যে তোর কাছে টাকা আছে কত? এই টাকা। তখন স্বর্ণের বলি ভাই 3,000 টাকা,
3,000 3,500 টাকা স্বর্ণের বড়ি। তখন কইলো কি যে নাকফুল কেনা লাগবে না, এটা নাকফুল টুল কিনে দেওয়া লাগে না। তখন সেরাজন আমার বলতেছে, আমি কি কয় তার আবার একটা মেয়ে আছে, মেয়েটা স্কুলে পড়ে, ওই মেয়েটারে আমার সাথে আর তার স্ত্রী পাঠাই দিল যে তোমরা কিছু মার্কেট করে নিয়ে আসো, টাকা তো ওরই, কিছু মার্কেট নিয়ে। তাই আসলো, আসার পরে প্রায় 1,000-2 টাকার মার্কেট করছে, নাকের ফুল টুল নিয়ে শাড়িটারি যা কিনছে 2-3 হাজার টাকার মার্কেট করছে আর কি টোটালে। তারপরে আমি কইলাম কি এটা কাজ করেন কাকি, কয় কি? এখন ওই মেয়েটা ওই যে এই সেরাজনের মেয়ে বলতেছে, কয় এই সালিয়ারে তুমি কিছু দেবা না? আমি একটা ওরে মানে একটা চেইন দিলাম, 2টা কানের এক জোড়া কানের কিনে দিলাম, দিয়ে আমি চলে আসলাম ওখান থেকে। আসার পরে বিবাহ দিয়ে দিল, পরের দিনকে আমি ঢাকা চলে আসি। আমাদের কিন্তু ওখানে কোনো এই রাত্রে বিয়া দিছে, বাট আমি ওইখানে ওই রাত্রে ছিলাম, সকালবেলায় আমরা ঢাকাতে রওনা হয়ে চলে আসি। সকালবেলা আসতে বলতে সকালবেলায় রওনা আসতাম, গাড়ি পেয়ে গাড়ি না পাওয়ার পরে আমরা লঞ্চে চলে আসি। জি, বিকেলে এসে সকালের নামি, সকালে এসে ফারজানার ওই কষাইয়ের বড় বাসা যাই, ফারজানা আমার বাসা যাই, কষাইয়ের বাসা যাই, ওইখানে রাত্রে থাকি। রাত্রে ও থাকে ওইখানে, আমি মেসেই থাকি। তারপরের দিনকে ঘর ভাড়া নেই, ঘর ভাড়া নিয়ে যাক জীবনযাপন করতেছি ভালোই। করার পরে 2000 সালে আমার বড় ছেলের জন্ম হয়, 2000 সালে। আচ্ছা, বড় ছেলে হওয়ার পরে যাই হোক, আমি এখন ও বলতেছে কয় কি চলো, যখন আমরা তো তখন মোটামুটি ভালোই আর কি। এর ভিতরে দেখেন, আমি যখন বিবাহ করে নিয়ে আসি, ওই যে আলতাবার বাবার কাছে আমার এতগুলো টাকা ছিল, ওই লোকটা আমার একটা চিট করে কিভাবে? ওরা আমার টাকাটা দেয় না, কোনো প্রকারে আমি টাকাটা উঠাতে পারি না, কোনো প্রকারে ভাই আমি টাকাটা উঠাতে পারি না, আজও বলতো আমি টাকাটা উঠাতে পারিনি। ওখান থেকে আমি 1,030 টাকার মতো নিছিলাম টোটাল, অনেক কষ্ট করে। 10,000 টাকা আর 20,000 টাকার জায়গায় আপনি কোনো রকমের 10, 20, 30,000 টাকা 30,000 টাকা নিছি টোটাল। হ্যাঁ, ওর খাতা আমার কাছে এখনো আছে, ওই খাতাটা আমার কাছে, কিন্তু ওর কাছ থেকে আমি 8 টাকা নিতে পারলাম না, কোনো প্রকার নিতে পারলাম না। 5,000, 2,000 টাকা করে নিলাম। কিন্তু তার একটা মনে টার্গেট ছিল, ওই আলতাবের একটা শালি ছিল এক পাও ল্যাংরা, ওই মেয়েটা আমার কাছে বিয়ে দেবে করে। কিন্তু পরে জানতে পারছি, এই কারণে আমার টাকাটা দিল না দেবার টাকাটা মার খেয়ে গেলাম, ওই জায়গায় কঠিন একটা মার খেয়ে গেলাম টাকাটা নিয়ে। ওই টাকাটা দিলে আমার কিছুটা আমি করতে পারতাম, কিন্তু ওদের ছাড়াই এখন আমি গাড়ি পেলাম ভাইয়া। ওদের আর বিয়ে করার পরে ওরা আমার আর গাড়িও দিল না, টাকা পয়সা দিয়ে আমার একটা দিয়ে দিল। তখন ওই পাশাপাশি অনেক বুঝতে গাড়ি চালাইছিল জায়গায়, পাশাপাশি একটা গ্যারেজ আমার গাড়ি দিল, পরিচয় ছাড়াই গাড়ি দিল। গাড়ি দেওয়ার পরে আমি ওখান থেকে গাড়ি যদি চালাই, 2000 সালে আমার বড় ছেলের জন্ম হয়। জন্মের পর আমার বড় ছেলেটা নাভিটা ফাইটা পুষ বেরিয়ে গেছিল, তা ভাইয়া নাভিটা শুকিয়ে গেছিল, সুগার নাভি প্রায় 1 মাস পরে নাভিটা ফাইটা পুষ বেরিয়ে গেছে। মানে ওইখানে কিছু রয়ে গেছিল মনে হয়, যে মানে কোনো কিছু হয়েছিল আর কি, পুষ বেরিয়ে গেছে। তো ওই ছেলেটা ডাক্তার দায়িত্ব আল্লাহর রহমত, উপরে আল্লাহর দয়া, আমার উপরে উপরে আল্লাহর সহায়, আমার ওই ছেলেটা বাইসে আছে, সুস্থ হয়ে যাওয়ার পরে ও কয় কি, আমার স্ত্রী কয় কি যে তুমি একটা কাজ করো। কয় কি, আমাকে এই ছেলে তো আমি চাকরি করতে পারি না, আর মোটামুটি ভালোই চলো তুমি দেশে যাও। তখন আমি দেশে চলে গেলাম, একা দেশে গেলাম। আমি আগে দেশের পরিস্থিতি দেখে আসি, মানে অনেকদিন করার পরে যে দেশের পরিস্থিতি দেখে আসি, কারণ আমার তো ভবিষ্যৎ তারা করতে হচ্ছে, আমার ছেলে হয়েছে, আমি চিন্তা করতেছি আমার বাড়ি ঘরে একদিন যাইতেই হবে, দেখি যাই আগে কি হয়। তখন ভাইয়া দেশে গেছি, আমার কেউ চেনে না ভাইয়া, আমার দেশের মানুষ আমার কেউ চেনে না। কত বছর পরে গেলেন? প্রায় 20 বছর। 20 বছর পরে দেশে গেছেন, না চেনাটাই স্বাভাবিক। হ্যাঁ, ছেলে নিয়ে দেশে গেছেন, বউ নিয়ে না? ওই মুহূর্তে আমি ছেলে নিয়ে যাইনি আর কি, তার মানে প্রথমে একলা গেছি। আচ্ছা, যাওয়ার পরে কি দেখলেন? যাওয়ার পরে আমার ওই চাচার কাছে যাই, আমি জিজ্ঞেস করি যে সোনালী সর্দারের বাড়ি কোনটা, মানে চাচায় হাল চাষ করতেছে, আমার মেজো চাচায়। আচ্ছা, হাল চাষ করেছে খেতে, কিন্তু আমার স্পষ্ট আমার গ্রামে কিন্তু আমি যাই পড়ছি, আমি কিন্তু অন্য কোনো গ্রামে যাই। মানপয়সা কিন্তু 3টা ভাইয়া, একটা নলসিটি মানপয়সা, একটা ঝালকাঠি মানপয়সা, একটা উত্তর মানপয়সা। ঠিক আছে, বলেন। আমার মানপয়সা আমি যাই পড়ছি, চাচার কাছে জিজ্ঞেস করতেছি যে কাকা, হ্যাঁ কাকা কয়ে বললাম দিয়েছে, কাকা সোনালী সর্দারের বাড়ি কোনটা চেনেন? তখন আমার মুহূর্তে সে চায় রয়েছে, কয় তোমার কি হয়? আমি কি, আমার বাবা হয়। তোর নাম কি জহিরুল? আমি বললাম কি জি। কয় তাহলে তুই আমার চেনোস? আমি বললাম কি না, আমি চিনি না তো। কয় আমি তোর কাকা মানিক। হ্যাঁ, ধরে আমার কান্দন লইলো, বুকে জড়াই ধরে আমার কান্দন লইলো, এমন কানলো মনে হয় যে আমিও কান্দি, হেও কান্দে, আমার শরীর ভিজে গেল। সেই চাচা দেশ থেকে চলে যেতে বলেছিল? হ্যাঁ, সেই চাচা, মেজো চাচা, মানে বলেছিল যে তুমি আর কখনো ফিরবা না। তখন মানে আমার ধরে যে কান্দন লইলো, মানে বিশ্বাস করবেন না, গরু তো খাড়াই রয়েছে, আলের গরু, আর সে যে একটা কান্দন লইলো, হিসেরে কানতে চাচা আমার কান্দের উপর পড়ে গেল, অজ্ঞানে পড়ে গেল চাচায়। এখন ওই যে পাশে যে আলস হয়, 4-5 জন লোক দৌড়ে আইছে। কি হয়েছে? হ্যাঁ, দৌড়ে আইছে, আইয়া আমার দেখছে, আমার তো কেউ চেনে না, আমার কেউ চেনে না। আন কয় চাচা তো অজ্ঞান হয়ে পড়ে গেছে।
আমার একটা ভয়াবহ জিনিস হয়ে গেছে। কি নাকি বলেছে, কি নাকি হয়েছে? আর তোমার বাড়ি কোথায়? আমি কইলাম তোর সবকিছু বললাম, আমার কাকা লাগে। আর আমি সরাসরি করতেছি আমার চাচা লাগে, আমার চাচা লাগে। কয় তোর নাম কি? আমি কি আমার নাম জয়রুল, আমার নাম জয়রুল। এই কথা বারবার কইতেছি। আর কয় তোর বাবার নাম কি? আমি আমার বাবার নাম ছোটনালী সর্দার, ডাক নাম ছোটনালী সর্দার, ভালো নাম আজহার আলী সর্দার। যে বললাম, তারপর সবাই চিনছে, চেনার পরে সবাই আমাদের যে চাচারে লইয়া আমারও লইয়া বাড়ি যেতেছে। ভাইয়া বাড়ি গেছি পরে তো চাচাও কান্দন তো, কিন্তু আমার মনে হলো যে আমার মাথায় মনে হয় যে বিনা মেঘে বিনা বৃষ্টিতে মনে হয় ঠাড়া পড়ছে। দেখেই এতদিন পরে দেখার পরেও হ্যাঁ, সে কোনো প্রকারে মেনে নিতে চায় না যে আমি তার এই ঘরের সন্তান। এই জিনিসটা সে আর মেনে নিতে পারতেছে না। সে বলতেছে এই ছেলে চিনি না। আর দেশের মানুষ না প্রায় 200-300 মানুষ এসে দেখতে, ভাইয়া পুরা গ্রামের মানুষ এসে দেখতে। 20 বছর পরে 20 বছর পরে একটা ছেলে আসছে, পুরা গ্রামের মানুষ এসে দেখতে, আমারে দেখতে আসছে। দেখার পর কোনো প্রকারে মানতেছে না। তা ওখানে আমি বেড়াইলাম, চাচাও ঘরে প্রায় খাওয়া দাওয়া করলাম, 6-7 দিন বেড়াইছিলাম। বেড়ানোর পরে আমি কোয়েটে চাচার কাছে কোয়েটে, কিন্তু বলি না যে বিয়ে করছি। বাবা কোথায়? বাবা তখনও চাকরি করে। 20 বছর পরে গেলেন, বাবার সঙ্গে দেখা হলো না? না, দেখা হলো না। বাবা খবর পাইছে, কিন্তু বাবা দেখা করতে আসলো না, আসতে পারে না আর কি, চাকরি অবস্থা আসতে পারে না। আর আমিও ততটা বেশি করে নিয়ে চিন্তা করছি। আমি কাকার কইছি যে বাবা কইছে যে ওরা রাখতে, আমার রাখতে কইছে যে ওরা রাখো, আমি আসতেছি কয়েকদিন পরে, আমার ছুটি দিয়েছে, তোরা বাড়িতে যাইতেছে না, ওরা রাইখা দাও, আমি আসতেছি। আমি কাকার বললাম, কাকা আমি কয়েকদিন পরে আমি আসতেছি, কয়েকটা দিন পরে আমি আসতেছি। এগুলো কাকার কয়ে 4-5 দিন পরে আমি ওখান থেকে চলে আসি, কারণ আমার তো এদিকে আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। আমি ঢাকাতে চলে আসি। চলে আসার পর আমি কইলাম কি এই ঘটনা আমার ফ্যামিলির বললাম যে দেখো বিনা মেঘে বিনা বৃষ্টিতে কিন্তু ঠাড়া পড়ে গেছে আমার মার মাথায়, তুমি কি যাবা ভাই? তাই কইলো কি যে হয় যামু যাই দেখি কি হয়। আচ্ছা, যামু। ওর মেন কথা হলো যে ওর হলো একটা স্থানও নেবে, ওর হলো মেন সমস্যা হচ্ছে এখানে, ওই জন্য বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, যে ওর একটা মেন একটা স্থান দরকার, যে সে যাই হোক। এদিকে তো ওনার আপনার শ্বশুরের দিক থেকে তো একদম যোগাযোগ বন্ধ, যোগাযোগ বন্ধ টোটাল। কিন্তু এর ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছিল। 1 বছর ভিতরে বাচ্চা কাছে হয়ে গেছে। এরপরে চেষ্টা করছিল কি ওখান থেকে কি বাধা করে দিয়েছে? না করে দিয়েছে? না করেও দেয় নাই, কিন্তু যা সেটা আমি যাইতে দেনি। এরপরে এবার মাঝখানে এবার আমার যে ভাইরা আছে এখন এখানে ঢাকাতে আছে, এই ভাইরার সাথে আমার সাথে সম্পর্ক ছিল, সেই সবকিছু করতো। আচ্ছা ঠিক আছে, তো আপনি যাওয়ার চেষ্টা করলেন বাড়িতে। তখন আমি বাড়িতে যাওয়ার একটা চিন্তা ভাবনা করি যে বাড়িতে যাব। তখন আমি ঢাকা শহরে কোনো বাসা, কোনো মানে ঘর ছাড়ার কোনো চিন্তা ভাবনা নাই। প্লাস আমি আমার পরিবারকে নিয়ে, বাচ্চা নিয়ে আমি বাড়ি চলে যাই। বাচ্চার বয়স কত তখন? তখন বাচ্চার বয়স কত 7-8 মাস হবে। 7-8 মাস, ওকে। বাড়ি চলে যাই বাচ্চাটা নিয়ে, বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে বাবাও আসে। তখন এই বাচ্চা দেখে মানে আমার বাবা কোনো প্রকারে বাচ্চা কোলে নেয় না, আমার পরিবারকে মেনে নিতে চায় না। আপনার বাবা? আপনার আপন বাবা? আপন বাবা, মানে আমাকে আমার মেনে নেয়, কিন্তু আমার বাবা আমার এই সন্তানকে আর আমার পরিবারকে মেনে নিতে চায় না। দ্য মোস্ট টেরিবল থিং ইন লাইফ, মানে 1 ঘন্টা পরে কি ঘটবে আপনি জীবনে কিছুই জানেন না। 20 বছর পরেও যেটা ঘটলো সেটাও তো অনাকাঙ্ক্ষিত, তাই না? একটা হচ্ছে যে ছেলেটা তখন রোজগার করে, সামর্থ্য আছে, মেনে না নেওয়ার প্রশ্নটা আসছে কেন? মানে ছেলেটা গেছে সম্পত্তির ভাগের জন্য নাকি কোনো কিছুর জন্য? যে ছেলেটা 20টা বছর পরিবারের কাছ থেকে দূরে থাকতে পারলো, সেই ছেলেটা দেখো ঘর মানে যাকে বলে ঘরনের জায়গা আর কি, ঘরনের জায়গা নিতে পারো নাকি? ঘরনের জায়গা যদি দেয়, তুমি ঘরনের জায়গা চাও তোমার বাবার কাছে, আমার পরিবার বললো তো ওই জায়গায় আমরা ঘরনে থাকবো। তা আমি এই কথাটা বাবার কাছে তুলে ধরলাম যে আমারে কোনো একটা জায়গায় তুমি আমারে ঘরনের জায়গা দাও। কিন্তু এই কথাটা বলার পরে আমার বাবা ডাইরেক্ট বললো যে আমি যতদিন বাইসে আছি দুনিয়ায় ততদিনে কেউ কোনো জায়গা দেওয়া হবে না। একদম ডিরেক্টলি বলে দিল। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি তো আমার মার একাই, আর সৎ ভাই ছিল 3টা, বোন ছিল 2টা। আচ্ছা। এবং কোনো জায়গায় ঘর উঠানো হবে না, খাইলে এই ঘরের ভিতরে খাইতে হইবে, থাকলে এই ঘরের ভিতরে থাকতে হইবে, না হলে বাদ, যার পথ শেষে মাইপে নাও। আমার বলে দিল তুমি তোমার পথ তুমি রাস্তা দেখে নাও। তা আমি বেশ ফ্যামিলি নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে পূর্বে আমার বাবা চাকরি করা অবস্থায় তার রিটায়ার্ডের বাকি ছিল 1 মাস, তখন বাবা স্ট্রোক করে। আচ্ছা। তখন স্ট্রোক করে তার 1 সাইড প্যারালাইসিস হয়ে যায়। আচ্ছা। তো ওই অবস্থায় সরকার তারে পেনশন পাইছে, রিটায়ার্ড করে দিচ্ছে তারে 1 মাস আগেই মনে হয় তারা রিটায়ার্ড করে দিচ্ছে। যেভাবে হোক কিভাবে করছে আমি তো পড়ালেখা জানি না, ওটা আমার ভাইরাই জানে বা ওরাই জানে। হ্যাঁ, ও বাবারে রিটায়ার্ড করে দিছে। কিন্তু বাবা রিটায়ার্ডে বাড়ি আসলো, সে একে 2বার স্ট্রোক করলো। একবার তো 1 স্ট্রোকে প্যারালাইসিস হয়ে গেছে, দ্বিতীয় আরও একবার সে স্ট্রোক করলো। কিন্তু সে অনেক টাকা খুঁয়েছে। টাকা খোয়ানোর পরে আমিও কিছু টাকা দিছি, প্রায় 1040 টাকার মতো দিছি।
তারপর আমি মনে করলাম টাকা পয়সা দিয়ে দেখি বাবার কাছ থেকে পোতার জায়গাটা নিতে পারি নাকি, ঘরনের জায়গা নিতে পারি নাকি। এবার চিন্তা না করলাম, হঠাৎ করে একদিন চাচারা ফোন করতেছে, কয় বাবা তুই একটা কাজ কর। তখন আমি মোবাইল ব্যবহার করি, বলতেছে বাবা তুই বাড়ি আই পর, বাড়ি এসে পর। আমি বললাম কে, কয় তোর বাবা অসুস্থ, যদি মারাটারা যায় তোর কিন্তু জায়গা দেবে না, তো এই মুহূর্তে যদি বাড়ি এসে না থাকস তোর তোর জায়গা দেবে না। তাই আমি বাড়ি আসলাম, ঘরটার সাইডেই বাড়ি আসলাম, বাসা বাড়ি ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে একটা পিকআপে বাড়ি চলে আসলাম। এখন ঘরে উঠছি, আমার ঘরে জায়গা দিছে, কিন্তু আমার পোতার জায়গা কোনো মতেই ঘর উঠানোর জায়গা দিবে না। তখন ভাই আমার কাছে ক্যাশ আছে প্রায় 80-90 হাজার টাকা ক্যাশ আছে, প্রায় 80-90 হাজার ক্যাশ আছে প্রায়। তাছাড়া আমার কাছে যেসব মাল জিনিস আছে, আমার স্বর্ণ টর্ণ যা আছে আমার পরিবার, তাতে প্রায় 1,00,000 টাকা ক্যাশ হয়, তাতে আমি একটা ঘরটা উঠাতে পারি, সুন্দরভাবে থাকতে পারি। তখন আমার কোনো প্রকারে জায়গা দিতে আছে। তখন আমি করলাম কি, তখন আমার ঘরে বাজার করতে হয়। বাবা তো রিটায়ার্ডে, বাবা তো মনে করেন এখন কথাও বাজে, তার প্যারালাইসিসের রোগী, আর বাড়িতে আর কোনো মেজো ভাইও থাকে না, বড় ভাইও থাকে না। বড় ভাই চাকরি করে সে আলাদা বাড়ি করছে, কাকড়াদারিতে বাড়ি করছে। মেজো ভাই সে ফার্মেসি দিয়ে বরিশাল থাকে, সেও পড়ালেখা। ছোট ভাই সে মেজো ভাইয়ের কাছে থাকে, কথা বলতে পারছেন। এখন আমি সব বাজার ঘাট আমার উপরে। আর বাবার যে রিটায়ার্ডের টাকা, পেনশনের যে টাকাটা পাচ্ছে, তা কিন্তু আর ব্যবহার হচ্ছে না, তা তারা খাইতেছে, মান নামে নিয়ে গেছে তা। এখন ওই বাজার সাথে আমি করি। তারপরে কি করলাম, আমি বুদ্ধি করে আমি একটা গাড়ি কিনলাম, টেম্পু গাড়ি কিনলাম। টেম্পু গাড়ি কিনে যে আমার তাটা আর পথ খুব বাড়ি করা লাগবে, আমি বাবা কতদিন চলবো, টেম্পু গাড়ি কিনলাম। টেম্পু গাড়িটা কেনার পরে আমি ওই গাড়িটা চালানোর পরে দেখলাম কি গাড়িতে আমার লস ছাড়া লাভ হয় না, কোনো প্রকারই না। আমি গাড়িটা কিনি 80,000 টাকা, কিন্তু আমার গাড়িতে লস ছাড়া কোনো লাভ হয় না। জি, যে গাড়ি চালাই আমি যা পাই তাতে আমার বাজার খরচ চলে না, তাই গাড়ি চালানো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিয়া এরপরে নানা বাড়ির চিন্তা ভাবনা করতেছি, নানা বাড়ি যাবো। নানা বাড়ি খোঁজ করে বাড়ি করলাম, খোঁজ করে বাবার কাছে ঠিকানা নেই অবস্থা, নেওয়ার পরে বাড়ি করার পরে নানা বাড়ি গেলাম। নানা বাড়ি যাওয়ার পরে আমার পরিবার নিয়েই যাই। নানা বাড়ি যাওয়ার পরে আমি পরিবারকে দিয়া আমি ওই বাড়িতে নানা বাড়ি উঠলাম। ওঠার পর মামুরা পরিচয় দিল, মামুরা কানলো টানলো, সবাই সব কিছু করলো টানলো, সবাই ভালোই রইলো। পরের বার আমি বেড়াতে গেলাম। বেড়াতে যাওয়ার পরে আমার ছোট মামু আমার সাথে একটা প্রতারণা বলতে কঠিন একটা বেইমানি করছে, যা আল্লাহ সইব না। সে আমার বললো কি যে জহিরুল তোর এই অবস্থা, তুই একটা কাজ কর। আমি কি কয়, তুই তোর মায়ের আমার ঘেরের ভিতরে কিছু কতটুকু জায়গা আছে, জায়গাটা তুই আমার দিয়ে দে বাবা, তোরে আমি কিছু টাকা দিয়ে দিই। কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে ওরা আমার এইভাবে একটা সিট করবে, এভাবে একটা জ্ঞান করবে। তখন ও করলো কি, আমি বললাম কি না, আমি কোনো সম্পত্তি বেচতে আসি নাই। আমার খালার সাথে পরিচয় হলো, তা আমার খালু আমার একটা বুদ্ধি দিল যে তুই ওটু দিয়ে দে, অসুবিধা নাই, ওটু দিয়ে দে। কিন্তু ওখানে খালু যে ওদের সাথে একটা সিট করছে তাও আমি বুঝতে পারিনি। খালুর কথায়, আমার খালা খুব ভালো মানুষ, তখন আমি বুঝি না জায়গা কিভাবে দলিল করে আর কিভাবে কি করে, তাও আমি বুঝতে পারিনি। তখন সে আমার বলার পরে আমি খালু গেলাম রেজিস্ট্রি অফিসে গেছে। যাওয়ার পরে আমার বলে কি, আমার যা শিখেছে আমি এই বললাম, কয় তোর জিগাই টাকা বুঝে পাইছো? আমি কিছু হ্যাঁ বুঝে পাইছি, কিন্তু ভাইয়া আমি এই ঘরের তলে বসা আমি একটা টাকা সেখান থেকে আমি পাই নাই। কথা বলতে পারছেন? এখানে আমি মরে গেলে আল্লাহ পাক আমার দেখবে, ওরা আমার কাছে করে সিট করছে। ওরা ওখানে জায়গা লেখে নিয়েছে। আমার কথা হলো সেটা ওখানে 3 কাটা জায়গা ছিল, 3 কাটা জায়গা ওরা নেবে, আর বাদ বাকি জায়গাটা ওটা আমার থাকবে। ওর ঘেরের ভিতরে এই জন্য জায়গাটাও চাইছে আমার কাছে, যে অন্য মামুরা জ্বালা, এই জন্য ওই জায়গাটা চাইছে। তখন আমার মার নামে জায়গায় আমার মায়েরও ওখানে মাটি দেওয়া হয়েছে, ওই নানা বাড়িতে মাটি দেওয়া হয়েছে। আমার মায়ের এই বাড়িতে মাটি দেওয়া হয়নি, আমার মায়ের এই বাড়িতে জায়গা দেয় নাই। আমার আর একটা মেয়ে মারা গেছে, মেয়েটা এই বাড়িতে শুধু মাটি দিছি। তো তখন ওই মামু আমার কাছে জায়গা লেখলো, আমার কইলো তুই বলবি যে টাকা বুঝা পাইছি। আমি কইলাম টাকা বুঝা পাইছি, কয়ে দিলাম। কয়টা পরে আমি বাইরে আসলাম, আসার পর বাড়ি আসলাম, বড় মামুর বাড়ি এলাম। কিন্তু ওরা 3 মামু এক, 2 মামু এক মামু জানে না, 2 মামু এক, আর আমার খালু এক, 3 জন এক হয়ে যাওয়ার পরে আমি জানতে পারলাম না। জানার পরে আমি বাড়ি এসেছি। বাড়ির পরে ওরা জায়গা যতটুকু আমি পাইতাম সবটাই 2 মামু নিয়ে এনেছে, কিন্তু আমি ভাইয়া এই জিনিসটা আমি বুঝতে পারিনি। প্রপার্টি আপনাকে দেয়নি, আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। তারপর কি হলো? নিয়ে এনেছে পরে আমি বললাম, ওরা যখন আমার টাকাটার কথা, আমি যখন বড় মামুর ঘরে আসলাম, তখন পুলিশ দিয়ে আমার ধরাই দিল। কয়েক ওরা আমার পিস্তল ঠেকাইছে, পুলিশ দিয়ে, পুলিশের টাকা খাওয়াইছে নাকি আল্লাহ মৌত জানে। যাই হোক, যে কোনো প্রকার পুলিশ আমার ধরে নিয়ে দেবো। এরপরে আমার খালু আইসে আমার লাগে একটু সুপারিশ করে কি করলো, কয়েক যে না এই ধরনের কোনো ছেলে ভালো, খুবই ছেলে আমরা চিনি, এই ছেলে আমাকে পরিচিত, আমারই এই ভাইরা বলা, এইভাবে সারে দেন, মানে আমার ছুড়ে দিল আর কি। কিন্তু ছুড়ে দিয়া আমার 200 টাকা দিয়ে দেয় আমার গাড়ি ভাড়া। আমি কি গাড়ি ভাড়া আমার লাগবে না, আমি আমি অস্ত করে কোনো জানডা নিয়ে আর কি চলে আসি। ওখানে একটা বিশাল আকারে একটা সিট করছে আমার সাথে। আইজ বোন তারা আমার মামুবাড়ি আমি যাইনি, আমার নানি তখন বাইসে ছিল, আমি আর যাইনি। না যাওয়ার পরে নানি এখন মারা গেছে, কিন্তু তাও আমি জানি না, ওই ভয়তে আর যাইনি মামুবাড়ি। ওরা যে আমার পুলিশ ধরেছে না, ওই ভয় তারা আমি আর মামুবাড়ি যাই না, যাওয়া বন্ধ করে দিলাম টোটালি। মামুবাড়ি এখন আর যাই না, চিনিও না, যাইও না।
তারপরে আমি আসলাম বাড়িতে, বাড়ি আসার পরে থাকতেছি বাড়ি থেকে, কারণ ওই সৎমার তারণায় আর বাড়ি থাকতে পারি না, আবার জায়গা চলে আসি ফ্যামিলি নিয়ে। ওকে, ফ্যামিলি নিয়ে গাড়ি গুড়ি বেঁচে আবার ঢাকা যায়, তখন নিঃসঙ্গ একা, মানে আর করে আমার টাকা পয়সা নাই, এখন সব খাওয়া শেষ, আমারও লাথি দেওয়া শেষ। চলে আসি ঢাকাতে। তখন আইসা ঢাকাতে আমি থাকি, ঢাকা থাকা এই রামপুরাতে থাকি, বাড্ডা থাকি, নামাপাড়া, সে পানা সাংবাদিক বাড়িতে থাকি, ভাড়া থাকি। ওখানে পয়সা এখানে অনেক ড্রাইভারের সাথে করি, তখন আমার ভাইরা আমার অনেক সহযোগিতা করে, আর ড্রাইভারের সাথে পরিচয় ছিল। তখন আমি রামপুরা জলিল মহাজনের গ্যারেজে গাড়ি চালাই, সিএনজি চালাইতে চালাইতে, ও সিএনজি চালানোর আগে আমি কিছুদিন এই গাড়ি না পাওয়ার অবস্থায় আমি কিছুদিন ভাঙ্গারি ব্যবসা করি মাথায় করে। আচ্ছা, মাথায় করে আমার তো সংসার চালানো লাগবে, আমি ভাঙ্গারি ব্যবসা করি। ভাঙ্গারি দোকান থেকে টাকা নেই, ওই টাকা দিয়ে ভাঙ্গারি কিনে ওই দোকানে বেশি, এইখানেই এই বাড্ডা এলাকায় বেচা আমি ওখানে মানে আমার সংসারটা কোনো মতে চালাই আর কি, গাড়ি তো পাইতেছি না, সংসারটা চালাই কোনো মতে চালাই। এরপরে আমার আল্লাহর রহমত আপনাকে দোয়ায় আমার আবার তখন এই ছেলের বয়স 6 বছর, এই সময় আমার আবার মেজর ছেলেটা হয়। জি, মেজর ছেলে হওয়ার পরে যাক মেজর ছেলে নিয়ে থাকি, তখন আমি ভাঙ্গারি ব্যবসা করি। তারপরে আমি আবার গাড়ির লাইনে চলে যাই, তারপর আবার আমি সিএনজি পাই। আমার ভাইরা আমার সহযোগিতা করে, আর অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায়। ওই পরিচয়ের মাধ্যমে যেহেতু আমার ফ্যামিলি আছে, এখন আমার বাসা বাড়ি আছে, এই মাধ্যমে আমাকে গাড়ি দেয়। গাড়ি দেওয়ার পর আমি জলিল মহাজনের গাড়ি চালাই। গাড়ি চালাইতে এক পর্যায়ে আমার বাবা, তখন কিন্তু আমার বাবা বাইসে আছে, এই বছর মারা গেছে আমার বাবা। তাই আমি গাড়ি চালাইতেছি, এরপরে আমার বাবা আবার অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে এই মেজর ছেলেটার বয়স যখন 3 বছর, 3 বছরের মাথায় আমার একটা মেয়ে হয়। ওকে, মেজর ছেলে যখন বড় মানে পড়ে, তখন আমার মেয়েটার বয়স 3 বছর হয়। আর মেয়েটা হয়েছিল ভাইয়া পরীর মতো, এত সুন্দর হয়েছিল, এত আমার মতো সুন্দর, আমি কি সুন্দর, আমার চেয়ে অনেক সুন্দর হয়েছিল মেয়েটা, দেখার মতো একটা মেয়ে হয়েছিল। মেয়েটা ভাইয়া বাড়ি চলে যায় আমার ফ্যামিলি সহকারে, এখান থেকে ঢাকা শহর থাকবো না এই নেট করে বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পরে ঘরে যায় আমি 20 দিন থাকতে পারি না ভাইয়া। 21 দিনের মাথা আমার মেয়েটা পানিতে করে মারা যায়, 3 বছরের মেয়ে। আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমি দেশে চলে যাই। দেশে গিয়ে আমি এক পর্যায়ে আমি বাবার কাছে পোতার জায়গা আছে, আমার ফ্যামিলি করতেছে যে তুমি যদি কোনো প্রকারে যদি আমি এই ঘরে থাকবো না, মানে আমার সৎমার তাড়নার সাথে বলতেছে আমি এই ঘরে থাকবো না, মানে আমার মেয়েটা লাশের উপর দিয়ে আমার বড় বোন জামাইরে চা জাল দিতে নিয়ে যায়। আমার মেয়েটা খাটালে সবাই রাখছে, ওখান থেকে আমার বড় বোন জামাইয়ের চা খাওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়। পানিতে করে মেয়েটা মারা গেছে, কিন্তু আমার বড় বোন জামাই চা খাইবো, এই জন্যে আমার বড় বোন, সৎ বোন, সে ওরে ঢ্যাঙ্গাইয়া শোকেস থেকে চাপাতি বার করে আমার বড় বোনের বোন জামাইরে চা খাওয়াইবে জাল দিয়া, ওরে ঢ্যাঙ্গাইয়া। কি বলবো, মানে এটা হচ্ছে ফুটপাতের একটা জীবন, আর একটা হচ্ছে ফ্যামিলির এই যে দোটানা। আমি বরং আর নেগেটিভ জায়গাতে নাই এবার যাই, আমি কিছু কোশ্চেন করি আপনাকে, আপনি প্রশ্নের উত্তর দেন। আপনি এখন কি করেন? এখন বর্তমানে আমি ভাইয়া, এরপরে আমার দেশে একটা জায়গা দেয়, কোনো মতো একটা পোতার জায়গা দেয়, ফ্যামিলি থেকে জায়গা দেয়, প্রায় 4 শতাংশের মতো জায়গা দেয়। আর আমার বাবা আমার 3 কাঠা জায়গা দেওয়া যায়, 9 শতাংশ জায়গা দেওয়া যায় আর কি। আর তা সব এবাদলিল করে আমার ভাইরা আমার বোনেরা নিয়ে যায়। আচ্ছা, এই মায়ের নামে নিয়ে যায় এবাদলিল করে। এই 3 কাঠা জায়গা দেয়, আর এখানে বাড়িতে দেয় আমার 4 শতাংশ জায়গা। এই 4 কাঠা জায়গার এই 4 শতাংশ জায়গার উপরে আমি ঘর উঠে একটা ছাপড়া দিয়ে একটা ঘর উঠে বর্তমানে থাকি। আমি বর্তমানে হালুডি করি, আর মাঝে সাঝে কিছু বদলা সদলা দেই মানুষের দিয়ে টিয়া, এইভাবে আর কি আমার সংসার টাকিটুকি চলতেছে। আর বর্তমানে আমি 2টা গরু পালি, একটা গাই গরু পালি, একটা বলদ গরু পালি। তো চিন্তা করতেছি আল্লাহ পাক যদি আমার তৌফিক দেয়, আমি একটা টিলার ক্যান্সেলাম সেকেন্ড হ্যান্ড কিস্তি উড়াইয়া। আপনি গ্রামেই থাকেন? হ্যাঁ, গ্রামেই থাকি। কিস্তি উড়ে একটা টিলার ক্যান্সেলাম আমি, আল্লাহর মতো চাউল কেনা লাগে না, আপনাকে দোয়ায়, ময়মুরের দোয়ায়, পিরাউলিয়ার দোয়ায়, মা বাপের দোয়ায়, আমার চাউল পাত কিনে খাওয়া লাগে না ভাইয়া। আমার তরকারি আমার খুব কম কিনে খাই। আমার 2টা মেশিন আছে, একটা পানি আসা মেশিন আছে বলক দিয়ে রিদানের, আর একটা। আপনি স্বয়ং সম্পূর্ণ, মানে আপনি যা করেন নিজে স্বয়ং সম্পূর্ণ, আরো কিছু করার চেষ্টা করতেছেন, ভালো কিছু করার জন্য। আমি কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে শুধু। বড় ছেলে এই জাহাজে ডিউটি করে, ওর কথা বললামই না। আর মেজর ছেলে এবার 8 পরীক্ষার্থী, আর ছোটটা মাদ্রাসায় পড়ে ভাইয়া। দ্বিতীয়ত কথা হলো আমি এই তো আমার সংসার চলতেছে মোটামুটি, আমার চাল পাত কোনো কিছু কিনে খাওয়া লাগে না। তবে আমার মনে আশা যে আমি টিলার বেসে আমি যদি কিছু টাকা নিয়ে আমি লোন করছি, লোনটা দেওয়ার পরিশোধ হয়ে যায়। আমার পপুলার লাইফ ইন্স্যুরেন্স আমার একটা ডিপিএস আছে। ঠিক আছে, আমি আর ডিটেলে যেতে চাচ্ছি না। আমি শুধু দেখতে চাচ্ছি না আপনি দিন শেষে ভালো আছেন, পরিবার নিয়ে। হ্যাঁ, সমস্যার সব পরিবারই কম বেশি থাকে, কিন্তু আপনি দিন শেষে ভালো আছেন, এটাই হচ্ছে মূল কথা। আমরা আজকে এই যে জীবন গল্পটা প্রচার করলাম, এই লোকটার জীবনে এত উত্থান পতনের পর শেষ পর্যন্ত সে থিত হয়েছে পরিবারের কাছে এসেই কিছু প্রপার্টি পাওয়া। এবং আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে জীবনে যাকে সে বিয়ে করলো সেখানে শেষ পর্যন্ত সে
স্টে করতে পারবে কিনা, কারণ এত প্রতিকূলতার পরেও সেই জায়গা থেকে তার 19 বছরের সংসার। আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে আছেন এখন, জি 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 জি। এবং স্ত্রীর সঙ্গে আছেন, সেই স্ত্রীও তার সঙ্গে আছে, 3টা বাচ্চা কাচ্চা, এবং সবশেষের দিনের কথা হচ্ছে যে এই মানুষটা এখন আর নেশা করে না, এই মানুষটা এখন আর ফুটপাতে ঘুমায় না। সেই তুলনায় তো আপনি আল্লাহর রহমতে অনেক ভালো একটা অনেক অনেক 100-র ভিতরে 100% ভাই আমি ভালো আছি। মানে যেই মহিলা আপনাকে সাহায্য করেছিল আপনি তো দোয়া করলেন তার জন্য। হ্যাঁ, ওই মহিলার আমি বলতেছি, আমি যা যদি নেকের কোনো কাজ করে থেকে আমার সব জানি তাকে দিয়ে তাকে আল্লাহ ভেস্তে নিয়ে যায়। একটা দিনের সাহায্য, একটা দিন তাকে পেট পুড়ে খাইয়েছিল এবং কিছু ওষুধ দিয়েছিল, এবং ওই সাহায্যটুকু দেখেন সে তার পুরো জীবনের জন্য কি ভয়ানক রকম কৃতজ্ঞ। আজকের এই জীবন গল্প থেকে অনেক কিছু শেখার আছে, ছোট 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 অনেক বিষয়, এবং হয়তো একেবারে শান্ত নদীর স্রোতের মতো আজকের এই জীবন গল্প, কোনো ঢেউ নাই, সেই অর্থে বড় কোনো ধাক্কা নাই, কিন্তু যদি কমপ্লিটলি একটা স্টোরি হিসেবে নেই, মেসেজ হিসেবে নেই, সেটা হচ্ছে যে আপনি জীবনে একটা সময় খারাপ সময়ে আছেন বলেই যে ভালো সময় থাকতে পারবেন না, বিষয়টা এরকম না। আর আজকে যে মানুষটার গল্প এখানে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছি, সেই মানুষটা আপনাদের দ্বারা হওয়া খুবই সম্ভব। আমি এমন কাউকে নিয়ে আসিনি যে ফুটপাতে একসময় জীবনযাপন করতে এখন সে 5 কোটি টাকার মালিক, এটা হয়তো বা আপনার জীবনে কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু আমি এমন একজনকে নিয়ে এসেছি যে ফুটপাতে ছিল 20টা বছর, কিন্তু সে এখন পরিবার নিয়ে খুব সুন্দর জীবন